ভয়ঙ্কর রহস্যময়। বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। ডর মানে ভয়। ডরের সময় এখন। আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2 আর বুঝতেই পারছেন আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এখন থেকে শুরু করে একেবারে অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত, সেই রাত 2টো পর্যন্ত। আমার টিম আপনাকে স্বাগত জানাচ্ছে। সুমন এবং রেহান রয়েছে হন্টেড প্লেসে। কোন হন্টেড প্লেস যা পুরো সপ্তাহ জুড়ে আমরা আমাদের টিম নিয়ে ঘুরে বেরিয়েছি, ডরের বিভিন্ন গল্পকে সেখানে ধারণ করেছি, সেটা একটু পরেই বলছি। আর শব্দ নিয়ে কাজ করেছে লোবান। প্রিয় শ্রোতা, ডর মানে আমরা বলে থাকি ভয়। ডর মানে অবিশ্বাস্য তাদের কাছে যাদের জীবনে এই ঘটনাগুলো ঘটেনি। বিজ্ঞান একটা কথা সবসময় বলে এবং ডরে আমরা সবসময় বলি, সিইং ইজ বিলিভিং। আপনি যা দেখেন তা সত্য। দেখার বিভিন্ন রূপ রয়েছে, কখনো সেটা মূর্ত, কখনো সেটা বিমূর্ত। অর্থাৎ আমরা ইলেকট্রিসিটি কি জিনিস সেটা দেখি না, কিন্তু আমরা বিশ্বাস করি ইলেকট্রিসিটি আছে। আমরা বায়ু কি জিনিস সেটা আমরা দেখি না, কিন্তু আমরা বিলিভ করি বায়ু আছে, কারণ সেটার অস্তিত্ব টের পাওয়া যায়। যা আমাদের চোখের সামনে আসে না কিংবা যাদের অস্তিত্ব আমরা টের পাই না, তা আমাদের কাছে অবিশ্বাস্য। পৃথিবীর সেই আদি থেকে শুরু করে এখন পর্যন্ত মনুষ্য জীবনে এই অস্তিত্ব এবং অস্তিত্বহীন জিনিসের মধ্যে বিশ্বাস এবং বিশ্বাসযোগ্যতার প্রশ্নে অনেক যৌক্তিক এবং অযৌক্তিক তর্ক কিংবা আলোচনা রয়েছে। আমরা সেই জায়গাটিতে যেতে চাই না। আমরা শুধু বলতে চাই, ডরে যেসব গল্প উঠে আসে সেগুলো তাদের জীবনে সত্য। বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার ব্যাপার। আমরা শুরু করছি আজকের ডর, এবং ডরের আজকের হন্টেড প্লেস হচ্ছে ঢাকা ও চট্টগ্রামের হাইওয়ের কোন একটি বিশেষ জায়গা। ডর মানে ভয়। এইখানে তোরা আমি মানা করছিলাম গাড়িটা এখানে থামাইতে বলিস না। দোস্ত, গাড়ি আমি থামাই নাই রে বাবা, উনি কি না কি দেখছে থামাই দিছে, আমি কি করব? কি দেখে থামাইছে? মহিলা আর কোন বাচ্চা নাকি লিফট নেওয়ার জন্য দাঁড়ায় আছে, একটা মহিলা আর একটা বাচ্চা, সে বাচ্চা দেখে গাড়ি থামাই দিছে। তুই এখন কোথায় মহিলা কোথায় বাচ্চা? আমি কিছু বুঝলাম না। ওই মহিলা বাচ্চার কথা বাদ দিয়ে আমরা এখন যাবো কেমনে? আজব কথা তো, স্পট এখন বহুত দূরে। গাড়ি কি ঠিক হওয়ার সম্ভাবনা আছে? আমার মনে হয় না। ঠিক হইলেও এখন কে আসবে রাত্রেবেলা? কয়টা বাজে দেখছোস? এখন কোন মেকানিক আসবে? তাইলে কিভাবে, মানে যাবো কিভাবে? কিছু করার নেই, দেখো কেউ লিফট দেয় নাকি এখন। আচ্ছা ভালো কথা, এই মানে থামাবে কেন? ও খালি খালি মিথ্যা কথা বলবে কেন? নিশ্চয়ই বাচ্চা মহিলা দেখছে। কিন্তু বাচ্চা মহিলা দেখলে বেটা এখন থাকার কথা না, কই গেল? আমিও তো ওইটাই চিন্তা করতেছি, গেল কেন? বাট ডাক, ড্রাইভারে ডাক। কোথায় দেখছে? বাদ দে, এখন সামনে হাঁটি, চল দেখি কোন দোকান টোকান কিছু আছে। মানে এমন একটা জায়গার মধ্যে কেউ থামে? এমন একটা জায়গার মধ্যে আমাদের যাইতে হবে, ওনারা এখানে ওয়েট করতেছে। তুই চল সামনে একটা দোকানে দেখি, যায় ওইখানে এদেরকে জিজ্ঞেস করলে বলে দেবে এখন কোন গাড়ি যদি পাওয়া যায় বাই চান্স। আচ্ছা চল ওই দোকানটাতে যাই। এবার আমরা একটি ভাড়া করা মাইক্রোবাসে ঢাকা চট্টগ্রাম হাইওয়ের আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর জন্য রওনা দেই। কিন্তু প্রায় 3 থেকে 3.5 ঘন্টা জার্নির পর হঠাৎ করেই কোনো এক অজানা কারণে আমাদের ড্রাইভার গাড়ি থামিয়ে দেয়। ড্রাইভারের ভাষ্য অনুযায়ী সে দেখেছে একটি মহিলা এবং একটি শিশু একসাথে হাত তুলে দাঁড়িয়ে আছে গাড়ি থামানোর জন্য। যখন গাড়ি থামিয়ে আমরা তাদের সাহায্য করতে চাইলাম তখন আর সেখানে কাউকেই দেখা যায়নি। অদ্ভুত ব্যাপার হচ্ছে এটা যে গাড়ি কিন্তু তারপর আর স্টার্ট নেয়নি অনেক চেষ্টার পরেও। অবশেষে একটি ট্রাকে চড়ে আমি আর রেহান পৌঁছাই স্পটে। ওখানে রেখে আসি ড্রাইভার, গাড়ি এবং মহিলা শিশু রহস্য। মামা বহু কষ্টের ট্রাকে চড়ে আসতে অনেক কষ্ট হয়ে গেছে। এবার ঠিক জায়গায় নামছি তো? হ্যাঁ ওই তো দেখতে পাচ্ছি, ওই যে দেখ আলোগুলা দেখা যেতেছে ওখানেই। এটাই হচ্ছে স্পটটা, আমি এটা ভালো করে চিনি স্পটটা, এইটাই হচ্ছে স্পট। থ্যাংক গড, ওরা তো আসে নিশ্চয়ই। তো রাত গভীর হয়ে গেছে, সময় অনেক দেরি হয়ে গেছে, চল তাড়াতাড়ি যে বসে পড়ি। চল তাড়াতাড়ি চল। তো দোস্ত জায়গাটা কিন্তু জটিল। জায়গা জটিল এবং তার চেয়েও বেশি জটিল হচ্ছে আজকে আমরা যাদেরকে পাইছি তারাও বেশ জটিল। মানে এই অর্থে জটিল যে তাদের যে স্টোরির কথা আমি শুনছি ডট টিমের কাছ থেকে, আমার মনে হয় আজকে দুর্দান্ত একটা আমরা কিছু শুনতে যেতেছি। আমি তোরে বহুবার বলছি মামা, একটা পর্ব মর্গে করি আমরা।
অবশ্যই আমরা মর্গে যাব, মর্গের বুকিং দিয়ে রাখছি। যখনই মনে বহুত করছি জায়গায় শুনছি মর্গের কাহিনী, একটা যদি সারা রাত না থাকলাম তাহলে কি হইল? অবশ্যই আমরা যারা ডরের শ্রোতারা আছে মানে শুনবে তো, আমরা মাস্ট মর্গে আমি আর রেহান যাচ্ছি একটা এপিসোড করতে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। এটা আমরা কথা দিচ্ছি। রাইট, আপাতত আমরা আমাদের কথা না বলে আর বন্ধুদের কথায় যাই। রাইট, বন্ধুদের কথা চলে যাই। তো কি অবস্থা নাজমুল ভাই? হ্যাঁ ভালো, আপনি কেমন আছেন? আমরা অনেক ভালো। আপনি ঠিকঠাক মতো কোনো ঝামেলা হয় না তো পৌঁছাইতে? জি না ভাই, আর কোনো সমস্যা হয় নাই। আচ্ছা, তো নাজমুল ভাই, আমরা যতটুকু জানি আপনার এমন একটা মানে ঘটনা আছে যেটা একটু শুনে আমি আর রেহান ভয় পাইছিলাম। তো জানি না আজকে পুরোটা শুনে কি অবস্থা হবে, তো একটু আপনার ঘটনা শুনি। ভাইয়া, আমার নাম নাজমুল, আমার বাড়ি হচ্ছে ময়মনসিংহ জেলা গফরগাঁও থানা, থাকি গাজীপুরা। আমি তো একা বিয়ে করি, তার আমার ওয়াইফের গার্জেনরা ওখানে থাকতো, ওরা আমার বিয়ে শাদী করে দেয়, আমার আলাদা একটা রুম ভাড়া নিয়ে দেয়, তারা রুম ভাড়া নিয়ে দেয়। আপনার শ্বশুর বাড়ির লোকজন রুম ভাড়া নিয়ে আমাকে নিয়ে দেয়, আমার শ্বশুর বাড়ির লোকজন। বিয়ে করেছেন কবে? 11 সালে। বিয়ে 9 দিন পর থেকেই ঝামেলাটা শুরু হয়। কি ধরনের ঝামেলা? আপনাদের নিজেদের মধ্যে প্রবলেম শুরু হয় নাকি? না না, ওটা না, ওই আমি চাকরি করতেছি, তখন আমার ওই বলতেছে তুমি একলা চাকরি করবে, দেখো আমার সমস্যা, তা আমি চাকরি নি। ও আবার ফিসটা চাকরি নেই, নেওয়ার পরে ডিউটি 7টার মধ্যে ডিউটি করছে 2 দিন। বিয়ের 9 দিন পরেই আপনার বউ চাকরি নেয়? হ্যাঁ, 9 দিন পরে। আপনারা দুজনেই তখন চাকরি করেন? দুজনে একই অফিসে, একই জায়গায় চাকরি করেন? একই অফিস চাকরি। 12টা ছুটে অনেক করে, তখন আমি বলতেছি কি চল রিস্কা দেওয়া জায়গা, কোন রিস্কা দেওয়া লাগতো না, টাকা নাই গা। তাই আমি বলছি যে তা হাইটা যাইবা, তখন ওর আবার মানে শরীর আবাক ছিল, তো আমার বলে না আছি অফিসে এটা হচ্ছে, ও বলে নাই, না বললে তখন হাইটা যেতেছি। আমি দেখছি যে মানে রাস্তা এপাশে কিন্তু বাজার এবং হাতের বাম পাশে হয়েছে পুষ্কুনি, বাঁশঝাড় এক সাইডে, আর আরেক সাইডে হচ্ছে পুকুর। ওটা পারে এসে পড়ছি। আর এবারে আবার সামনে যে চিতাখোলাটা, এই চিতাখোলাটা এখানে আবার এই সাইডে মানে পেক ধান ক্ষেত আছে, এবার একটা আম গাছ আছে বড়। মানে রাস্তার এক পাশে হচ্ছে একটা চিতাশাল, তার পাশে হচ্ছে ধান ক্ষেত এবং আম গাছ আছে একটা। আম গাছটা ধান ক্ষেতে একদম নিচায়, বড় বড় ঢাল, তো অনেক বড় বড় ঢাল। আচ্ছা আচ্ছা, তখন কয়টা বাজে আপনারা যাচ্ছেন? রাতে 12:30। আচ্ছা, আমি দেখছি যে ঢালটার মধ্যে এখন গাছের পাতা যখন পাখি জুড়ে যেরকম শব্দ হয়েছে, তখন আমি কিছু ভয় পাবে দেখে আমার এই ডান পাশে থেকে বাম পাশে দিয়েছি। আচ্ছা, যেই পাশে গাছটা ছিল সরিয়ে নিয়ে এসছেন? ওই পাশে আবার চিতাখোলা। তখন একটা মানে ছায়া, এমন একটা আকৃতি ছায়া আছে, আমি ওর পাল্টাচ্ছি, ও আবার ওই ছায়াটা ওই পাশে আসে। মানে আপনার স্ত্রী যেই পাশে নিয়ে এসছেন, ছায়া ওই পাশে চলে গেছে। ওই যখন তার মানে ওই সাইডে ছায়াটা ছিল, এটা আপনি আগে খেয়াল করেন নাই? না, আমি খেয়াল করিনি। যখন এই সাইডে আনছেন আপনার স্ত্রীকে, তখন ছায়াটাকে আপনি আসতে দেখছেন? তখন ওই কি মানে 1-2 সেকেন্ড পরে হাসে দিচ্ছে, আমার ওয়াইফে হাসে দিচ্ছে, স্ত্রী হাসে দিচ্ছে। আমি তো তুমি হাসলা কেন, কিছু কথা বলে না। আবার কত 2 দিন কাজ গেছি, বললা না হাসলা কেন, তখন যে বলছি কোনো কথা কবি না, তুই করে গেছে কোনো কথা কবি না, তুই কইছে পারে, তখন এমন একটা বিচ্ছে গন্ধ বের শরীরতে, মানে বিশ্রী গন্ধ বেরোচ্ছে, সিরিয়াস পচা একটা গন্ধ আপনার ওয়াইফের শরীর থেকে। তখন কইনে শরীরে গন্ধ, তখন বাসায় চলে গেছি। বাসায় রাত্রে তো পাক করতে হইব, রাতে পাকটা করে খায় তারপরে শুইব। তুমি বডি আনো, বডি আনতে আমি আনিয়ে দিচ্ছি বডি। তখন সুস্থ, মানে পুরানো সুস্থ। ভাত হয়ে গেছে, তরকারি বসাইবো, মানে ইলিশ মাছ ভাজা রাখছি, তো আগের দিন মাছ কিনে রাখছি, ওই ভাজা কিছু রাখছিল আর কিছু আসছিল আজকে রাত্রে ভাগ করার জন্য। তখন কি করছে, ওই মাছটি আনছি আমি আইনাতে, আমি হাত মুখ দিয়ে তুমি তরকারি হইলে তুমি নিয়ে যাবে। মানে বাসায় যাওয়ার পর আপনি ওই রান্না বান্না ওনাকে করতে বলে আপনি ওয়াশরুমে চলে গেলেন? ওয়াশরুমে চলে গেছি। তো মাছ দিচ্ছে তরকারি, কিন্তু মাছ রুমে আনার পরে একটা মাছও নেই। আমি তো অবস্থায় মাছগুলো নিয়ে বা খাওয়ার জায়গায় বাড়া হয়েছে, বাড়াইছে, তারপরে একটা মাছও নেই। আমি মাছ কি করছো, মাছ সব খাইয়া লাইছি। আমি কয়টা মাছ ছিল? 5টা মাছ ছিল। আমি সকালে ভাত নিয়ে যেতাম, খাইলে খা, না খাইলে আমি বসে থাকবো, তুই শুয়ে থাক। তখন আমার বয় ওই কেলে হাসলো, ওইটা আমার। এর আগে তো আর কোনো সময় এই ধরনের ব্যবহার, ওই রকম ধরনের ব্যবহার হয়নি, সম্পর্ক বিয়ে করছি। আচ্ছা আচ্ছা। পরে তখন আমি কি করছি, এত রাতে বাইরে নিয়ে ডাক দিব যে এরকম করতেছে, আমি বাইরে নিয়ে জিজ্ঞাসা করি। তখন আমি আন্টি রাখছি, তো কি একটু উঠেন তো, আমাদের রুমটা আছে একদম কর্নারের রুমের আবার আম গাছ আছে। আচ্ছা আচ্ছা। তখন ডাক দিচ্ছি, ওই মহিলা ডাক দিচ্ছে দেখি আরো চিল্লা ঘরে ঢুকাবি না, ওরা ঘরে ঢুকাই তার মেরালাম আমার ওয়াইফ ভাইয়ের কাছে। আপনি আপনার বাড়িওয়ালাকে ডাকতে গিয়েছেন বলে? ডাকতে আমার বাড়িওয়ালা ভাইরেছে, ভাইরেছে ওই যে হয়তো নামাজ পড়ে ফাঁসক্ত শরীর পাপ পবিত্র, তো ওই করতেছে কি ওর ঘরে ঢুকাবি না, ওরা ঢুকাইলে তার মেরালাম। মানে বাড়িওয়ালা যদি আপনার ঘরে ঢুকে তাহলে আপনাকে আমার মারবো। পরে তারপরে বাড়িওয়ালা ছেলে উঠছে, ছেলে উঠা হারা উঠছে, উঠা ওরা কি দিচ্ছে, আমি এই ঘটনা কই দিয়ে আইসো, তোমার না বলছি যে এই জায়গাটা আইসো না,
না, তোমরা নতুন বিয়ে করছো, তোমাদের 18 মাস পর্যন্ত বলছি তোমরা বাইসে চলবা, তোমরা এইখান থেকে আসলা, রিস্কাতে আসতা, ওই পাশে ঘুরে আসতা। আমি বলছি আমি তো জানি না। পরে কথা তাই করো, থাক রাত্রে এই করো, সকালে কবিরা যায়নি। আমি রাত্রে ঘুমাই না। আমার বাড়ি নিয়েছে, তুমি সাবধান থেকো, তোমার শরীর না, তুমি কোনো দয়া জানো না। আমি পরে বুঝছি না, ঠিক আছে তো তুমি করো, দরজা সাবধানে রাখবো আর দরজা খেয়াল রাখবা। ও তো দরজা খুলে পারলে লয়ে যাবো। ওটা কিন্তু আসর করছে, শয়তান দূরছে, মানে একটু ঝিনভূত টাইপের কিছু একটা উনি বললো। হ্যাঁ দূরছে, ওটা তুমি সাবধান থেকো আর ওর সাথে কোনো কথা বলো না, বুঝলেন? তখন হ্যাঁ যে রুমের ভিতরে ঢুকে গেছে, তখন আমার খবর দিস আজকে। তখন আমি কিছু বলি না, আমি চুপ, এই দুই কথায় চুপ করেছি। তখন আমি ঘুমানোর বান দিয়া শুয়ে দিছি। আমি ঘুম এরকম ঘুম দিয়েছি না যে ঘুমোয় নাই। তখন ওই যেমন আমার চাপ দেওয়া সকালাত, তখন অনেক শরীরে শক্তি চাওয়া ছিল সব দিন। তখন আমি মানে আমার শরীর ফাল তুইটাই আমি এটা কি করতেছি, তুমি আমার মারতেছ কি হচ্ছে? তোরে মেরালাম, তোরে মেরে আমি জামবো। কই যাবি? তো আমি আমার 7টা পোলাভান আছে, কই যে ভেন্টিলেটর ছিল রুমের সাইড থেকে, ভেন্টিলেটর আছে, ভেন্টিলেটর হ্যাঁ লাগাইছে, ফাঁকা জায়গা আছে, ওই জায়গাতে ওই কোনাটা থেকে তাকায় থাকে, ওই জায়গাটা ফাঁকা 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 এবং গাছ আছে একটা করি গেছে। ওর তাকান থেকে আমিও তাকাইছি, কই এনে তাকাতে কি দেহ, একবার তাকাইছি কিচ্ছু দেখছি না, দ্বিতীয়বার দেখেছি, তৃতীয়বার তাকাইছি তখন দুইটা চোখ দেখছি আর কিচ্ছু দেখি না। চোখ দূরে দেখে আমার মানে সারা শরীরের পশম দাঁড়ায় গেছে, এই দুইটা চোখ শুধু দাঁড়ায় গেছে। চোখ দুটো হয়েছে। পরে তখন তুই শুধু ঘুমা, আমি বসে থাকুন। পরে আমি বাতি অফ করে যাই, ও বাতি অফ করতে না, বাতি অফ করবি না। আমি যদি ভাত খেতে না, আমি ভাত খেতাম না, আমার মাছ এনে, আমি তোমার মাছ এনে, তুমি আসে যে ছুটি খাওয়ালেছো, আমি মাছ এনে দিন করতে হবে না এত রাত্রে। আমি জানি না করতে এনে দিই, তুই এনে দিই। আমি বলছি ঠিক আছে সকালে এনে দিব না তোমার। পরে শুয়েছি, ওই যে কথা হইতেছে, ওই বিবিলে যে কইতাছে, আমি তুই কি কর? পরে চুপ থাকে, বাজে 3:30। মানে এমন কিছু একটা ভাষা বলতেছে যেটা আপনি ভালো করে বুঝতেছেন না। বৈশা তখন আমি ওয়ালের মধ্যে বালিশটা ডালাম না, বসে রয়েছি। ওই বসে রয়েছে, আবার এই কোনাত যে কোনাতে যে ওই তাকায় কথা বলতেছে, ওই সাথে কথা বলতেছে, মানে এই ভেন্টিলেটরের দিকে তাকায় কথা বলছে, সেই চোখটা ওই দিকে কথা বলতেছে। পরে হইতেছে মানে ও এবার এটা আওয়াজ হইতেছে যে ওর কাছে আসে পর তোর আপেল দিমু, কমলা দিমু, কলা দিমু, মানে ও আমার বউ কিন্তু আপেল পছন্দ করতো। আচ্ছা, পরে কইছে আপেল দিয়ে পরে দিছে। আমি কই কি খাও? আমি খাইতেছে, আমি কই কি আপেল করতে আনছে? আমি তো আপেল আপেল ফেলে করতে। মানে কি আপনি কি আপেলটা দেখতে পেয়েছেন নাকি? আপেলটা তো কি বলেন? আমি কই আপেল ফেলে করতে, তো না গেছে, আমি কিছু বলি না। আপনার বাসায় আপেল ছিলই না? না, কোন আপেল ছিল? হঠাৎ করে আপনি দেখছেন যে সে আপেল খাচ্ছে। তারপর সকাল আজান দিয়ে গেছে, আজান দেওয়ার পরে আমি আর অফিসে যাইনি। কবিরাজ ছিল আমার বলছে যে বাড়িওয়ালার বলছে অমুক জায়গা যাও, হেরে আনো। তখন আমি এই মুরব্বী লোকে আস্তে আস্তে আটা আনলাম। আনার পর আমার সরিষার তেল নিয়েছি, সরিষার তেল নেহরা করে শক্ত করে ধরার পরে ওই কিডনি অ্যাঙ্গলটা ধরছি, হাতের যে কায়াঙ্গুলটা আছে কবিরাজ অ্যাঙ্গল ধরে পরে বলতেছে যে কি লেগে ধরছো? আমার আমি রাস্তা শুয়ে রয়েছি, ওই নাফাক শরীর আমার শরীরে পাড়া দিচ্ছি। আমি তো বলতেছি রাস্তা শুয়ে রয়েছি, আমরা দেখলাম না, আমরা আসলাম রাস্তা তোরে দেখিনি। পরে আমার ধমক মারছে, তোর মরণ কাটতে আছে। কবিরাজ কথা বলি না, আমি জবাব দিতেছি। পরে তুই কি চাস, কি চালে যাবি? পরে না ওরা আমি চাই। পরে কবিরাজ যখন খেলামি করতেছে, তুই সারা তুই কি চাস? কি চাস? হ্যাঁ যা চাস তাই দিব। কারণ আমার 7টা পোলামান আছে, ওর পালতে, ওর আমি কোনো কিছু করতাম না। আপনার ওয়াইফকে চাচ্ছে যে তার 7টা সন্তান আছে, তাদের পালবার লাগে নিতোরা। পরে দেখছি তোর ওয়াইফ কো, আমার ওয়াইফের মেয়েরা লেছে। ও ঠিক আছে, তো ছাড়তে পারে শর্ত আছে কি? আমার মিষ্টি দিতে হইব, 2 কেজি মিষ্টি দিতে হইব, মানে আগরবাতি দিয়া ওই যে গাছটার দোষে ওই গাছের এনে থইতে হইব, সীতাফলাটা এনে থেকে সাইডে নিয়ে থইতে। তো ঠিক আছে, আচ্ছা তোর কথা তাই রাজি হয়েছি। ঠিক আছে, তোর যে রেখো তুই তোর সাথে তুই জানে গোমরে না, আমি হন আগে আমি খামু, তারপরে প্রমাণ দিয়ে দেবো তোকে। পরের দিন সকালবেলা বসে একদমই মিষ্টি কিনতে, ওই একদমই মিষ্টি আনছি, তারপরে আগরবাতি ডুব ওগুলো আনছি। আনার পরে কুলার মধ্যে 100 সহ দেওয়া হয়ে গেছে। আমি আর কবিরাজ গেছি। কখন গেছেন আপনারা? মাগরিবের আজানের পরে গেছি। তারপরে আমি আমার কবিরাজ তুমি পিছনে তাকাই না, আমার মনে সন্দেহ, আমি দেখুন কি খা না, ওরা না মিথ্যা কথা কয় না, ওরা খায়লা না জিনে খা, তুমি তাকাবে না করলাম, বুঝছি না ঠিক আছে থাকাতাম না। কবিরাজটা আগে আমি একটু গেছি, তখন 10-15 হাত দূরে গেছি গা, তখন পিছনে টাকা দিই একটা কালা কাপড়টা ডাক্তার ছিল। খাবারটা? হ্যাঁ, খাবারটা কে রাখছে, কে এর 21 দিন শুধু একটা কালা কাপড়ই
কবিরাজ তখন আপনার সাথে ছিল? হ্যাঁ সাথে, হ্যাঁ আগে যাইতেছে, ড্রাইভার আবার এক সেকেন্ডের ভিতরে নাই, মানে কাপড়টাও নাই, খাবারও নেই, মানে আমি তাহলে মনে হয় খাইছি। পরে আবার কই নেই, আমি দেখছি জিজ্ঞেস করলে হ্যাঁ তুমি টাকা লাগে লিয়া, তাই আমি কিছু বলি না, আমার মনে ভিতরে গেছি। একদিন ভালো গেছে, রাঁধছে গেছে, ও গেছে, তো ঠিক আছে লয়ে গেছি, দুজনে গেছি। লাস্ট টাইম আদান দিচ্ছে আবার 1টা বাজে, তখন কি হয়েছে অফিসের সাইডে আবার 5 তলা নিচে পুকুর, পচা পুকুর টুকুর, ওই আবার ওই কোনার মধ্যে অফিসের কোনাতে টাকা রয়েছে, আরো মেয়েরা কাছে হচ্ছে, খালি মেয়েরা হেয়ার ফলো করতেছে, ও কাজ বন্ধ করে কাজ আইতাছে, আমি করতেছে, আর এই টাকায় রয়েছে। মানে ভয়। বিরতির সময় হয়ে গেছে, মাত্র 3 মিনিটের বিজ্ঞাপন বিরতি। আমি আরজি কিবরিয়া আপনাকে আরো একবার মনে করিয়ে দিচ্ছি, আপনি শুনছেন বাংলাদেশের রেডিওর ইতিহাসে প্রথম ভৌতিক অনুভূতির হন্টেড প্লেস ভিত্তিক একটি অনুষ্ঠান ডর ধারণ করা হয় বিভিন্ন জায়গাতে বসে। যেসব জায়গাগুলোতে লোককথা প্রচলিত আছে, শোনা যায় যে কোন রকমের অধিভৌতিক ঘটনা ঘটেছিল। আমরা বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের জীবনেই এরকম ভৌতিক কিংবা অধিভৌতিক ঘটনা আছে, আর সেগুলো যদি আপনার জীবনে থেকে থাকে, আপনি যদি বলতে চান লাখো মানুষের কাছে কি হয়েছিল আপনার, কিভাবে হয়েছিল এবং যেখানে হয়েছিল, আমাদের টিম সেখানে যাবে, আপনার সঙ্গে যোগাযোগ করবে। আপনি যেটা করবেন, আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি ফোনের যে নির্দেশনা শুনতে পাবেন, সেটা মনোযোগ দিয়ে শুনে আপনার অভিজ্ঞতার ছোট্ট একটি বর্ণনা এখানে মিনিট 3 মধ্যে রেকর্ড করবেন। আমাদের টিম মেম্বাররা আপনার সঙ্গে খুব শীঘ্রই যোগাযোগ করবে। ফিরে আসছি ঠিক 3 মিনিট পর। স্বাগত আপনাকে ডরে। আমরা ডরের গল্পে ধীরে ধীরে গভীরতার দিকে যাচ্ছি। আপনি যদি ডরকে পুরোপুরি উপভোগ করতে চান, তাহলে ডর যেটা মনে করে যে ভয় পাওয়ার জন্য কিংবা ভয়ের অনুভূতিকে ধারণ করবার জন্য ভৌতিক পরিবেশ তৈরি করাটা খুবই 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 জরুরি। যাদের এই ভয় পেতে ভালো লাগে, সুমন এবং রেহানের মতো, তাদের জন্য ডরের রেসিপিটা আমরা মনে করিয়ে দিচ্ছি। একলা ঘর, অন্ধকার করা, জানালাটা হালকা খোলা থাকবে এবং রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড। এবার আপনি শুনতে থাকুন ডর। বিশ্বাস করতে হবে এরকম একটা মনোভাব নিয়ে ডর শোনার দরকার নেই, শুধু শোনার জন্যই শুনুন, উপভোগ করার চেষ্টা করুন, শেষ পর্যন্ত দেখুন আপনি ভয় পান কিনা। প্রিয় শ্রোতা, আরো একবার মনে করিয়ে দিচ্ছি, আপনি যদি এই অনুষ্ঠানে এসে আপনার জীবনের অধিভৌতিক ঘটনাগুলো বলতে চান, তবে আমাদেরকে ফোন করতে পারেন। ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। আমি আরজি কিবরিয়া রয়েছি আপনার সাথে ডর নিয়ে, এবং সুমন ও রেহান রয়েছে হন্টেড প্লেস অন দ্য স্পটে, আর শব্দ নিয়ে কাজ করেছে লোবান। ফিরে যাচ্ছি আবারও গল্পের ঠিক সেই জায়গায়, যে জায়গাটিতে আমরা ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। অফিসের কোনাতে টাকা হাসতেছে, তখন ওর আশেপাশের যে মেয়েরা এরা অবাক হয়ে গেছে, কি ব্যাপারে? আমার বাবির নাম হচ্ছে রুমা। গাই রুমা, তুমি কাজ করো না, কেউ কি হয়েছে তোমার? তখন কোনো জবাব দেয় না। তখন আবার কতক্ষণ পরে গেছে, তখন খবর দিচ্ছে সোয়ারা যা আমার খবর পাঠাচ্ছে যে তোমার ওয়াইফে কি হয়েছে, এরকম করতে চায়। তখন আমার মনে শুনছে কি আমার মধ্যে উঠছে। তখন পরে আমি গেছি হাসাই গেছি থাকায়, পরে আমি দোষ করে তুমি আসছো কে? আমি বুঝি লাঞ্চ টাইম হচ্ছে, ভাত খাইতাম না। তো আমি আমরা গেছি, বসে গেছি, এদিন গেছি পাঙ্কাশ মাছ আছে, পাঙ্কাশ মাছ আমি একবার ভাত প্লেটে ভাত গেছি, হ্যাঁ ভাত হাতাইতেছে। তো ওই যে মাছ ঢুকেছে ওই মাছ খায়, কিন্তু ভাত খায় না।
আমি ভাত খাও না কেউ কোনো কথা বলে তো অনেক কি আমার ভাতে তেমন চা খাওয়া আর ওই লোকজন খাইতেছে আশেপাশে অনেকেই খাচ্ছে। এমন এক দৌড় দিচ্ছে, এক দৌড়ে ওই সিঁড়ি একতলা সিঁড়ি একটা লোক যে লোডার এরা ধাক্কা মেরে ফালা দিছে, ভাগ্য বলে লোডার মারা যায় না। অফিসে মানে এক দৌড় সিঁড়িতে এমন স্পিডে নামতেছে, পরে আমি হ্যাঁ দৌড়ে যেতে আমি রিস্কে দিচ্ছি, হ্যাঁ এক দৌড়ে দিয়ে হয়েছে আম গাছ ফেলে চিতা খেলার। আচ্ছা ওই যেই রাস্তায় প্রথম আমি রিস্কা বাইতে রিস্কাতে আয়া পর হ্যাঁ খার আগে আগে খার এত স্পিড আসছে এই যে চিতা খেলার। তখন কয়টা বাজে? দুপুর একটার পরে। এই রাস্তাতে তো লোকজন কম চলাফেরা করে, গ্রামের ভিতরে তো লোকজন কম চলাফেরা। তখন আমি গেছি যখন আমার এমন ডিঙ্গা দিচ্ছে আমার একটা ডাইরেক্ট প্যাক খেতে নেওয়া লাগছে, দেখে মেদে আমার শরীরে টাচ করবি না তুই টাচ করলে আস ধরে এনে মেরাম। পরে আমি ঝুর খাটা আবার পাঞ্জাটা ধুইরা এমন স্পিডে 2 হাতটা পাঞ্জাটা ধুইরা হ্যাঁ ওই যে রাস্তাটা মানে ইয়াতে চিন্তা করে একটা রাস্তা তুলিস। পরে পুলিশ লোক আছেন, পরে হ্যাঁ করছে বাইকটি ধরে, পরে হ্যাঁ কি করছে পাহাড় 2 পাও ধরছে, তারপরে হ্যাঁ লাইট চাইতেছে, পরে ধরে হ্যাঁ ধরার পরে অজ্ঞান হয়ে গেছে, আমাদের কুলে অজ্ঞান হয়ে গেছে। আনার পরে ওই পান্টেনে ডালছি পান্টেনে তারপরে ক্যান ফিরাইছে, পরে গেছে আমি না অফিসে যাচ্ছি আমার আনছো আমি কি কো তোমার কিচ্ছু মনে নাই কি কো এটি। পরে আমি বাড়ি লেটে গেলাম কি করতাম কি, পরে আবার এই কবির কাছে গেছি আমি কিছু কি করলেন আপনি বললেন যে এইগুলো দিলে যাইবো গা। পরে গেছে আজকে রাত্রে বসবো মানে হ্যাঁ ইয়াতে বসবো, ধ্যানে বসবে, ধ্যানে বসবো, পরে বসে দিয়ে কি করা যায়। তা আমি বাড়ির একটা নাতি আছে ছেলে, দুজনে গেছি সমস্যা দ্রুত চিকিৎসা না করলে শরীরে রক্তের সাথে মিশা যাইতেছে, তোমার ওয়াইফ বাঁচানো যেত না, তোমার ওয়াইফ যে কোনো মতো লয়ে যাবো গা। পরে আমি দিশে গেছে না পেয়ে আমার মারে ফোন দিলাম, শাশুড়ি ফোন দিলাম, শাশুড়ি আছে। পরে আমার শাশুড়ি থয়া আমি কবিরাজ কোনটা কি আছে এগুলো দৌড়াদৌড়ি করতেছি, যে লোকে ফুকের কাছে গেছি আমি কি করতাম আমার দেওয়া সাধ্য না, আমার শক্তি গোলাইতো না, সেইটা দোষ এটা শক্তি আর কিন্তু মাথা না। আমি বলছি ঠিক আছে তাহলে কি করতাম, তুমি অন্য চেষ্টা করো, বুঝলি ঠিক আছে তাহলে। পরদিন আবার নাটা আমার 12টা দিচ্ছে, ওর 12টা সিঁড়ি দিচ্ছে, ব্যাপারে আমি একলা হাঁটতেছি কোন রাস্তা দাম এই রাস্তা দাম এই রাস্তা অনেকটা ঘুরে গেল। পরে একটা লোক পাইছি, আমি ওই লোকটা যাইবো তাহলে 2 দিন একসাথে আমি একই রাস্তায় যে রাস্তা আপনার বউকে ধরে ওই পর্যায়ে এই লোক আমি জিজ্ঞেস করি আমি এই রাস্তা দেবেন তা আসো বাস ওই যে বাস ঝোড়া পারেছি পুষ্পনিটা পারে যেই মুসুরটা ঘুরমো এর মধ্যে ওইটা মাথা কাটাটা আমার চোরের সামনে, ওই লোকটারও দেখি না ওই দিকে না ওই দিকে ঢুকে গেছে বাস। মানে আমার কথা বলিস তা কবে আমি অনেক অজ্ঞান হয়ে গেছি। পরে আরো 2 লোক মনে আসে হ্যাঁ আইসা আমার বাসাতে নিতে গেছে, আমি ওই অজ্ঞান তখন কিছু জানেন না আর কিছু জানি ওই অজ্ঞান দেখার পর অজ্ঞান হয়েছি আর কিছু বলতে পারি না। আমার দৃশ্যটা যেমন আছে ওই দৃশ্যটা আমি খালি। দৃশ্যটা কেমন ছিল আপনি কি দৃশ্যটা মানে যেটুকু লম্বা আমার মনে হয় একটা গাছ যে বড় যে গাছটা সেই ঢাল এতে পাও ফেলাইছেন, একটা রাস্তা পাও একটা ঢালের মধ্যে। আমার বলতেছে কথা শুন কথাটা কইতে আমি ফিরে গেছি। আমি আমার শাশুড়ি কই নাই, আমি আমার যত ভাই দুটোর ভাই কিছু টাকা নেন আমি বাড়িলা দিয়ে আমি এনতে জায়গা আমি মরমো আপনার মাইয়া মেরে লেব। পরে আবার আরেক মহিলা কোথাছে এই রুমে এই অবস্থায় হয় জানো, এই রুমটা ভালো না, আরেক 2 মাইয়া থাকতো, এক মাইয়ার এই অবস্থা হয়েছে। পরে কোথাও এই বাড়ির জায়গা ছিল হিন্দু সীতাখোলা আছে পূর্বাগে, হ্যাঁ জায়গা কিনছে এখানে। আমি এটা শোনার পরে আমি দ্রুত বাড়ি আনতে জায়গা, পরে আমি আইসা করছি আবার আমাদের অফিসের কাছে পরিবর্তন করে চলে আসছেন ওখানে প্রায় 15-16 দিন ভালো হয়েছে। এক হুজুর আছিল, হুজুরের দ্বারা একটা তাবিজ দিচ্ছে, পানি টানি খাওয়াইছে, সুস্থ হয়েছে। তখন আমার শাশুড়ি কথা আমি কি করি বাবা তা আমি জায়গা তো সুস্থই, কোন সমস্যা হলে ফোন দিও পারে। তা আমি কি তো তোমার নিত না অফিস, তুমি এরকম করো অফিসে নিত না, আমি ডিউটি করি তুমি বাসা থাকো পাকটাক করো বাসায় থাকো। আমি ডিউটি করতেছি 15 দিন, আমি ডিউটি করতে 15 দিন হয়েছে। আবার এই যে রুম নিচ্ছে এটা টিনের রুম, কারেন্ট নেই, গ্যাস আছে কারেন্ট নেই, ওই কুপি জ্বলে, মানে ওই বাতির আলো সহ্য করতে পারে না। সন্ধ্যাবেলা ধরেছি মানে 15 দিন পরে মোমবাতি ধরেছে, কেউ ধরে না, অনেক মানুষ ওদেরকে তুমি আদান দিচ্ছে বাতি ধরো নাকি, সন্ধ্যা হয়েছে বাতি ধরো নাকি, অনেক মহিলারা বলতেছে বলে মোমবাতি ম্যাচটা দাও, কয় ম্যাচ ধরবি না তুই। আমি তখন তো আবার করলাম এটা কি আমি কি করবো, এবার নতুন একটা মসজিদ হইতেছে, ওই হে হুজুরে লেগে আমি যোগাযোগ করছি, হুজুর এই ঘটনা কি করতাম, সমস্যা নাই এই পানিটা না খাওয়া ভালো হয়ে যাবে। আমার পানি নেওয়ার জন্য সাথে আমার আখ সহ পানি সব নিয়ে হুজুর তো পানি বাড়াচ্ছস, আমার পানি খাওয়াইতি তাই খাওয়াইতেছে পানি। পরে আমি বুঝছি দেখ হ্যাঁ তো তা বলছি তোর এরিয়া ছাড়া বলছি তুই অনেক কি লেম করতেছস, তোর না কইছি যে ওর থয়ে যেতে তুই হ্যাঁ মানে তাই বলছিস পর আমি 1 সেকেন্ডের ভিতরে লয়ে যাইতেছি জ্ঞানতে, তুই ওর শরীর ধরিস না। তখন আমি কি করছি সিটকে আটকায়া পাঞ্জাটা ধরছি, আমি বুঝি কি হয়েছে তোমার মুহ ধরছি, কি হয়েছে না ও যে মুহ ধরছি তো আমার জ্ঞান আরে মুরব্বী আছি না দেখলাম এই ঘটনা হারে বললাম মহিলারে।
ওরে এই মহিলা আবার আমার সাধারণ দিল যে মানে বুটবাজার দাও, বুটবাজার একটা মসজিদ আছে, ওইখান থেকে তুমি তাবিজ আনো। তাহলে আমি চিন্তা করলাম তো বুটবাজার আমার বড় ভাই তো লয়ে যাই পরে গেলাম ঘর বাইরে না। পরে আমি বলছি ভাই এই ঘটনা শুনলাম এক মহিলা বলছে এই লিগে আইসি, ঠিক আছে তেলে দাও। বলছে হুজুর কাছে আসার নামাজের পরে আমি দেখতেছি। পরে লয়ে গেছি, তুই আবার হুজুর কাছে কিচ্ছি করতাম তো না আমারে, আমি অনেকটা গভীরে আগে গেছি। পরে আমি কইছি হুজুর হ্যাঁ রাস্তাতে এই ঘটনা এই কথা আমি বলি কিচ্ছু করতাম না, তো দেখো কি করি। ওরে জানি আমাদের হুজুর বেরিয়েছে আমার ডান পাশে বসে, আমাদের হুজুরের যে টিনের ঘেরা তো আবার জানালা উদাম, ওই জানালাতে আমার হট করে ওই যে কলা গাছের মধ্যে বই রয়েছে, ওই গাছের দিকে তাকাই গেছে, ওই দেখ ওই দেখ। ওই আমার ওয়াইফ বলতেছে ওই যে আইসি, হুজুরে তো তাকায় না, হুজুরে ধ্যান দূর পরে পানি আছে, পানি শরীরে মেলে আছে, পানি সিনার পরে চিৎকা যে শুরু করছে, চিৎকা শুরু আমার সাইরে দিয়ে আমার সাইরে দিয়ে হুজুরে পানি দিতেছে আর করছে বর্তমানে কেন বললো সুতা দিয়ে মুখ টাইট করে বাঁধছে। বান্ধা পরে বসে তুই কইস যে তুই আমি কিচ্ছু করতাম না, দেখ তোর কি করি, না কিচ্ছু করতাম ছাড়াইছি। সামনে পরে ওই আবার অজ্ঞান হয়েছে, অজ্ঞান হয়ে পরে আবার পানি দিয়েছে, ভালো করছে আর সুস্থ। আমার ওয়াইফে হাসতেছে, আমি এনে কোন সময় আমার আনছি। পরে আচ্ছা যাও গাহনে, পরে তাবিজটা আমার হ্যাঁ তুমি যাও বাইরে যাও। পরে আমি হ্যাঁ খারিছে, পরে তাবিজটা দিচ্ছে আমার, ওই তাবিজটা তুমি রাত্রে ওর বাম হাতে একটা তাবিজ বান্ধা আর গলায় এটা ঝুলাই দেবা। তো আমি লইছি আত্মীয়রা ভাড়া লইতেছি, তখন আর কোন সমস্যা নেই। পরের দিন আমি গেছি গা হ্যাঁ থেকে বসে কয়েকদিন থাকো। পরের দিন আবার ফোন আইছে, হ্যাঁ এক দূরে হ্যাঁ ভাই গেছে গা, যে অটো চালাতো গেছে গা, অটোর হ্যাঁ ভাবি ডিউটি করে ওই গেছে গা। আবার ব্রিজ, ওই ব্রিজের এক পাও ঝুলাইতেছে বইয়াইরা ব্রিজে, সবাই মানে রাস্তার মাঝে থেকে এইটা কি পাগল টাগল নাকি বইরা দেবো তো নদী যে যায় হ্যাঁ ধাক্কা মারে, হাসি দেয় ধাক্কা মারে। তাতে ভাই আবার গাড়ি লিয়ে আসছে, পরে পরে এই বুলেতে পাশে থাকে, পরে আবার ফোন দিচ্ছে আমার। পরে হুজুরে আবার হ্যাঁ কইছি কি ব্যাপার হুজুর এই ঘটনা, আচ্ছা ও গেছে না তাহলে আচ্ছা। পরে বাসায় হ্যাঁ রুমেই দরজা জানলা আটকাইছি, আটকে আমি আমার সম্বন্ধী আর হুজুর তিনজনই আমরা এই রুমে, মানে আমার সম্বন্ধীর রুমে। আচ্ছা তখন কি করছে সরিষার তেল লয়া হাতের মধ্যে বাঁধছে, কিরে তোরে কইলাম তুই আমার কথা শোনাস নাই, তোরে কিন্তু পুরে আমার মতো রে। তখন শিক্ষার কথা অনেক অনুরোধ করতেছে আমার মায়েরও না, আমি এখন যাবো, আমি আর কোন সময় যেতাম না, কিরা কাটতেছে অনেক কিছু কিরা কাটতেছে। পরে তাহলে তুই যে যাবি গিয়া তুই কোনো প্রমাণ রেখেছিস না, কি দুই তিন মাস জুতা কামড় দেওয়া হয়েছে, আগে জুতা কামড় দেওয়া হয়েছে, পরে ঠিক আছে তুই কিন্তু ডাল ভেঙে ছুঁয়ে যাবি, বেশি একটু একটা টাই ভাঙ্গা ওই পাক করে চালা ঠিক আছে। এটা কি আপনার সাথে সাথে টের পেয়েছেন? হ্যাঁ সাথে সাথে। তখন পরে আমি সুস্থ হয়ে গেছে, প্রায় মাসখানে ভালো গেছে। আমার লগে হালকা একটু ঝগড়া হয়েছি নাকি, ঝগড়া হয়েছি পরে গেছে স্যার বাজার নিয়ে আছে, বাজার আনছিলাম না আমি, তুমি বাসা আছে তুমি আনতালা না, এনে তো কাছের দোকান আছে, আমি একটা থাপ্পড় মারছি, তুই কেছে একটা থাপ্পড় মারছি, সুস্থ হয়েছি তুই কেছে থাপ্পড় মারছি, এই থাপ্পড় মারছি এই পরে চিন্তা গেল এইটা ধরে দরজা মুস্তাম গেলা খেতা বা সব সিরিয়াল লেগেছে, মানে জিদ্দের সব সিরিয়াল লেগেছে, তুই আমার শোল ধরিস না। পরে আমি গেলাম এটা কি, পরে আবার বাইরে ফোন দিলাম, সমুদ্রে ফোন দিলাম, ভাই এই ঘটনা কথা হ্যাঁ বাইতে লয়ে যাও গা, দেশ হলেও মানে বাড়িতে আমার সারা দেখতো না, তুমি সুস্থতা এত না আমার সারা দেখতো না, গা ধরছে করে আবার এই একই কাহিনী, গায়ে চিকটা ওই যে গাড়ির সঙ্গে ব্রেক করে জামে পরে, তখন হয়তো যে কোন গাছ কোন কিছু দেখো ওই তো কত করে জিপলা ওই দেখো গাড়ির মধ্যে বসে বলতে, ও বলতেছে সিটে হ্যাঁ সিটে, আমি জানা ছাড়ে বসি হ্যাঁ পর হেঁচাতে ওই তো ল্যাংড়াটা কিবা উড়ে যাইতেছে, প্রতিটি সাতটা ফোলানো দেখাইতেছে কান্দ লইয়া হ্যাঁ উড়ে যাইতেছে, সাথে সাথে যাইতেছে ওই যা সাথে আমি কই আমি তো দেখি না, তুমি কই দেখা দি আমার দেখা তুমি কে যাও না বুঝতে হবে আমার থুটা যাইতেছে, আমার দেখা যখন তখন দেখা টাকা তোর চোখ মুখে আলো কোনা ও আমারে মারবো, আমি তুমি দেখাও আমারে তেল ও গাড়ির তেল ফেলে গেছে, তখন আমরা সবাই নামছি, আমি কিছু কইতে পয়সা করে আমরা ধরে হ্যাঁ কি কইছে গাছের মধ্যে ভাঞ্জা আমার ওয়াইফের গাছে বান্ধব ধরে রাখছি, হঠাৎ করে সে একটা গাছকে জড়াই ধরে, হঠাৎ করে গাছে জড়াই ধরছে, দেখুন আমার শাশুড়ি টান হ্যাঁ আমার শাশুড়ি মহিলা মানুষ কি হ্যাঁ মিল না আমার, পরে আমি আবার টান দা জুড়ে দুই হাত ছুড়াই আনছি, গাছের হ্যাঁ বড় রাস্তা যাইতেছে উড়ে উড়ে হ্যাঁ লগে হ্যাঁ দেখতেছে আমার বলতেছে হইতো আমার লগে লগে যাইতেছে, এটা আমার ছাড়তো না আমার মার, আমি যাক তাহলে হেন যাক, হেন একটা পাগলা হুজুর একটা নাম আছে, এই নামটা কইলে হ্যাঁ লগে লগে চিমকা জায়গা পশা করে যে ওদের বাড়ির যে রাস্তাটা ওই রাস্তার এনে হুজুরটা বসে থাকে, কবরস্থান ওই হুজুরের কবরস্থানের হুজুর, মাদ্রাসা আছে এই মাদ্রাসা দেখাশোনা করে আর গুরুস্থান সপ্তম দেখাশোনা ওই করে, এই হুজুরটা করে, হুজুরে দেখে ওই হুজুরের কাছেই যেত না, ওই তখন অন্তি সুস্থ হয়ে তখন থাপ করে আমার বইয়ের চুলটার মধ্যে এনে বসছে,
কে ধরেছে? ওই হুজুরটা। শোন, ও শরীর আছে কোন ধরতে পারে হাতে পাওয়া হোমারা ধরা শুরু করছে। কামনে আমার ধর্মে ভাব লাগে না, অনেক কিছু বইতেছে পাওয়া তো না, আমার সহ্য হইতেছে না। আমি বুঝি মানুষের সামনে কি অবস্থা করতেছে, আমি বুঝি ছাড়ে দেন। আমার জমক মারছে গায়ে কোনো কথা বলছে না। পরে অনেক কিছু অনুরোধ করাইতেছে, পরে ছেড়ে দিছে। ছাড়া দেওয়ার পরে বাড়ির দিয়ে আবার এখানে পরে কইছে যে আমার নাম লইবা, যদি ধরে দেন আমার নাম লইবা, যদি নাম লই তখন চমকা জায়গা। হ্যাঁ, মামা আবার কবিরাজে গেছে গেহেরা, এটারে বন্দি করবো, এটারে বন্দি করে জালদা পুরা লাগবে। ওই কবিরাজে না গেছি, আমরা লয়ে গেছে। লয়ে গের পরে 8টা বোতল নিছে, ওই 7টা সন্তান আর ওর বোতল নেওয়ার পরে ওই কবিরাজে কইছে এই বোতলে ওরা আদা করে পানি নিয়ে দিচ্ছি। পরে আবার মুখটি এমন টাইট করে লাগাইছে, ওই বোতল রে বাড়িতে দিয়ে বলবা 2-3 ঘন্টা লাগাইছে জাল দিত গরম পানি। কিসের বোতল ছিল? কাছের বোতল। আমরা বলে না আটকা লেছি, ও খালি কইছে এটি জাল দিবা। জাল দেওয়ার পরে কি করবে জানো, বড় করে বিশাল একটা গাতা করবে। গাতা খুঁজা মানে যেই জায়গা মানুষ চলাচল নাই অথবা তোমাদের কোনো কাজ কাম নাই, ওই জায়গা নিবা। নিচে জঙ্গলে বাথরুমে ডাস্টবিনের সাইডে অনেকখানি গাতা করছে, অনেক মানে গাতা। ওরা জাল দিতে 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 মানে এত হিট বানাইছে ফাইটা দেবো। পরে গেছে ওই জাল দেওয়া হিট দেয়, ওই যে আস্তে করে না বস্তার মধ্যে বইরা ওই না গাড়ি থুই দিছে। 8টা বোতল বস্তার মধ্যে ভরে ওইখানে ওই জঙ্গলের বাথরুমের সাইডে না গাড়ি থুই দিছে। আচ্ছা, গাড়ি যাওয়ার পরে পরে গাতা বন্ধ করছি। বন্ধ করার পরে এই যখন আল্লাহর মধ্যে সংসার ভালোই করতেছি। এরপর থেকে আর কোনো ধরনের প্রবলেম নাই? প্রবলেম নেই। সর্বশেষ কতদিন যাবত আর এই ঝামেলাটা হচ্ছে না? এটা প্রায় বছরখানেক হয়ে গেছে। বছরখানেক ধরে আর কোনো প্রবলেম নাই? মেয়ে হওয়ার পর তার কোনো প্রবলেম দেখা দিতেছে না। আচ্ছা আচ্ছা, একদম মানে সুখেই আছেন এখন? হ্যাঁ, আচ্ছা, আপনি বিয়ে করার আগে আপনার ওয়াইফের আগে কোনো মানসিক রোগ ছিল কিনা, এই ধরনের কিছু হয়েছে কিনা জানেন? না, ওরকম কোনো ছিল না। আমরা একসাথে রয়েছি প্রায় 1 বছর রয়েছি একই পাশাপাশি বাসা বিয়ের আগে। অথচ ওই সময় কোন ধরনের কোনো কিছু, ও যত রাতে আসি কোন ডিউটি করছে, কোন ধরনের কোনো কিছু? আচ্ছা আচ্ছা, তো একটা ঘটনা তো শুনলাম নাজমুল ভাইয়ের, যে ঘটনা মানে আমি ঘটনার মধ্যে একটা জিনিস আমার কাছে ইয়ে লাগছে, যে ওনার কাছে যে ঘটনাগুলো শুনছি, মানে ওই যে কিছু হাসির কথা উনি বলছে না, যে হঠাৎ করে তাকে দেখছে ওনার ভাই হাসতেছে। সামহাও আমাদের বাসায় একটা কাজের মেয়ের এই সমস্যা ছিল, খুব সম্ভবত তার উপরে কোনো কিছু আসর টাসর ছিল বা কিছু। তো সে হঠাৎ করে গভীর রাত্রে এরকম হেসে উঠতো, বুঝছিস? এবং ওই হাসি তুই চিন্তা করতে পারবি না, ওই সিচুয়েশনে না থাকলে কেউ বুঝবে না যে খুব সাধারণ একটা হাসি ওই সিচুয়েশনে কত বেশি অন্যরকম লাগে। আমি জানি রাতে 1:30টার সময় সে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছিল, এবং একটা পর্যায়ে আমি যখন তাকে বকা দিয়ে বলছি যে ভিতরে আসতে, তখন সে আমার দিকে যে তাকানোটা তাকাইছে, আমি ভিতরে ভিতরে কিন্তু ভয় পেতেছি, হ্যাঁ, কিন্তু আমি সামনে দেখাচ্ছি না, বাট সামহাও সে ভিতরে চলে আসে। আই নো ওই সিচুয়েশন গুলোতে অন্যরকম একটা প্যানিক। আর এই তাকানোর কথা তুই বললি না, যে একটা ঘটনা আছে, তখন আমি স্কুলে পড়ি, একটা মেয়েকে এরকম জিন বা ভূতে ধরেছে কিছু একটা। একজন কর্তা আছে যারা পূজা করে, তো তার কাছে নিয়ে আসা হয়েছে এটা ছাড়ানোর জন্য। তো ওইটা ছাড়ানোর জন্য সে বলছে একটা খাসি বলি দিতে হবে, সেই খাসিটা সহ নিয়ে আসা হয়েছে। তো ওই দিন আমি দেখেছিলাম ওই মেয়েটাকে, যে পূজারি, সে যখন ওই হাতের মধ্যে ধরছিল চাপ দিয়ে আঙ্গুলের মধ্যে, তারপরে বিভিন্ন মন্ত্র বলছিল, অনেক জোরে জোরে বিভিন্ন প্রশ্ন করছিল, ওই মেয়েটার মনে কর যেই ধরনের চাহনি, ওই চাহনি দেখে আমি ওই জায়গায় দাঁড়ায় থাকতে পারিনি। ওই চাহনিটা আমি আজও পর্যন্ত ভুলিনি। ঠিক ওই চাহনিটা দেখার পরে আমি ওই জায়গা থেকে চলে আসছিলাম, আমার সাহস হয় না যে ওখানে দাঁড়ায় থাকা। মেয়েটা যখন আশেপাশে চোখ ঘোরাচ্ছিল, কোনো না কোনো ভাবে ওই মেয়েটার চোখ আর আমার চোখ মানে চোখাচোখি হয়ে গেছিল একটা মোমেন্টের জন্য। ওই এক মোমেন্টে মনে কর যে আমি ভয় পেয়ে গেছি। তো নাজমুল ভাই তাও অনেক মানে ধৈর্য নিয়ে খুব সাহসিকতার সঙ্গে, সাহসও ছিল নাজমুল ভাই। যাই হোক, আবার আমাদের আজাদ ভাই আছে এখানে। আজাদ ভাইয়ের ঘটনাও কিছু মানে আত্মা কাঁপার মতো কিছু ঘটনা আছে কিনা? মানে ভয়। ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে আমাদের। ঠিক 12:06 আমরা ফিরব। আপনারা সবাই শুনছেন ডর, এবিসি রেডিও FM 89.2 এ। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। বৃহস্পতিবারের রাত 11:20 মানেই হচ্ছে ডর এবং এবিসি রেডিও। প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানটি বাংলাদেশের বিভিন্ন হন্টেড প্লেস, যেখানে আমাদের শ্রোতাদের জীবনে বিভিন্ন রকমের অধিভৌতিক, অযৌক্তিক এবং একই সাথে অবিশ্বাস্য ঘটনাগুলো ঘটে। আমরা এটা বিশ্বাস করি, এবং বিশ্বাস করি বলি আমাদের টিম তারা ডাক দিলে সেখানে ছুটে যায়। আপনি যদি মনে করেন আপনার জীবনে কোন একটি অধিভৌতিক ঘটনা আছে যেটা এখনো অবিশ্বাস্য, যেটা ভাবতে গেলে যে অনুভূতির মধ্য দিয়ে গেলে আপনার তো বটেই, অনেকেরই গায়ের লোম শিউরে ওঠে, তাহলে আপনি আমাদেরকে ফোন করে বলুন কি সেই গল্প।
আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892 আমি আবারও বলছি 09613892 দর শুনছেন আপনি এবং প্রাসঙ্গিকভাবেই আমাদের ফেসবুক পেজে আজকের এই ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছু ছবি দেওয়া হয়েছে। আপনারা চাইলে আমাদের ফেসবুকে চলে আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/ABC Radio FM 89.2। এক সন্ধ্যায় চলছিল মিষ্টি মেয়ে কুচি আর দুষ্টু রাত 12টা মানে অনেক কিছু। উপন্যাস কিংবা গল্প কবিতায় কিংবা ড্রাকুলার গল্পে কিংবা ভৌতিক যে কোনো অনুভূতিতে রাত 12টা অনেক বড় একটা আবেদন তৈরি করে। ঠিক সে কথাটি মাথায় রেখেছে ডর। রাত 12টার পর থেকে যত রাত বাড়তে থাকে ডরে তত বেশি গল্পের গভীরতা আমরা খুঁজতে থাকি। আমরা যে গল্পে রয়েছি ঠিক সেখান থেকেই ফিরতে চাই। নাজমুলের গল্প আমরা শুনছিলাম এবং এরা সবাই এই সপ্তাহের হন্টেড প্লেসে বসে জীবনের এই ভৌতিক অভিজ্ঞতাগুলো আমাদের সাথে শেয়ার করেছে। আপনি নিশ্চয়ই জানেন এবারের হন্টেড প্লেসটি হচ্ছে ঢাকা চট্টগ্রামের মহাসড়কের কোন একটি বিশেষ জায়গা। প্রিয় শ্রোতা, আপনি যদি আপনার জীবনের এই অতিভৌতিক ঘটনাগুলো এবিসি রেডিওর ডর অনুষ্ঠানে শেয়ার করতে চান, যোগাযোগ করুন আমাদের সাথে। ফোন নাম্বারটি হচ্ছে 09613892 আমি আবারও বলছি 09613892 এখানে ফোন করার পরে স্পষ্ট ভাষায় আপনি কিছু নির্দেশনা পাবেন। সেটা মনোযোগ দিয়ে শুনে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। আমরা আবারও ফিরছি গল্পের ঠিক সেই জায়গাটি থেকে যেখানে বিরতি নিয়েছিলাম। তো রিয়ান, চল এবার আজাদ ভাইয়ের কাছে যাই। আজাদ ভাই, কি অবস্থা? আপনারা ভালো আছেন? এই ঘটনা শোনার পর খুব একটা ভালো থাকার কথা না। তো আজাদ ভাই কোথায় থাকেন, কি করেন? আমি আছি বর্তমানে নারায়ণগঞ্জ রূপসীতে। আমি এখন বর্তমানে একটা গার্মেন্টসে জব করতেছি। আপনার লাইফে ভালো ঘটে নাই এরকম কিছু কি আছে? আমি ড্রাইভিং শিখেছি 7 থেকে 8 বছর। যখন আমি ড্রাইভিংটা শিখি তখন আমি যে কোনো একটা ফ্যামিলির সমস্যার কারণে আমি চট্টগ্রামে চলে যাই। আচ্ছা, নারায়ণগঞ্জ থেকে আমি চট্টগ্রামে চলে যাই। আমি ওই জায়গায় কারো চিনি না। আমি হঠাৎ করে আমার এলাকার লোকের দেখা হলো দেখতেন গাড়ি চালাচ্ছে, টেম্পু চালাচ্ছে। ও আচ্ছা, আপনি চট্টগ্রামে গিয়ে আপনার এলাকার একজনকে খুঁজে পেয়ে গেছে? পেয়ে গেছে অলরেডি। দেখলাম যে উনি টেম্পু চালায়, বলতেছে গাড়ি চালাবেন, চালাবো। ওনার সাথে আমি প্রায় হঠাৎ করে কেউ গাড়ি দেয় না, ওনার সাথে আমি প্রায় 1 মাস 1.5 মাস মতন ছিলাম। ট্রেনিং করছি। ট্রেনিং করার পথে উনি আমাকে বলতেছে এখন তুই গাড়ি চালাও। আমি আর গাড়ি চালাবো না, বা বড় গাড়ি চালাবো না, তুই টেম্পুটা চালা। টেম্পু চালানোর কালীন যখন আমি ড্রাইভিং এ অলরেডি এক্সপার্ট হয়ে গেছি আমি, তখন আমি আমার বন্ধুদেরকে নিয়ে আমি একটা রাঙ্গামাটির আর একটা চট্টগ্রামের। আচ্ছা, তারাও কি টেম্পু চালায়? টেম্পু চালায়। তখন আমরা ওদিনকে আবার ওরা চালা দিছিল না। তখন আমরা 2 বন্ধু আর আমি 3 জন মিলে আমরা মেডিকেলের সামনে, চট্টগ্রাম মেডিকেল। কত সালের ঘটনা? আপনার 2006। আচ্ছা, তখন বন্ধুরা বললাম দোস্ত চলো আমরা মেডিকেল কলেজ ভাড়াটা যদি পাই তাহলে ওদিক থেকে ভাড়া মারবো। তখন আমি চালাতাম নাইটে, ওরা চালাতাম ডে। ওদিনকে আবার গাড়ি চালাইনি, তো ওরা আমরা নাইটে নিয়ে আসি। চলো 3 বন্ধু মিলে আসছি নাইটে গাড়ি চালাম। আমরা মেডিকেল কলেজের সামনে আসছি। আসার পরে প্রায় ম্যাক্সিমাম 10টা থেকে 10:30 বাজে, রাত 10:30। তখন আমার বন্ধুকে বললাম দোস্ত চা খাইছি। তো টেম্পো থেকে আমরা 3 বন্ধু চা খাইতে গেলাম। চাটা খাই আবার গাড়িতে এসে বসছি। বসার পথে আমরা সিগারেট ধরলাম। সিগারেটটা ধরে বসে রয়েছি, হঠাৎ একটা লোক আসলো। লোক এসে বলতেছে যে যাবেন ভাইয়া? যে বললাম যে কোথায়? উনি বললো যে সীতাকুণ্ড। যে যাবো। ওনার সাথে বাড়ার ভাঙা হলো আমার। ওই মেডিকেল কলেজ থেকে সীতাকুণ্ডর দূরত্ব কতটুকু? দূরত্ব আছে আপনার ম্যাক্সিমাম 30 থেকে 35 কিলোমিটার। আর বেশি হতে পারে, একটু কম হতে পারে। ঠিক আছে চলুন। কি যাবো? উনি বলে যে রুগী যাবে একটা।
আচ্ছা, রোগী যাবে আর আমরা 5 জন রোগী আছে, আমরা 5 জন রোগী যাবো। আচ্ছা, ওই মেডিকেল কলেজ থেকে আসছে। মেডিকেল কলেজ থেকে সর্বমোট আমরা আছি মোটামুটি 9 জনের মতন। চাই আমরা আর কোনো টেনশন নেই, যেহেতু 9 জন মানুষ আছে এক গাড়িতে। তা আমার বন্ধুগুলো আছে, চল মেডিকেলের ভিতরে গাড়িটা গুটুকা। প্রায় আধা ঘন্টা 15 মতন ওখানে বসে গেছি। এখানে প্রায় 11টা বা 11:30 বাজে যেতেছে। আচ্ছা, কি ব্যাপার, উনি আসতেছে না, ঠিক আর 10 মিনিট পরে আসছে। আসার পরে যখন আসছে উনি আমার এসে বলতেছে, তুমি আর আধা ঘন্টা অপেক্ষা করো, আমার রোগীটা নামতেছেন না। আর আধা ঘন্টার মতন এখানে অপেক্ষা করলাম, প্রায় 12টার কাছাকাছি। আমরা বসে সিট কেটেছি। হঠাৎ করে ওরা 5 জন দিকে আসলো আমার গাড়িতে। অলরেডি উঠলো, আমাদের সাথে ওনার কথা ছিল যে রুগী নিয়ে উঠবে, কিন্তু রুগী আর ওঠেনি, সেটা উঠছে একটা ডেড বডি, একটা লাশ। আচ্ছা, ওনারা ডেড বডি নিয়ে আসছে। ডেড বডি নিয়ে আসছে। আমার বন্ধু বলতেছে, কি ব্যাপার আপনারা রুগীর কথা বললে আপনারা লাশ নিয়ে আসছেন? তখন উনি বললো যে রোগীটা মারা গেছে। তো পাট করে আমার বন্ধু বললো যে ভাড়াটা একটু বাড়াই দিতে হবে। মোটামুটি একটা কাছাকাছি বেজে গেছে। আমি গাড়িটা স্টার্ট নিয়ে আমি ড্রাইভিং করতেছিলাম, আমার 2 বন্ধু দুটো পাশে, আমরা 5 জন পিছে এবং কি লাস্টের পিছনে আছে। লাস্টটা নিয়ে রওনা দিলাম। আমরা যাচ্ছি, আমরা হয়তো সীতাকুণ্ড পৌঁছাতে আধা ঘন্টা লাগবে বা 4 কিলোমিটার রাস্তা আছে। তখনই আমাদের গাড়িতে একটা শব্দ পেলাম। শব্দটা কি একটা ঠেকনা খেলো গাড়িটা। তো যেমন পড়লে যেমন টাচ একটা আওয়াজ হয়, তেমন একটা আওয়াজ হতো। আওয়াজ হতে বন্ধু আমরা পিছন দিকে তাকালাম না যে কি হয়েছে না হয়েছে। শব্দ হতে পারে, যে তো রাস্তাতে চলতে ইট মিট থাকতে পারে। তখন বন্ধুরে বললাম, এক কাম করো, তুমি একটা সিগারেট ধরো। ওই সিগারেট ধরতে গেছে, ওই সিগারেট হঠাৎ করে ওরা আমার সামনে যে লুকিং গ্লাসটা আছে, ওই সিগারেটটা মেজ বাড়ি দেওয়ার আগে ওই লুকিং গ্লাসের দিকে পড়ে গেছে। তো আমার রানিং অবস্থায় গাড়িটা যখন সিগারেটটা ধরবো, তখন বাতাস সুন্দর সিগারেট ধরবে না, আগুনটা ধরবে না। উপর উঠছে, উপর ওইটা দেখতে ওই লুকিং গ্লাসে দেখছে। কে দেখেছে? আমার ফ্রেন্ড হাসান। দেখার পরে ওই কিছু না বলে সিগারেট আর মেজ ফালাইতে দৌড়, চলন্ত অবস্থায় রানিং এ দৌড়। কি ব্যাপার, ওই দৌড় দিল কে? মানে যারা আসলে আপনারা এটা করেন, আপনাদের এটা অভ্যাস হয়ে গেছে। আর যেহেতু আমার এটা টেম্পো, এটা রানিং আরো কম, রানিং কে দৌড় দিল কে? ব্যাপারটা কি? আমার বন্ধু ওইটারে বললাম, দেখতো পিছনে কিছু হয়েছে নাকি। দেখা মাত্র আমি দেখুন মনে করা যায়, আমি লোকে পিছনের দিকে তাকাইছি, পিছনে তাকা দিতে অলরেডি উঠে বসে গেছে। উঠে বসে গেছে? উঠে বসে গেছে। লাশটা উঠে বসে? লাশটা কি অবস্থায় ছিল? চাটি পেঁচানো ছিল অবস্থায়, মানে চাটাই দিয়ে বাঁধা ছিল। মুখটা ছিল আপনার ওই চাটাই যেমন দুইটা পায়ের কাছে থাকে, বান্ধা থাকে, বান্ধা অবস্থায় অলরেডি বান্ধা সবকিছু কমপ্লিট ওকে, কিন্তু আপনার লাশ অটোমেটিক উঠে বসে গেছে। আর মানুষগুলো নেই আমার গাড়ির জন্য। যখন আপনার ওই শব্দটা হয়েছিল, মানে আমি ওটা থেকে ধারণা করতে পারলাম ওই শব্দ থেকে ওনারা নেই, ওই প্রকার একটা আওয়াজ হয়েছে। দিস ইজ সামথিং সুপারন্যাচারাল। কেন? কারণ কি 5টা মানুষ ছিল, মানুষ কিন্তু একজন তো নাইমা গেলে বেশ কয়েকটা হুড়হাড় শব্দ হওয়ার কথা। আমি দেখার মধ্যে আমার আর কোন গাড়ি যে আমি চালাম ওই ক্ষমতাটা আমার কাছে আর নাই। অলরেডি আমি গাড়ি হাত ব্রেক দিয়ে দিলাম, হাত ব্রেক দিয়ে গাড়িটা ব্রেক দিয়ে জায়গা ব্রেক করে আমি আর আমার বন্ধু সাথে 2জন দৌড়তে 20 থেকে 30 হাত দূরে যে আমরা এক জঙ্গলের মধ্যে বসে জিনিসটা দেখতেছি যে কি করতে চাইতেছে। জঙ্গলের আড়ালে গাড়িতে দেখতেছি, দেখলাম যে ও 2টা হাত অলরেডি সাইড থেকে বের হয়ে গেছে, চাটাই থেকে বের হয়ে গেছে। আমি যেভাবে আসছি ঠিক এভাবে থেকে এভাবে বের হয়ে গেছে। বের হয়ে ওর হাত ওই নিজে কামড়াইতেছে, এক হাত কামড়াইতেছে আর এক হাত দিয়ে বের করতেছে, ভিতর থেকে কলিজাটা বের করতেছে। হাতটা এক হাত কামড়াইতেছে মুখ দিয়ে, আর এক হাত দিয়ে কলিজার ভিতর থেকে বের করতেছে। এটাও খাচ্ছে এটাও খাচ্ছে। যখনই খাচ্ছে তখন চিন্তা করলাম এটা কোনো শয়তান মতান না তো, এটা অবশ্যই যে শয়তানে আছে এটার হাতে, আর কিছুই নেই, না থাকলেও শয়তানে আছে। ওই মুহূর্তে আমি ভয় পাচ্ছি, আমার বন্ধু কিন্তু ভয় পাচ্ছে। পিছন থেকে আমার বন্ধু আমাকে শোনাবো আগে দেখ কাহিনী কি ঘটে। ওই বলছে হাসান কোথায়? আমি তোর চিন্তা তুই কর, হাসানের চিন্তা পরে কর, আগে দেখ কি ঘটনা বলে বাঁচবি কিনা এই চিন্তা কর। তখনই দেখলাম যে ওর হাত এটা খাইলো সাথে এটাও খাইলো, ওইটা বের করে কলিজাটা খাইলো, এটা কলিজাটা খানা শেষ, এই হাত খানা শেষ, এবার অলরেডি এই হাত। যখন এটা শুরু হয়ে গেল তখন আমি এখানে অবস্থা খুব খারাপ, যে আমার অলরেডি আমার ফ্রেন্ড যেটা পিছনে ছিল অলরেডি ফার্স্ট পুড়ে দিচ্ছে ভয়। তখন আমি ফ্রেন্ড বন্ধুরা বললাম এখন কি করবি? তখনই ওই ফলো করলো যে হাইওয়ে পুলিশে জানাইতেছে। আচ্ছা, আপনি বলছেন যে হাইওয়ে, তো এখান দিয়ে আর কোন হাইওয়েতে তো অনেক গাড়ি আসা যাওয়ার কথা। হ্যাঁ, ওনারা কিছু দেখতেছে না, জাস্ট আমরা 2জনে দেখতেছি। মানে ওই টেম্পোর পাশ দিয়ে তখনও গাড়ি আসা যাওয়া করতেছে, ওনারা কিছু দেখতেছে না, শুধু আমরাই দেখতেছি। সাধারণত হাইওয়েতে রেহান এমন হয় যে রাতের বেলা গাড়ি খুব একটা থামাতে চায় না, থামায় না, দেখলেও থামায় না। যাই হোক, তারপর তো আমার ফ্রেন্ড হাইওয়ে পুলিশের গাড়িটা দেখতে পেলো, আমাকে ফালাইছে দৌড়, আমিও দৌড় পিছিয়ে দৌড়তে যে ওই দাঁড়ালো জায়গায় দাঁড়াতে পাই গাড়ি কার, তাই আমি বললাম যে গাড়ি আমার। পুলিশ যখন আসছে তখন লাস্ট আমরা যে অবস্থায় উঠেছে ঠিক ওই অবস্থায় আছে, তাই শুধু হাত আর ভিতর থেকে কলিজাটা নাই। আপনারা যেটা দেখছিলেন যে খাচ্ছে, যে ক্ষত বিক্ষত এই খাওয়া অবস্থায় পুলিশও দেখছে, লাশের হাত বসানো না, ওটা শুয়ে আমার যে 2টা সিট আছে
দুটো সিটের পাশে দুইটা হাত ফেলে গেছে। তার মানে রেহান তুই দেখ যে পুলিশের তো দেখার কথা না, ওনাদের ভুল হইলে হইতে পারে, চোখের ভুল, পুলিশও কিন্তু এইটাই দেখছে যে লাশ খাওয়া। লাশ খাওয়া। পুলিশে জিজ্ঞাসা করলো যে এই লাশ করতে আনছে, যে বললাম যে চট্টগ্রাম মেডিকেল কথা শুনতে, যে মেডিকেল থেকে তোমরা লাশ নিয়ে আসতো, লাশের লোকের লোক কোথায়? যে আমাদের লাশের লোকের লোক ছিল 5 জন লোক ছিল লাশের মধ্যে, কিন্তু 5 জন লোকের একজন লোক আমরা লাশের মধ্যে পরে আমাদের এই ঘটনার কোনো লোক ছিল না। তো লাশ আনছে কি করে? যে আমরা এইভাবে নিয়ে আসি, 5 জন লোক থাকাকালীন আমরা নিয়ে আসি, হঠাৎ করে আমরা 5 জন লোক উধাও। কোথায় গেছে কিন্তু এর সাথে সাথে আমার বন্ধু একটা দেখা ও উধাও। তোমার বন্ধু নাই তো ওই 5 জন লোক নাই, নিশ্চয়ই কোনো কারণ আছে? জি না, আমাদের কোনো কারণ নেই। আচ্ছা ঠিক আছে, এটা কোথায় যাবো সেটা বলো। বললাম যে আমরা সীতাকুণ্ড যাবো, 1.5 কিলোমিটার ভিতরে। আমাদেরকে ঠিকানা বলা দেওয়া হয়েছে কিন্তু লেখা দেওয়া হয় নাই। আমার এখন এই মুহূর্তে ওই গ্রামটা মনে আসতেছে না। আচ্ছা ঠিক আছে চলো, আমরা তোমাদেরকে নিয়ে পূজা দিতেছি। যখন আমরা গাড়িতে যাবো বা আমি গাড়িতে স্টেশনে গিয়ে বসবো, তখন আমার বন্ধু হাসান আমার গাড়ির সামনে, যে বন্ধু লাভ দিয়ে যতক্ষণ আমাদের 1-1.5 ঘন্টার মতন এখানে সমস্যা হইতেছে, ওই মুহূর্তে ওই নাই। যখনই আমরা গাড়ি স্টার্ট দিব ওই মুহূর্তে ওই জায়গায় যখন আসলো, ওরে আমার ওই বন্ধু জিজ্ঞাসা করলো কোথেকে আইসিস? এত কথা বলিস না। এই কথা বলাতে ওই আর কিছু বলে নেই। ওরা একটা জিনিস ফলো করলাম কি, কথা আচরণ অন্যরকম, কথা এমন করতেছে মানে যে কোনো একটা কথা বললে চুপ করে থাক, কোনো কথা বলি না, কোনো কথা বললে গালি মারে। আমার বন্ধু বসে আড়াতে এখানে বসার পরে আমার গাড়ি স্টার্ট হচ্ছিল না যখন, তখন পুলিশের ভ্যানে দড়ি ছিল আপনার তলে আমি ঢুকছি, তখন উপরে ঢুকার কোনো ক্যাপাসিটি নাই, কারণ যেহেতু এই লাশ আছে তলে ভিতরে আমার কার্বোটারের মধ্যে রক্ত পড়ছে, রক্তের ভিতরে রক্ত ঢুকে গেছে কার্বোটারের মধ্যে। তখন পুলিশে বললো যে আচ্ছা আমার গাড়িতে রশি আছে, রশি লাগ। যখন আমরা জায়গায় পড়ছি তখন মেডিকেলে ফোন করে খবরটা নিল যে এইসবে এমন একটা লাশ কোথেকে আসলো। ওনারা বলো যে মেডিকেল থেকে 1 দিন আগে লাশটা নাই। তখন এই কথা বলবো 1 দিন আগে লাশটা নাই। যখন আমরা নিয়ে আসছি আর আগের দিন থেকে লাশটা নাই মেডিকেল নাই। ওই মাঝখানে একদিন কোথায় ছিল আপনারা? মেডিকেল থেকেই আমরা মেডিকেল থেকে লাশটা নিয়ে আসছি, 1 দিন আগে লাশটা নাই। এই লাশটা কোথায় ছিল? ওরা বললো যে আমরা ওনারা ফ্রিজের মধ্যে রাখা হয়েছিল জিনিসটা, ওইখানে যেখানে রাখা ছিল ওখান থেকে লাশটা 1 দিন আগে থেকে উঠাও। পুলিশে বললো যে এটা লাশটা আমাদের কাছে আছে। ঘটনাটা কি? তখনই বললো ওরা মেডিকেল থেকে বললো যে মেয়ে একটা ছিল কলেজ স্টুডেন্ট মেয়ে, উনি ঘুরতে গেছিল বাটালিয়ান পাহাড়ে। উঠতে সময় লাগছে, আবার নামতে আর সময়টা পায় না, সন্ধ্যা হয়ে গেছে। ওখানে মেয়েটা রেখে দিয়ে মেয়েটা রেপ করে মেরে পাওয়া থেকে ফেলে দিচ্ছে। ওখান থেকে নিয়ে আসা মেডিকেলে রাখছে। ওই লাস্টে আমরা নিয়ে আসছি এখানে। তখন ওনাদেরকে ফ্যামিলির কাছে যে ঠিকানা নিল লাস্টের কোথাকার, ওনাদের বাড়িতে লাস্টটা পৌঁছে দিল। লাস্টে পৌঁছে দেওয়া আসার পথে আমার বন্ধু হাসানের ব্যবহার আচরণ হচ্ছে অন্যরকম। ওই জিজ্ঞাসা করলাম আচ্ছা তুই প্রথম কিসের জন্য দৌড়টা দিয়েছিলি? কথা কম বলিস, কোনো কথা বলবি না। আমি কই তোর চোখ লাল কেন? তখন আসার পর ওটা জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, কি দেখছিস? তোরা যাতে তার থেকে একটু বেশি দেখছি আমি। যখন আমি সিগারেটটা দৌড়াই তখন দেখি ওই লাস্ট অটোমেটিক উঠে যেতেছে, বৈশা মাথা ঘুরে গেছে, আমাদের দিকে তাকা গেছে। লোক যে 5 জন ছিল ওই 5 জন কোথায়? ওই 5 জন তো লোক নাকি নিজেও করতে পারে না। চট্টগ্রামে যাওয়ার পর থেকে একটা জিনিস কি, আমার ফ্রেন্ড যেটা হাসান দৌড় দিছে, ওর একটা না 3 দিন জ্বর, আমারও জ্বর, আমার ফ্রেন্ড ওরও জ্বর। জ্বরের মুহূর্তে তো ওরে নিয়ে ওর আম্মা আমাদেরকে ডাকুন যে কি ব্যাপার হয়েছে সুমন, তোমরা তো গেলা ওখানে, কি হয়েছিল? পরে আন্টির সাথে এই ঘটনাটা ভেঙে বললাম। পরে ওনাকে ওরে নিয়ে একটা বিহারি আছে না চট্টগ্রামের মধ্যে, বিহারির মধ্যে ওঝা ছিল। কবিরাজে বললো যে কে কি ছিল? তো বললো যে আজাদ ছিল এবং আশিক ছিল, হাসান ছিল, ওরা 3 জন ছিল। ওরা 3 জনকে ডাক, আমাদের 3 জনকে ডাকা হয়েছে। 3 জন ডাকার পরে আমরা নিয়ে ওনাকে বসানোর পড়তে আমরা 3 জন ও মাঝখানে বসে রয়েছে, আমরা 2 জন 2 পাশে মাঝখানে বসেছি। যখন বসার পরে ওরে বলতেছে যে কি ব্যাপার হাসান, কেমন আছো? তো তোমার চোখ 2টা লাল কি? আমার চোখ 2টা তো লাল এমন, আমি নিজে জানি না কি ব্যাপার, কি হয়েছে। ওখান থেকে ওরে নিয়ে আসা আসনে বসাইছে। আসনে বসানোর পরে দেখে যে 5 জন ছিল ওই 5 জনের মধ্যে ওই একজনে ওরে ধরছে। যখন ওই রানিং এ দৌড় দিছিল তখন রানিং এ দৌড়ার সময় যখন ওরা আমার গাড়িতে আওয়াজটা হয়েছিল তখন রানিং সময় ওরা 5 জনের তো অলরেডি ছিল, ওখান থেকে 5 জন ওরে ধরছে। দৌড় কিসের জন্য দিল? ওরে আগে ধরল, দৌড়টা দিলে কে লেগে। তারপর বলো যে কি ব্যাপার তুমি ওরে ধরছে কেন? ওই আমাদের দিকে পলাইলো কে, আমাদের ক্ষতি করতাম না। ওদেরকে ধরলো না কেন? ওরা তো দৌড় দেয় নাই, ও তো লাস্টে দৌড় দিচ্ছে। ফার্স্ট প্রথম তো ওই দেখছে, থাবাদা দৌড়ে আসনে বসাইয়া ওরে কি করলো, গোবর আছে না, গোবর গুইলা গোবরের মধ্যে মরিচ দিচ্ছে, ও নাকে মুখে মারছে। জলাতে ও চিল্লাই করতেছে যে আমি যাবো, আমার ছেড়া দাও, আমি কিছু করবো না, তোমাদের কারো ক্ষতি করবো না, আর আসবি না তো কয় না। পরে ওরে ছেড়া দিয়ে চলে যায়, আর আসেনি 1 মাস। 2-3 দিন পর থেকে ওরা আবার ঠিক আছে, আমরা ঠিক আছে, হাসানও স্বাভাবিক আছে, আমি স্বাভাবিক, আমরা 3 বন্ধু মোটামুটি ভালো। এর মধ্যে থেকে আমাদের থেকে কোনো কিছু আর ওঠে না। এই 5 জনের ব্যাপারে কি আর কিছু বলছিল? যে 5 জন হঠাৎ করে উধাও হয়ে গেছিল, হঠাৎ করে উধাও হয়েছে, উনি ওই দৃষ্টান্ত আমাদেরকে বলে নাই যে কি হয়েছিল বা কেন যাইছিল, ঠিক আছে। আচ্ছা, তার মানে মোটামুটি এরপর থেকে আপনার ওইদিকে স্বাভাবিক ছিল। তো হ্যাঁ, আজাদ ভাইয়ের ঘটনা তো শোনা হয়ে গেল, এবং এর মধ্যে কিছু কিছু জিনিস বেশ অদ্ভুত লেগেছে, আবার কিছু কিছু জিনিস বেশ ভয়ঙ্কর মনে হয়েছে। ভয়ঙ্কর তো বটেই, সবচেয়ে বেশি লজিক্যাল এবং ভয়ঙ্কর একই সাথে যেটা ছিল সেটা হচ্ছে যে লাশটা উঠে গেছে
উঠে লাশটা নিজেই নিজেকে খাওয়া শুরু করছে। এতটুকু পর্যন্ত আমি ধরে নিলাম যে খুব ভীত সন্ত্রস্ত একটা মানুষ, যে পিছনে একটা লাশ আছে এটা চিন্তা করে ভয় পেয়ে এই ধরনের একটা চিন্তা করে ফেলছে যে লাশ উঠে গেছে। হ্যাঁ, তারপরে পুলিশ কেন এটা দেখবে? সেটাই, এটা হচ্ছে আমার পয়েন্ট, যে তাদের মনের ভুল হলে পুলিশ এসে কিন্তু লাশটা স্বাভাবিক দেখার কথা, স্বাভাবিক দেখার কথা। যাক, এরকম অস্বাভাবিক ঘটনা তো আসলে চতুর্দিকে ঘটেই যাচ্ছে। তো এই মুহূর্তে আমাদের সঙ্গে আছে মনির হোসেন ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালোই। তো মোটামুটি কেমন লাগছে? বেশ কিছু স্টোরি আমরা শুনলাম, কেমন লেগেছে আপনার? হ্যাঁ, ভালো লেগেছে। আমি যতটুকু জানি যে আপনার লাইফে এমন অনেক কিছু অদ্ভুত ঘটনা আছে যেগুলো আমরা একটু শোনার জন্য বেশ আগ্রহ নিয়ে আছি আমি আর রেহান। তার আগে একটু বলেন আপনি কোথায় থাকেন, কি করছেন? নাম মনির হাসান, মূলত একটা মাদ্রাসা শিক্ষকতা করি। পাশাপাশি এই যে জিনে যাদেরকে আক্রমণ করে, এই ভৌতিক কোনো কাহিনীতে ভয় পেয়ে থাকে, কোনো রোগাক্রান্ত হয়ে যায়, তাদের চিকিৎসা করাটাই এটাও আমার একটা কাজ আর কি। আচ্ছা, তাহলে আপনার কাছ থেকে আমার মনে হয় আমাদের শোনার মতো অনেক গল্প রয়েছে। হ্যাঁ, অবশ্যই শুনে। তো আমার লাইফে আমার ব্যক্তিগত বিষয়ে অনেক সময় এই জিন বলেন বা ভূত বলেন, যা বলেন, এরা আমার উপরে আক্রমণ করেছে বা আমাকে ভয় দেখানোর চেষ্টা করেছে। আবার অনেক সময় বিভিন্ন রোগী যাদেরকে আমি দেখছি তাদের ক্ষেত্রেও তারা অনেক সময় ভয়ের ঘটনা ঘটেছে। আমি সেগুলো। আপনার লাইফে কি কিছু ঘটেছে? হ্যাঁ, আমার লাইফে যেটা ঘটেছে তার মধ্যে থেকে একটি ঘটনা আমি এখন বলি। আমি তখন এলাকার মাদ্রাসায় পড়ি, সাতক্ষীরা। আমাদের এলাকার একটা বিল আছে, বিল বলা হয়। তো যখন ধানের মৌসুম হয় তখন ধান হয়, ধান চাষ করে, বাকি টাইমটা বিল ফেলানো থাকে, কোনো কাজ নেই। তো গরু পালে যারা, সকালে ছেড়ে যায়, বিলে চলে যায়, সারাদিন খেয়ে আবার সন্ধ্যার সময় গরু ফিরে আসে। আমার বয়স তখন 15 বা 16 এরকম হবে। একদিন আমাদের গরুগুলো সব আসছে, কিন্তু একটি গরু আসে নাই। যখন গরুটা আসে নাই, কয়টা গরু ছিল? 22টা গরু ছিল। 22টা গরু থেকে একটি আসে নাই। তো বিকাল বেলা আসরের নামাজের পরে, মানে মাগরিবের একটু আগে, সন্ধ্যা হওয়ার মতো ভাব, এ সময় আমার বড় ভাই এবং আমি দুজনে আলাপ করতেছি যে ভাই গরুটা তো আসে নাই, কি করা যায়? ভাই বলতেছে চল তুই আর আমি যাই, যে গরুটা নিয়ে আসি, কোথায় হয়তো আটকে আছে বা কি। তো আমাদের ওখানে যে খালগুলো শুকাই যাওয়ার পর কাদা থেকে যায়, তো অনেক সময় গরু খাল পার হওয়ার সময় ওই কাদার ভিতরে আটকে যায়। যখন কাদার ভিতরে নামে তখন আর উঠতে পারে না, পা আটকে যায়, ওখানে পড়ে থাকে অনেক সময় দুর্বল গরুগুলো। তো আমরা ভেবেছি যে হয়তো এরকম আটকে গেছে মনে হয় কোথাও। বিলে গেলাম, যাওয়ার পর একটা আমাদের ওখানে ঐতিহাসিক তেঁতুল গাছ আছে, যে তেঁতুল গাছ 100 বছরের উপরে বয়স এই তেঁতুল গাছটার। তো যখন আমরা ওই তেঁতুল গাছটা ওদিকে গেলাম, যাওয়ার পরে আমার ভাইয়া বলতেছে যে আমি ডান দিকে একটা জায়গায়, বললো আমি এদিকে খুঁজি, তুই ওদিকে যা। আমি তেঁতুল গাছটার দিকে যাইতে দেখলাম যে আমার গরুটার মতো এরকম একটা গরু তেঁতুল গাছের নিচে আছে। আমি খুব দ্রুত পায়ে ওখানে হেঁটে গেলাম। যাওয়ার পর গরুটার ওখানে যাই দেখি 2টা গরু, একই ডিজাইন, একই চেহারা, একই সব একই, গরু 2টা। আমি খুব চমকে উঠলাম যে গরু 2টা, আমি একটা, আমার গরু একটা, একই চেহারার গরু, কোনটা আমি নেব? আমি খুব চিন্তা করতেছি যে কোন গরুটা আমি ধরবো। তার মধ্যেই হঠাৎ করে এরকম আওয়াজ আসতেছে যে বেশি বাহাদুরি দেখাস, আজকে কই যাবি, তোকে মেরে ফেলবো। আওয়াজটা কি? আওয়াজটা কোথা থেকে আসতে জানি না, গরুটার থেকে আসলো না কোথা থেকে আসলো, আমি আওয়াজটা পেলাম। আমি খুব চমকে উঠে গরুটার দিকে তাকালাম, 2টা গরুর দিকে তাকাচ্ছি বারবার, এবং মনের মধ্যে হালকা হালকা ভয়ও লাগতেছে। কিন্তু যেহেতু মাদ্রাসায় পড়ি বা একটু সাহস ছিল, ছোটকাল থেকে আমার অনেক সাহস, তখন আমি চিন্তা করলাম যে এখানে আমার গরু নাই, এটা গরু না, এটা অন্য কিছু হবে, আমি ফিরে যাই। আবার যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমি বাড়ির দিকে ফিরলাম। ওই জায়গাটা হলো আমাদের বাড়ির থেকে আধা কিলোমিটারের বেশি হবে না। তো আমাদের বাড়ির থেকে একটু গেলেই 2-3 মিনিট হাঁটলে একটা রাস্তা আছে, চৌধুরী মোড় বলা হয়, ওখানে একটা কালবাটও আছে। আমি ওই কালবাট হয়ে আমাদের বাড়িতে ফিরতে হয়। আমি যখন যাচ্ছি বাড়ির দিকে, কিছু কিছু আয়াত পড়তেছি আর হাঁটতেছি বাড়ির দিকে। তো চিন্তা করলাম যে ভাইয়াকে ডাক দেই। আমি খুব জোরে ভাইয়া বলে ডাক দিলাম। তো যখন ভাইয়া বলে ডাক দিতেছি, আমার আওয়াজটা আমার মতো হচ্ছে না, আমার আওয়াজটা যেন অন্যরকম হইতেছে। খুব জোরে ডাকতেছি, ভাইয়া বলে চিল্লাইতেছি, কিন্তু আওয়াজটা ইকো হইতেছে, বারবার আওয়াজটা হইতেছে। অপর দিক থেকে আমার ভাইয়া উত্তর দিতেছে যে হ্যাঁ আমি তো এখানেই কালবাটে আছি, আয়। হাঁটতে হাঁটতে কালবাট পর্যন্ত যে দেখি ভাই নাই। তখন ভাইয়াকে যখন পাইতেছি না, আমি ডান বাম তাকাতাকি করতেছি, তাকায় দেখি না কালবাটও নাই, মানে ওই মোড়ে আমি যে পৌঁছাইনি। কিছুক্ষণ পর আবার ভাইয়াকে ডাক দিচ্ছি, ভাই বলতেছে আমি তো কালবাটাই আছি, তুই আয়। তখন আমি আবার কালবাটের দিকে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে আমি যেখানে তেঁতুল গাছটা, সেখান থেকে কালবাট 5-7 মিনিটের বেশি হবে না হেঁটে গেলে। আমি 5-7 মিনিট হেঁটে যখন ভাইয়ের কাছে যাচ্ছি, যে আবার ডাক দিতেছে, মানে একই ঘটনা ঘটতেছে। তো যখন বারবারই একই ঘটনা ঘটতেছে, নিজের আওয়াজটাতে আমি নিজে ভয় পাচ্ছিলাম। আমার শরীর গরম হয়ে আসতেছে, পুরো কান আমি দেখতেছি যে আগুনের মতো গরম হইতেছে, মাথা টাথা সব গরম হয়ে যাচ্ছে। তো অলরেডি যখন আমি ভয়ে পাওয়া শুরু করছি, ভয় পাইতেছি। তো এরকম করতে করতে হঠাৎ আজানের আওয়াজ আসলো। আমি মনে মনে ভাবতেছি এসার সময় হয়ে গেছে, এখন ভাইয়াকে আর খোঁজার দরকার নেই, আমি বাড়ির দিকে ফিরি, যেহেতু এসার আজান হয়ে গেছে, বেশি রাত হয়ে যাচ্ছে। তো বাড়ির দিকে হাঁটলাম, মানে কালবাট ভেদ করে বাড়ির দিকে হাঁটলাম। যদিও কালবাট পাইনি, কিন্তু মনে বলতেছে যে এখানে কালবাটটা থাকার কথা। একটু পরে দেখি আমার ছায়া আমার সামনে ভাসতেছে। যখন আমার ছায়া সামনে ভাসতেছে, তো ছায়া হতে গেলে তো আলো প্রয়োজন, রোদ হোক অথবা রোদ হোক বা লাইটের আলো হোক, মানে আলো দরকার ছায়া
হতে গেলে। তখন আমি পিছন দিকে তাকায় দেখি সূর্য উঠে গেছে। যখন সূর্য দেখলাম তখন আমি কি বলতে চাই, হায় আমি তো এশা আজান ভাবলাম, এখন সূর্য কেন? তখন আমি কোনো কথা না বলে খুব স্পিডে দৌড় দিয়ে আমি বাড়ি চলে গেলাম। বাড়িতে যেয়ে দেখি আমার আব্বা আম্মা সবাই কান্নাকাটি করতেছে এবং সবাই বলতেছে যে রাত 2টা-3টা পর্যন্ত তোকে আমরা খুঁজছি, পুরো গ্রাম খুঁজে আসছি, তুই কোথায় গেছিলি? ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই বলছে আমি তো আধা ঘন্টার মধ্যে গরু পেয়ে গেছি। একই ঘটনা ঘটেছিল, গরুটি খালে আটকে গেছিল কাদার মধ্যে, ভাইয়া যে উঠে নিয়ে আসছে। আমাকে না পেয়ে বড় ভাইয়া সহ আব্বা আম্মা সবাই সমস্ত জায়গায় খুঁজে বেড়াইছে, রাত 2টা-3টা পর্যন্ত খুঁজছে। তার মানে সত্যি সত্যি সকাল হয়ে গেছে। হ্যাঁ, সকাল হয়ে গেছে। এই সারাটা রাত আমি এইভাবে হাঁটছি, কিন্তু কোথায় হাঁটলাম কি করলাম কিছুই আমি জানি না। মানে এর ভেতরে আপনি সারা রাত হাঁটছেন। তো ওই সময় একটু ভয় পেয়েছিলাম। তারপরে এটা নিয়ে আর কিছু হয়েছে? না, এটা নিয়ে আমার ওই সময় আর কিছু হয়নি। আচ্ছা, এটা নিয়ে আমার বাবা মা বুঝতে পারছিল যে এটা জিনেরই কাজ ঘটেছে এবং আমার আব্বা নিষেধ করেছিল যে তুমি কখনোই আর ওই তেঁতুল গাছের দিকে যাইবা না। ওই দিন থেকে আমি শুনছি যে ওই তেঁতুল গাছটাতে অনেক জিন থাকে এবং ওখানে অনেক সমস্যা হয়। এই আমার লাইফের মানে প্রথম যে ভয়টা, প্রথম ভয়টা এটাই। যেহেতু প্রথম বললেন, প্রথম ভয়, তার মানে আরো পেয়েছে। এরপরে ভয় পেয়েছি বলতে আমি যখন কাজ শুরু করি তদবিরের কাজ, মানে আপনি যেই কাজটা করেন এই কাজটা সম্পর্কে যদি আরো একটু ডিটেলস আমাদেরকে বলেন। ডিটেলস বলতে আপনার যাদেরকে জিনে আক্রমণ করে, জিন জাতি আছে এটা তো বিশ্বাস করতে হবে, কোরআনের আয়াত আছে, বা কিন্তু এদের যে শক্তি সেটা হলো অতর্কিত হামলা করতে পারে। এরা যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে বা যে কোনো সময় যে কোনো মানুষকে আক্রমণ করে বসতে পারে। এই ধরনের যখন কোনো কিছু দেখি তাদের আমি তদবির করি বলতে আগে কিছু আয়াত পাঠ করে চেষ্টা করি যে এটা জিনের কিনা, না তার মেন্টালিটি সমস্যা। কিভাবে সেটা বলছেন যে এটা জিনে ধরেছে কিনা? হ্যাঁ, পরীক্ষা করে দেখি। যদি জিনের রোগী হয় তাহলে সাথে সাথে রোগীর অজ্ঞান হয়ে যাবে। আমি কি করেন আপনি? যে রোগীকে উজু করায় নামাজের মতো করে বসাই দিই। আচ্ছা, বসাই দেওয়ার পরে কিছু আয়াত পাঠ করি এবং কিছু দোয়া পাঠ করে তার চোখে একটা ফু দিই। চোখে ফু দেওয়ার সাথে সাথে যদি জিন হয়ে যায় তাহলে তার উপরে জিনটা হাজির হয়ে রোগীকে অজ্ঞান করে ফেলে, দিয়ে বলে যে গুরু কেন রেখেছেন আমাকে বলে। তখন আমি তাকে জিজ্ঞাসা করি যে তুমি কেন আসছো, কোত্থেকে আসছো, এই রোগীর উপরে কি কি জুলুম করতেছো, কেন করতেছো। এই কাজ করতে গিয়ে, যে জিন ছাড়ানোর কাজ করতে গিয়ে আপনার কোনো ধরনের কোনো সমস্যার মধ্যে পড়েছেন কিনা? হ্যাঁ, অনেক সময় আমার উপরে তারা চড়াও হয়েছে বা আক্রমণ করেছে। আমি একবার একটা রোগী দেখলাম যে রোগীটাকে যখন কাজ করতেছিলাম তখন রোগীর মুখ থেকেই মানে জিনটা বলতেছিল যে তোকে আমি বাঁচতে দেবো না, তোকে আমি মেরেই ফেলবো। মানে ভয়। প্রকৃতির মধ্যে অদ্ভুত একটা পরিবর্তন কিন্তু আমরা সবাই দেখতে পাচ্ছি। শীতের আগমন নিকটতা, বিশেষ করে এখন একটু খালি জায়গায় যদি আপনি দাঁড়ান, সন্ধ্যার পর অনেক সময় ধোঁয়াটে কিছুটা কুয়াশাও দেখা যায়। শীতের সাথে ভূতের বা ভৌতিক একটা আবেদন অন্যরকম ভাবে জড়িয়ে থাকে, বিশেষ করে গ্রাম অঞ্চলে। এই সময়টাতে সন্ধ্যা 7টা থেকে 8টার পরে মোটামুটি শুনশান একটা নীরবতা তৈরি হয়ে যায়। আর এখন যে সময় ঘড়িতে, সেই সময় একটা পাতা পড়ার শব্দ টিনের চালের উপরে কিংবা পাতা মারিয়ে যাওয়ার শব্দ স্পষ্টভাবে কানে ভেসে আসে। ঝিঝি পোকার ডাক বলেন কিংবা আমাদের অতিথিরা যখন গল্পগুলো করছে তার পেছনে যে ঝিঝি পোকার ডাক আপনারা শুনতে পাচ্ছেন, অরিজিনালি রেকর্ডেড ফ্রম দ্য স্পট, এই শব্দগুলো আমাদের কাছে অতি পরিচিত মনে হয় এবং এগুলোর একটা বিশেষ আবেদন থাকে। সেই আবেদন কখনো কখনো আমাদের অন্তরের মধ্যে যুক্তিহীনভাবেই ভয়ের সৃষ্টি করে। প্রিয় শ্রোতা, গল্পের আমরা এমন একটি জায়গাতে রয়েছি যেখানে অনেকগুলো প্রশ্নের জন্ম নিয়েছে। আমরা সমাধান করতে চাই মাত্র 4 মিনিট পরে। আপনারা সবাই শুনছেন ডর, ABC রেডিও FM 89.2 এ। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। চলে আসুন আমাদের ফেসবুক পেজে, দেখতে পারেন আজকের ডরের প্রাসঙ্গিক ছবিগুলো। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/ABC Radio FM 89.2। ডর। শুনছে This track was downloaded from FusionBD.com.
শুনছেন আপনি। আরো একবার আমন্ত্রণ এবিসি রেডিও FM 89.2 এ। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে এই মুহূর্তে, এবং আমার টিম মেম্বাররা রয়েছে সুমন ও রেহান অন দ্য স্পট। সাউন্ডে থাকছে লোবান। প্রিয় শ্রোতা, ডর এটি বিজ্ঞান সিদ্ধ কোনো অনুষ্ঠান নয়, যেটা আমরা অনুষ্ঠানের শুরুতেই বললাম, এবং একই সাথে এটি কোনো সার্বজনীন অনুষ্ঠান নয় যা কোনো ঘটনা আপনাদেরকে শোনাবে যেটা প্রত্যেকের জীবনে সত্য হয়ে ধরা দেবে। বিশ্বাস এবং অবিশ্বাসের ঊর্ধ্বে উঠে, যৌক্তিক এবং অযৌক্তিকতার ঊর্ধ্বে উঠে আমরা ভয়ের সন্ধান করে বেড়াই। পৃথিবীতে প্রত্যেকটা মানুষই চেতন কিংবা অচেতন ভাবে প্রচন্ড রকমের কৌতূহলী, এবং এই কৌতূহলের অনেকটা জায়গা যদি মিশে থাকে ভয়ের একটা অন্যরকম আবেদন ডরে রয়েছে। আমরা ডরে ভয় খুঁজি। আমরা আজকে যে সব গল্প আপনাদের সামনে উপস্থাপন করছি তা অত্যন্ত স্বাভাবিকভাবেই নাজমুল, আজাদ, মনির, ফারদিন তাদের জীবনে সত্য, এবং একই সাথে এদেরকে শুনে হয়তো অনেক ফারদিন, অনেক আজাদ, অনেক মনিরই নিজেদেরকে তাদের গল্পে খুঁজে পাচ্ছেন। যদি আপনার জীবনে এদের মতো কোনো অধিভৌতিক ঘটনা থেকে থাকে যা আপনি ডরে এসে বলতে চান, তাহলে আমাদেরকে এক্ষুনি ফোন করুন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 0963892892। আমি আবারও বলছি 0963892892। ফোন করার পরে ফোনের নির্দেশনা অনুসরণ করে আপনি আপনার কথাগুলো রেকর্ড করুন। আমরা গল্পের যেই জায়গাটি থেকে বিরতি নিয়েছিলাম ঠিক সেখান থেকে আবারও শুরু করছি। আমি জিনটাকে হাজির করার পর বললাম, তোকে এখান থেকে চলে যেতে হবে, তুই রোগীকে ছেড়ে দে। যাইতে রাজি হয় না। তখন আমি তাকে মারলাম। কিভাবে? যে রোগীটার উপরে যখন আমি জিনটাকে হাজির করেছিলাম, তো হাজির করার পর জিজ্ঞেস করলাম যে কিভাবে আসছিস, কোথেকে আসছিস। জিনটা বললো আমি মেয়েটাকে ভালোবাসি। মেয়ে, রোগীটা ছিল মেয়ে। ওর চেহারা খুবই সুন্দর। মেয়েটার বয়স কত ছিল? মেয়েটার বয়স আনুমানিক 23-24 হবে তখন। অবিবাহিত ছিল। তো যখন আমি তাকে বললাম জিনটাকে যে চলে যেতে হবে, সে যেতে চায় না। যেতে তো চাই না, বরং আমাকে হুমকি দিল। আমি তাকে মারছিলাম পায়ের নিচে। আমার একটা বড়া বেত আছে, ওটা দিয়ে তার পায়ের নিচে আমি 3টা বাড়ি। তো বাড়ি দেওয়ার পর সে আরো চড়াও হয়ে গেল। সরিষার তেল, চেহেল কাপ বলা হয় তদ্বিরের ভাষায় আর কি। তো চেহেল কাপ পড়ে তার কানের ভেতরে তেল দিলাম, তেল দিয়ে চাপ দিয়ে ধরলাম, এবং বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে চাপ দিলাম। এ ধরনের কিছু শাস্তি তাকে দেওয়ার পর, এবং কিছু আয়াত আছে পড়ে জিনকে ফু দিলে জিনের খুব কষ্ট হয়। তো যখন এই আয়াত পড়ে তাকে ফু দিলাম, কষ্ট হলো। কষ্ট হওয়ার পরে সেই এই কথা বলেছিল যে আমি চলে যাচ্ছি, আমি টিকতে পারলাম না, আমি চলে যাচ্ছি, কিন্তু তোকে আমি বাঁচতে দেবো না। আপনাকে থ্রেট করেছে? এরপরে সে চলে গেল, রোগী সুস্থ হয়ে গেল। কিভাবে? এই মেয়েটাকে কেন ধরেছিল? মেয়েটা গোসল করে বারান্দার সাইডে চুল খোলা অবস্থায় বসেছিল। ওই এলাকা দিয়ে জিনটা চলাচল করতেছিল। এমন অবস্থায় মেয়েটাকে দেখে এবং মেয়েটা তাৎক্ষণিক এলোমেলো কথাবার্তা বলে অজ্ঞান হয়ে যায় এবং ভারসাম্য হারিয়ে ফেলে। মেয়েটা বাসায় ছিল? হ্যাঁ, বাসায় ছিল। যখন আমাকে থ্রেট দিল, আমি বললাম যে তুই কিছু করতে পারবি না, আমাকে আর সমস্যা হবে না, এরকম একটা নিশ্চিন্ত থেকে আমি স্বাভাবিকভাবে চললাম। তো সেদিন রাত্রে প্রায় রাত 2টা বাজে বংশাল পুরান ঢাকা যে আছে থেকে আমি ফিরতেছি মিরপুরে। ওই দিন রাতে মিরপুর 1 নম্বর পাশে আমার বাসা ছিল। তো গাবতলী থেকে মিরপুরে বেড়িবাদ দিয়ে একটা রাস্তা আছে। তা আমি যাচ্ছি হুন্ডাই করে রাত 2টার সময় একা। তো যখন যাচ্ছি তখন হঠাৎ দেখতেছি সামনে রাস্তা উঁচু। আমি ভাবতেছি হয়তো কালভার্টটা আছে, কিন্তু ব্রেনে একবার আসতেছে যে এখানে তো কালভার্ট থাকার কথা না, এখানে কোনো ব্রিজ ট্রিজ থাকার কথা না। তারপরে দেখতেছি রাস্তা উঁচু। আমি ভাবতেছি হইতেই পারে। আমি আর গাড়ি স্লো করি নাই অনেক রাত। তখন ওই গাড়ি গতি ছিল অনেক বেশি, 80-85 গতি ছিল। ফাঁকা রাস্তা পেয়েছি, গাড়ি চালাচ্ছি। উঁচু উঠতেছি, মানে আমি চাচ্ছি ব্রেক করি বা এখানে না যাই, আমি ব্রেক করতে পারতেছি না। আমি যেন চলতেই আছে। প্রায় 15-20 মিনিট যাবত আমি এই 85 গতিতে আমি গাড়ি চালাচ্ছি প্রচুর দিকে। হঠাৎ দেখি রাস্তা নাই, রাস্তা শেষ। সাথে সাথে আমি ক্লাচ চেপে গাড়ি ব্রেক করলাম, কিন্তু গাড়ি ব্রেক হলো না। এবং অনেক উঁচু ওঠার পর আমার চতুর্দিক থেকে আওয়াজ আসতেছে, হাসির আওয়াজ, অট্ট হাসি। যখন হাসতেছে আমি কোনো কিছুতে কেয়ার না করে আমি আমার কাজ করে যাচ্ছি। আমার বাঁচার জন্য যা যা করা প্রয়োজন, যা যা পড়া প্রয়োজন, আমি সেগুলো করতেছি। হঠাৎ করে দেখি আমার চোখে পানি। তো অলরেডি আমি বলে ফেললাম যে আল্লাহ, আমার এই পানিটা তোমার কাছে কাদার পানি মনে করে নাও, দিয়ে আমাকে এই হাত থেকে বাঁচাও। মানে আমি তখন পুরোপুরি কনফার্ম যে আমি জিনদের আওতায় চলে আসছি। তো সে পর্যায়ে আমি আল্লাহকে কাঁদতেছিলাম বা আল্লাহকে বারবার বলতেছিলাম যে আল্লাহ আমার এদের হাত থেকে বাঁচাও। আয়াতুল কুরসি পাঠ করলাম। পাঠ করে আমি গাড়ি ছেড়ে দিলাম। পুরো গাড়িটা আমি ছেড়ে দিলাম। গাড়ি পড়ে যাক আমি পড়ে যাই, হয়তো গাড়িটা ছেড়ে দিলে গাড়ি চলে যাবে, আমি পড়ে যাবো, অথবা আমি হয়তো ওদের কাছে চলে যাবো, গাড়িটা নিচে পড়ে যাবে। এরকম একটা কি মানে এলোমেলো ভাবনা চিন্তা করে আমি গাড়ি 2 হাত ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে দেখি গাড়িটা ব্রেক হয়ে গেল এবং আমিও স্বাভাবিকভাবে ফিরে আসলাম। তাকে দেখি আমি আমার বাড়ির গেটের সামনে। কোন মানে আসছেন আপনি আসলে বলতেই পারেন না যে কিভাবে এখানে চলে এসেছেন? আমি যে বাড়ির গেটের সামনে কখন পৌঁছেছি, কিভাবে আসছি,
আমি পথের ঘটনাগুলো এরকম ঘটলো। তারপর কি আর কিছু ঘটেছে? আরো একটা আমার রোগীর একটা ঘটনা আমি বলতে চাচ্ছি। এখান থেকে আমি একটা সংবাদ আসলো আমার কাছে, আমার এক রোগী বললো যে আমরা বাড়িতে টিকতে পারতেছি না বর্তমান, বা সেটা ঘটনাটা এখনো রানিং আছে। ঘটনাটা রানিং মানে যে ঝামেলাটা, সে ঝামেলাটা এখনো চলতেছে। কারো একজনকে জিন তাড়ানোর কাজ করছেন তার উপর থেকে, যেটা এখনো চেষ্টা করে যাচ্ছে কোনো একজনের উপর থেকে না, একটা বাড়ির উপর থেকে। বাড়িটি অত্যন্ত সুন্দর করে তৈরি করা, মানে তার বাড়ির ভেতরে ঢুকলে সাজসজ্জা দেখলে মানুষ মনে করবে এটা কোনো মন্ত্রী বা কোনো একটা বড় ধরনের একটা মানুষের বাড়ি। ওই বাড়িতে মোট 4 জন সদস্য, 2টা ছেলে 2টা মেয়ে, আপন ভাই বোন তারা। ছেলেদের বয়স ছোট ছেলে যেটা, তার বয়স 45 বছর, কিন্তু আনমেরিড। বড় ভাইয়ের বয়স 50 ছাড়িয়ে গেছে, আনমেরিড। আর 2টা বোন আছে, ছোট বোনটার বয়স 35, সেও আনমেরিড। বড় বোনটার বয়স 40-এর কাছাকাছি, সেও আনমেরিড। অর্থাৎ 4 ভাই বোনের কাউকে বিয়ে হয়নি এখনো। বিয়ে করার চেষ্টা করেও তারা পারতেছে না, কয়েকবার চেষ্টা করেছিল, এখন আর আগ্রহ নেই। তো ওই বাড়ি থেকে আমাকে ফোন দিল, আমাদের একটু সমস্যা হচ্ছে, তো আসবেন। গেলাম। তো যাওয়ার আগে একটু বলে নেই, ওই বাড়িতে যখন ঢুকতেছিলাম তখন হঠাৎ করে দেখি ওই বাড়ির গেটের সামনে আগুন। আমি আগুনটা দেখি, ঢুকছিলেন আপনি সকাল 10টার দিকে, আমি আগুন পেয়ে এক পা পিছিয়ে আসলাম, যে আগুনের পর তো আর পা দেবো না। এক পা পিছিয়ে আসার সাথে দেখি আগুনটা নাই। তো আমি বুঝলাম যে আমি তো এই বাড়িতে আসতেছি এই কাজে, যাতে এটা হওয়ারই মানে স্বাভাবিক হতে পারে। গেটে এটার সংকেত পেয়ে গেছে। হ্যাঁ, সংকেত পেয়ে গেলাম। তো ভেতরে ঢুকলাম। ঢোকার পর তারা বললো যে আমরা এই বাড়িতে টিকতে পারতেছি না, আমাদেরকে প্রকাশ্য হুমকি দিতেছে যে তোমরা বাড়ি ছেড়ে চলে যাও। এই বাড়িটা আমাদের কবজায়, মানে জেনেরা বলতেছে এই বাড়িটা আমাদের কবজায়, আমরা এখানে বসবাস করি, তোমরা এই বাড়ি ছেড়ে চলে যাও। তো আমি বললাম যে ঠিক আছে, দেখি আমি কি করতে পারি। তো আমি ওখানে যাওয়ার পরে যখন বসলাম, আমল শুরু করলাম, মানে জিনদেরকে ধরে আনবো, কতজন জিন সেখানে আছে বা কি, মানে তদবিরের ভাষায় বলা হয় মুওয়াক্কেল। জিন জাতির ভেতর থেকেই কিছু জিনকে আল্লাহ তাআলা ডেকে পাওয়ার দিয়ে দিয়েছিল, এদেরকে মুওয়াক্কেল বলা হয়। একটা ব্যাখ্যা আছে। মানে আমরা যদি এক কথায় বলি যে জিনদের মধ্যে এটা ভালো জাত, এটা যারা ভালো জাত এবং পাওয়ারফুল, খুব শক্তিশালী, তারা পৃথিবীর যে কোনো জিনকে পাকড়াও করার ক্ষমতা রাখে। আমি মুওয়াক্কেল ডাক দিলাম যে এই বাড়িতে কতটা জিন আছে, কি ধরনের জিন আছে, তাদেরকে কেন তারা এরকম করতেছে, এগুলো খোঁজ আমাকে দেওয়ার জন্য। আপনি কি যে কোনো সময় ওনাদেরকে ডাকতে পারেন? যে কোনো সময় ডাকতে পারি বলতে, আমলের মাধ্যমে একটা জিনকে বশ করা যায়, যেটা আমার লাইফে হয়েছে। মানে আপনি আমল করে একটা জিনকে বশ করেছেন। সে জিনটার একটা শর্ত আছে। আচ্ছা, যে রাতের বেলা ছাড়া এবং মানুষের অগোচরে ছাড়া, অর্থাৎ একাকী ছাড়া কোনো সময় তাকে দেখা যাবে না। আচ্ছা, এটা হলো তার একটা শর্ত। এই শর্ত ভঙ্গ করলেও করা যাবে, কিন্তু যেহেতু তাকে দিয়ে আমার কাজে তার একটা শর্ত আমাকে মানতে হয়। এটা গেল একটা বশ করা জিন। আর মুওয়াক্কেল যেটা, এটা কারোর বশ হয় না। মুওয়াক্কেলরা কোনো মানুষের তাবেদার হয় না, কিন্তু মানবের সাহায্যে তারা এগিয়ে আসে। যখন কোনো আয়াত পাঠ করে তাদেরকে সাহায্য নেওয়া হয়, তখন তাদের মানুষের সাহায্যে তারা এগিয়ে আসে। তো আমি ওভাবেই কাজ করতেছিলাম। তো যখন ডাক দিতেছি আমি, তখন দেয়াল থেকে আওয়াজ আসতেছে, খুব বিচ্ছিরি আওয়াজ, মানে আমাকে এই করার জন্য খুব গালিগালাজমূলক আওয়াজ। তোর মতো কত কিছু দেখলাম, গালি দিয়ে পরে এটা বলতেছে, তোর মতন কত কিছু দেখলাম, কিছু করতে পারে নাই, আমাদেরকে কিছু করতে পারবি না। এই আওয়াজটা ডান দিক থেকে অর্ধেক আসে, ওই অর্ধেক দিকে যেই তাকায় আমার সাথে বাম দিকে চলে যায়। মানে বলতেছে যে তুই আমাকে কি করবি, তুই আমাকে যেই বললো সাথে সাথে আমি ডান দিকে তাকালাম ওয়ালের দিকে, কিন্তু আওয়াজটা কি করবি, আওয়াজটা বাম দিক থেকে আসলো দেয়ালের। আবার যখন বাম দিকে তাকায়, ছাদের থেকে আওয়াজ আসে। কিছুক্ষণ পরে দেখলাম পুরো বিল্ডিংটাই কাঁপতেছে। তখন আমি কাঁপতেছি না, কিন্তু আমার সামনে যে 4 জন লোক বসা ছিল ওই বাড়ির সদস্য, এই 4 জন কাঁপতেছে এবং বলতেছে যে ওস্তাদ কি করতেছেন, ওস্তাদ কি করতেছেন, এরকম বলতেছে। আমি তাদের দিকে তাকায় দেখি যে কাঁপতেছে না, পুরো যে সাগরের মাঝে বা নদীতে যে ঢেউ উঠলে যেমন ঘুরপাক খায়, ঢেউয়ে যেমন কাঁপে, এমন কাঁপতেছে। মানে স্থিরতা দাঁড়ায় থাকতে পারতেছে না, পুরো বিল্ডিং ভূমিকম্পের মতো কাঁপতেছে। আমি আমার মতো করে আয়াতের পর আয়াত পাঠ করে যাচ্ছি যে ওরা যত বড় হোক, যত শক্তিশালী হোক, আমি ওদেরকে ছাড় দেবো না। যখন এই অবস্থা, তখন আমি ভয় পাচ্ছি না। তোরা এখনো পর্যন্ত নত স্বীকার কর, তোরা এখনো নত হ, তা নাহলে তোদের কাউকে আমি বাঁচতে দেবো না। তো এরকম করে প্রায় 5-7 মিনিট সময় লেগেছে আমার রিপোর্ট পাইতে, যে কতটা জিন ওখানে আছে এবং কি ধরনের শক্তিশালী তারা। রিপোর্ট পাইলাম যে 3টা গ্রুপ আছে সেখানে। একটি গ্রুপের কাজ হলো ওই বাড়ির সদস্য যারা মারা গেছে, অর্থাৎ এই বাড়ির 4 জন সদস্যের মা, বাবা, এক বড় ভাই মারা গেছে, তাদের রূপ ধারণ করে এসে বিভিন্ন সময় এই বাড়ির মানুষদেরকে ছলনা করে, ওয়াসওয়াসা দেয়, যেটা বাস্তবেও ঘটে। অর্থাৎ তারা যখন আমার কাছে নালিশ জানাইছিল, ওই বাড়ির সদস্যরা, তারা বলেছিল যে যেমন মায়ের রূপ ধরে পাকঘরে বসে থাকে, তরকারি কাটে, আমি যখন যাই দেখি মা বসা, মা আমাকে বলে যে তুমি তরকারি কাটতেছো, আমি তোমাকে হেল্প করি। একটু পরে যখন আমার ছোট বোনটা ঘরের মধ্যে ঢোকে, সাথে সাথে মা ওদাও হয়ে যায়। আবার অনেক সময় ছোট বোনটা ঘর গোছায়া শোয়ার জন্য রেডি হচ্ছে, সবকিছু গোছ করে বাথরুমে গেছে, বাথরুম সেরে এসে দেখে তার মা খাটের উপর শোয়া। মা মারা গেছে এখান থেকে 30 বছর মতো আগে।
হঠাৎ চমকে ওঠে, কয় যে মা তুমি এখানে কেন, তুমি এখানে শোয়া কেন? তো ওরা বলে যে আমি আসছি তোর কাছে থাকতে, তোকে আমি উপকার করবো, এ করবো সে করবো, বিভিন্ন এরকম কথাবার্তা বলে। তো যখন এরকম কথা বলে তখন ওরা, মা তো মায়ের রূপ ধরে, মা মারা গেছে, ওদের ভিতরে একটা অস্বস্থতা চলে আসে, ওদের ব্রেনটা তখন নর্মাল হয়ে যায়, মাকে থাকতে দেয়। এরকম ঘটনা ওদেরকে ঘটে, এটা ওরা আমাকে নালিশ জানাইছিল। তো যখন আমি রিপোর্ট পাইলাম বাস্তবে যে একটা গ্রুপ আছে, যে গ্রুপের সদস্য 8 জন, এই 8 জনের কাজ হলো তার মা বাবা ভাই বিভিন্ন রূপ ধারণ করে এসে ডিস্টার্ব করে। আরেক গ্রুপ আছে যারা ওদেরকে বিভিন্ন রোগ দেয়। রোগ দেয় বলতে রোগটা কি ধরনের, হঠাৎ করে বসেছিল একদিন, ওর ছোট বোনটা পায়ের উপরে কে যেন হাতুড়ি দিয়ে বাড়ি মারলো। স্বাভাবিকভাবে বসে টিভি দেখতেছিল দিনের বেলা, বিকট আওয়াজে পায়ের উপর বাড়ি মারছে এবং সাথে সাথে তাকায় দেখে যে পা ফুলে গেছে। এটা একটা বাস্তব ঘটনা। আরেক গ্রুপ আছে তারা বাড়ির জিনিস চুরি করে, বাড়িতে একটা জিনিস রাখছে আলমারির ভেতরে, পায় না, একটা কাপড় রাখছে পায়ে ছেঁড়া, ভালো একটা শাড়ি, ভালো একটা থ্রি পিস রাখছে, শার্ট রাখছে, কিন্তু ছেঁড়া পায়, এই ধরনের ঘটনা ঘটে। তো 3টা গ্রুপ যখন আমি পাইলাম, তো জানতে পারলাম এই 3 গ্রুপের নেতৃত্ব দেয়, রূপ ধারণ করে যে গ্রুপটা, ওই গ্রুপের একটা জিন। তখন আমি চিন্তা করলাম যে প্রথমে ওই জিনটাকে আমার আটকানো দরকার, বাকিগুলো থাক পরে আটকাবো। এই ভেবে আমি ওই প্রথম ওই বড় জিনটাকে আটকানোর জন্য আমি কাজ করলাম। যখন কাজ করতেছিলাম তখন অলরেডি ওদের ঘরের ভেতরে লাইট গুলো ভেঙে চৌচির হয়ে গেল, আপনি ভেঙে গেছে। লাইট জ্বালানো ছিল দিনের বেলা হলেও ঘরে লাইট জ্বালায় আমরা কাজ করতেছিলাম। কিছুক্ষণ পরে 4 জনের মধ্যে থেকে 3 জনে শুয়ে পড়লো, ওই বাড়ির সদস্যরা কাঁদতেছিল। আমি জিজ্ঞেস করলাম তোমাদের কি হচ্ছে? বলছে আমাদের প্রচুর মাথা ব্যথা করতেছে। আর বড় ভাই যেটা, তার কিছু হয়নি, সে বসে আছে। একটু পরে বড় ভাই গলায় হাত দিয়ে বলতেছে যেমন গলা আটকে গেছে, আমার গলা দিয়ে আমি শ্বাস নিতে পারতেছি না, এরকম যখন বলতেছে তখন আমি চিন্তা করলাম যে চতুর্মুখী একটা বিপদ, কি করা যেতে পারে, আমি জিন থেকে আটকাবো না ওদেরকে এখন চিকিৎসা করবো। হঠাৎ করে ওই ছোট বোনটা অলরেডি অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান অবস্থায় তার মুখ থেকে আওয়াজ আসতেছে যে তোর পা দুটো ধরি, তুই এই বাড়ির সদস্যদেরকে মারিস না, তুই যদি আমাদেরকে আটকাতে চাস তাহলে এই বাড়ির সদস্য 4 জন মারা যাবে, ওদেরকে আমরা মেরে ফেলবো, তুই আমাদেরকে আটকাস না, তুই ওদের দিকে তাকায় হলেও আমাদের ছেড়ে দে। তখন আমি বুঝলাম যে কিছুটা ওরা নরম হয়ে গেছে, তা না হলে এই কথাটা বলতো না। তখন আমি বললাম না তোদের কোনো ছাড় নেই, তোরা বহুদিন জ্বালাইছিস, হ্যাঁ ছাড় দেবো যদি তোরা এই বাড়ি ছেড়ে চলে যাস। ওরা বলছে না এই বাড়িটা আমাদের, আমরা বাড়ি ছেড়ে যাবো না। এই বলতে না বলতেই আলমারি শোকেস আর কি, শোকেসের ভেতর থেকে 4টা বিড়াল বেরিয়ে আসলো এবং বিড়ালগুলো ছিল অত্যন্ত কালো, চোখ থেকে শুরু করে পুরো পায়ের কোনো পশম অন্য কোনো কালার ছিল না। বিড়ালটা মানে না দেখলে বিশ্বাস করার মতো না, বড় আর কি আকৃতিটা। ওদের ঘরের শোকেস থেকে বেরিয়ে আসছে, বেরিয়ে এসে পায়ে কামড় দিচ্ছে আমার পায়ে কামড় দিচ্ছে। একটা দেখতেছি কামড়টা দিয়ে ধরে রাখছে, আর বাকি 3টা কামড় দিয়েই ক্ষান্ত, কামড় দিয়ে আবার ছেড়ে দিচ্ছে। আমি তাকায় খেয়াল করলাম যে আমার পা জ্বলতেছে না, জ্বালা করতেছে না, কিন্তু তাকায় দেখতেছি পা কেটে গেছে। মুহূর্তের মধ্যে বিড়াল 4টা নাই। তখন আমি ভাবতেছি যে ওরা আমার পর যেহেতু আক্রমণ করতেছে, আমি নিজেকে আগে সেভ করি। আমি নিজেকে ওইভাবে সেভ করলাম, যা যা করা লাগে করলাম, করে ওই কাজ আবার শুরু করলাম। ওদের ওই যে বড় ভাই যেটা, যে স্বাভাবিকভাবে ছিল, পরবর্তীতে গলা আটকে গেছিল দম নিঃশ্বাস, তাকে আমি বললাম যে আপনারা কি বলতে চান? কয় না হুজুর আমাদেরকে মুক্তি দেন, আমাদেরকে এই বাড়ি থেকে জিন সরান। তখন আমি আবারও কাজ করতেছি। হঠাৎ করে যে জিনিসটা হলো, যেটা বেশি ভয়ের যে বিষয়টা হয়েছিল, সেটা হলো ঘরে তখন গরমকাল, কিন্তু ঘরে প্রচুর ঠান্ডা, ঠান্ডা সবাই জমে যাচ্ছে, শীতের মতো অবস্থা। সেখানে কোনো ফ্যান বা এসি? ফ্যান ছিল কিন্তু এসি নাই। প্রচুর ঠান্ডা লাগতেছে, ওই প্রত্যেকটা সদস্য কাঁপতেছে, অলরেডি আমিও কাঁপতেছি, ভয়ে না বা অন্য কোনো কারণে না। এর আগে যেটা কাঁপতেছিল তো পুরো বিল্ডিং কাঁপার কারণে, আর এখন কাঁপতেছি আমরা শীতে, খুবই শীতে কাঁপতেছি, গরমের দিনে। এই শীতে কাঁপতে না কাঁপতেই একটু পরে বৃষ্টি ঘরের ভিতরে। আমরা উপর দিকে তাকায় দেখি ঘরে ছাদ নেই, আমি দেখতেছি ঘরে ছাদ নেই। এই ঘরটা কোনো ঘর না, ফাঁকা একটা মাঠ, এবং তার কিছু দূর সামনে দেখতেছি সাগরের মতো। কোনো কোন কিলোমিটার পাইতেছি না, মানে যে কাজ যে করবো, কোন কাজ থেকে কোন কাজটা করবো, কোনো কিছু সিস্টেম পাইতেছি না। একের পর এক বাড়ার, মানে যত সময় যাচ্ছে তত মুসিবতটা আরো বাড়তেছে। তখন আমি একদিকে চিন্তা করতেছি আমি কাজটা ছেড়ে দিই, কাজটা না করি, ওদেরও বাঁচুক বা আমি বাঁচি বা ওদেরকে অন্য কোনো বুঝ দেই। আবার চিন্তা করতেছি আমি যে কিতাব থেকে শিখছি, সেই কিতাবে এরকম লেখা আছে যে জিন জাতি যত শক্তিশালী হোক, যত বেশি হোক, তাদের সামনে সাহস রেখে কাজ করলে জিন একদিন হারতে বাধ্য হবেই, এই কথাটা লেখা আছে। যখন এই জিনিসটা আমার স্মরণ আসলো, তখন আমি চিন্তা করলাম যে না, আমি হারবো না, আমি কাজ করেই যাবো। তো এই বৃষ্টিতে ভিজতেছি, তখন কিন্তু আমি অলরেডি বৃষ্টির মধ্যে এবং ফাঁকা মাঠ, যেখানে কোনো বিল্ডিং নাই। তো আমি ভয় পাচ্ছি না তা না, খুবই ভয় পাচ্ছি, অলরেডি মানে পুরা ভয়ের কাজ করতেছে আমার ভিতরে। আর ওই যে 4 জন সদস্য, ওদেরকে মানে ওদের দিকে তাকাইলে মনে হচ্ছে ওরা মানুষ, কবুতরের বাচ্চা মতন থরথর করে কাঁপতেছে এবং সবাই পড়ে আছে শোয়া অবস্থায়। আমি চিন্তা করতেছি যে হায়াত মওত তো আল্লাহর হাতে, যদি ওদের জীবিত অবস্থায় হায়াত থাকে তাহলে মধ্যে পরে চিকিৎসা করবো, আগে জিনগুলোকে আমি কন্ট্রোল করি। তো যখন এরকম অবস্থা সৃষ্টি হচ্ছে, তখন আমি আল্লাহর কাছে দোয়া করতেছি আর আয়াত পড়তেছি যে আল্লাহ বৃষ্টি থামাও, আল্লাহ বৃষ্টি থামাও। কিন্তু বৃষ্টি থামতেছে না। বৃষ্টির মধ্যে আমি পাথর পাচ্ছি, যেটাকে শিল বলা হয়, শিলা বলা হয়। এই শিলা পড়তেছে গায়ের উপরে,
ঘরের ভেতর অলৌকিক কাহিনী, ঘরের ভেতরে বসা, শীত পড়তেছে, তার মধ্যে আবার বৃষ্টি, এবং আমি সামনে মাঠ ময়দান দেখতেছি, সাগর দেখতেছি। আমি ওদের মধ্যে যে বড় ভাইটা, যাকে একটু কম সমস্যা হচ্ছিল, অন্যদের তুলনায় ওকে একটু কম হচ্ছে, তার আমি হাতটা খুব ধরে আমি টান দিছি আমার দিকে, টান দিয়ে বলতেছে, টান দিয়ে ওকে বলতেছি যে বৃষ্টির মধ্যে ভিজিস না, এদিকে আমি ওকে বলতেছি। তো আমি কিন্তু ভিজতেছি বৃষ্টির মধ্যে। ও তখন বলতেছি কি, মানে আমার উদ্দেশ্য ছিল কি যে আসলে কি বৃষ্টি পড়তেছে কিনা ওটা একটু পরীক্ষা করে। তো ও বলতেছে কি, ওস্তাদজি বৃষ্টি কোথায়? বলছে বৃষ্টি কোথায়? আমার চোখে আমি দেখতেছি যে ওরাও বৃষ্টিতে ভিজতেছে এবং ঘরে বৃষ্টি পড়তেছে এবং ওরা বৃষ্টির মধ্যে ভিজে কাঁপতেছে থরথর করে, কিন্তু ও বলতেছে ওস্তাদজি বৃষ্টি কোথায়? তখন আমি বুঝলাম যে না, কোনো বৃষ্টির কাহিনী ঘটতেছে না, এখানে সবই আমার উপরে ওরা জাদু মন্ত্র করতেছে বা একটা কিছু করতেছে। তো এখানে আমরা কাজ করতে যে আরো একটা অভিজ্ঞতা আমাদের ইতিপূর্বে হয়েছে, যেটা হলো জিন জাতিরা জাদু মন্ত্র জানে, বেশিরভাগ জিন জাদু মন্ত্র জানে, তারা জাদু করে। তখন আমি সাথে সাথে আয়াত পড়লাম, জাদুর আয়াত। আমার সাথে গ্লাস ছিল, পানি ছিল, যখন কাজ শুরু করেছিলাম তখন আমি এগুলো নিয়ে বসেছিলাম। তো আমি গ্লাসের পানিতে ফু দিলাম, ফু দিয়ে আমার চোখে মুখে পানিটা ছিটাই দিলাম এবং পানিটা আমি কিছুটা খেলাম। খাওয়ার পর দেখি যে আমি ঘরের মধ্যে বসা এবং এ ধরনের কোনো কিছু নাই, বৃষ্টিও পড়তেছে না বা আমি কোনো মাঠের মধ্যেও না, এবং ঘরের ছাদও আছে। তখন আমার কাজ করতে সুবিধা হলো, কাজ শুরু করলাম। আমি ওই জিনটাকে আটকাতে সক্ষম হলাম। মেন যে বাদশা যে শিল্পের মধ্যে কিভাবে আটকালাম বলতে, আমার যে মুওয়াক্কেল যাদেরকে বলা হয়, মুওয়াক্কেল কারো দাস হয় না, কিন্তু মানুষের উপকারে আসে। সে এসে বললো যে ওস্তাদ জিনটাকে ধরে এনেছি। তা আমি বললাম পরীক্ষামূলক কিভাবে ধরে আনলো? আমি দেখতেছি না, স্বাভাবিক মানুষের মতো আমি কিন্তু জিন দেখি না, মানে ওই অবস্থায় দেখি না। তা আমি বললাম যে ধরে এনেছো কোথায়? বাঁধো, পায়ে রশি বেঁধে পা উপর দিক দিয়ে মাথা ঝুলাই দাও, দিয়ে একটা কিছুর মধ্যে বেঁধে রাখো। 5-7 সেকেন্ড পরে বলতেছে ওস্তাদ বাঁধা হয়ে গেছে। এই আওয়াজটা আমি পাই, সবসময় পাই, মানে যখন আমি কোনো একটা অর্ডার করি উত্তর কি আসে সেটা আমি শুনতে পাই। তো ওস্তাদ বাঁধা হয়ে গেছে। কিন্তু কাউকে দেখতে পান না? দেখতে পাই না। দেখতে পাই বলতে, গ্লাসের মধ্যে পানি নেওয়ার পর ওই পানির মধ্যে কিছু আয়াত পরে ফু দেওয়ার পরে ওই পানির ভেতরে আমাকে অনেক কিছু দেখায়। আমি কিছু কমন করলে পানির ভেতরে কাজ সহ দেখায়, আওয়াজও পাই, দেখতেও পাই সময়। আর কিছু কিছু ক্ষেত্রে আমি পানি নেই না, অন্যভাবে কাজ করি, তখন শুধু আওয়াজটা পাই। আওয়াজ পেলাম যে বাধা হয়ে গেছে। তখন বাধা হয়ে গেছে বললো, তখন আমি একটা আয়াত পাঠ করে বললাম যে ওর উপরে চাবুক মারো। তখন চাবুক মারলো, মারার সাথে সাথে আমি রক্ত পড়তে দেখলাম নিচে, এবং রক্তটা আমি হাত দিয়ে দেখলাম যে রক্তটা বাস্তব ওদের ঘরে। যখন কাজ শেষ করেছিলাম তারপরেও রক্তটা পড়েছিল, ওরা এই বাড়ির সদস্যরা নিজে হাতে সেটা ধুয়ে বসে। তো যখন তাকে বাধা হলো, রক্ত পড়তে দেখলাম, তখন ঘটনাটা আমি বিশ্বাস করতেছি যে হ্যাঁ বাঁধছে বা ধরে আনছে। তখন আমি বললাম যে ওই শয়তানটাকে আমি ডাকতে বললাম, হারামজাদা শব্দ উচ্চারণ করেছিলাম আমি বললাম যে হারামজাদা, তোর যতগুলো সদস্য আছে প্রত্যেকটা সদস্যকে স্যালেন্ডার করে আমার সামনে আসতে বল, এবং আমি তোদেরকে সবাইকে ধরে নিয়ে যাব। তোরা কোনো কিছু কথা থাকলে, কোনো সমস্যা থাকলে আমার জায়গায় যাবো। আমি যখন আমার যেখানে বসে আমি তোদের কাজটা আমলটা করি, ওই ঘরটা বন্ধ করা ঘর, এবং ওখানে বদ জিনরা ঢোকার সাহস পায় না, এবং ওখানে ঢোকার পর জিনের পাওয়ারলেস হয়ে যায়। আমি চেষ্টা করলাম যে এদেরকে ওখানে ঢোকাতে পারলে আমার কর্তৃত্ব চলবে। আমি ওদের বললাম যে তোদের কোনো সমস্যা হবে না, তোদের মনে যদি কোনো চাহিদা থাকে, কোনো কথা থাকে, সেই কথাগুলো আমি শুনবো, আমি তোদের ইচ্ছা অনুযায়ী আমি তোদের ছাড় দেবো, তোরা চল আমার সাথে। এক পর্যায়ে ওদেরকে নিয়ে আমি বাসায় চলে গেলাম। বাসায় যাওয়ার পর ওদের, আমার তো উদ্দেশ্য ছাড়বো না, কিন্তু ওদের শক্তিটা যত না থাকে এই জন্য আমার বাসায় নিয়ে যাওয়া। তো বাসায় নিয়ে গেলাম। বাসায় নিয়ে যাওয়ার পর আমি জানি যে আমার এখানে দেখাতে পারবে না। অলরেডি বাসায় নেওয়ার পরে আমি যে বিল্ডিং এ থাকি সেই বিল্ডিং কাঁপা শুরু হইল। কিছুক্ষণ পর বাড়িওয়ালা নেমে আসছে আমার কাছে, এসে বলতেছে হুজুর কি শুরু করছেন? আপনি এখানে আসার পর থেকে আমাদের একের পর এক সমস্যা হচ্ছে। আমার মেয়ের জিনে ধরলো, আজকে বাড়িতে কি কাজ করতেছেন? পুরো বিল্ডিং কাঁপতেছে। তখন ভাবলাম যে না, আমি দেখতেছি না, পুরো বাড়ি কাঁপতেছে। মানে আরো তো মনে হয় ভাড়াটিয়া ছিল না, আপনি একাই ছিলেন? না, আরো ভাড়াটিয়া, আরো 3টা ফ্ল্যাট ছিল। আপনাকে কেন এসে বললো যে কি জানে তারা যে আমি তদবিরের কাজ করি? আচ্ছা, আগে থেকে জানে, এবং আমি বাসার ভেতরে বিভিন্ন সময় রোগী দেখি, তারা দেখে এটা। এবং ওই বাড়িওয়ালার মেয়ের যিনি ধরেছিল আমি সেটাও চিকিৎসা করেছিলাম। তো ওরা দোষ দিয়েছিল আমাকে যে আমি তদবির করি বিধায় ওই বাড়িতে জিন ঢুকছে। যাই হোক, উনি তখন এসে আমাকে ধমক দিচ্ছে যে হুজুর কি শুরু করছেন? আপনি আসার পর থেকে আমাদের জিনে ধরলো এবং আজকে বাড়ি কাঁপতেছে। এই বলতে না বলতে বাড়ির ছাদের উপরে বোম মারলে যেমন একটা আওয়াজ হয়, এরকম বোমের পরে বোম পড়তেছে বাড়ির ছাদের উপর। আমি ওই জিনদেরকে বলতেছি যে তোরা এখনো থামা, তা না হলে তোদেরকে আমি কিন্তু বাঁচতে দেবো না। তখনও বলতেছে যে আফ্রিকান জঙ্গলে একজন বাদশা আছে, উনি ইহুদি বাদশা, ওই জিনের বাদশা, সে ইহুদি। বলতেছে যে আমি হলাম ওই ইহুদির মেয়ের জামাই, আমাকে উদ্ধার করার জন্য ওই বাদশা সৈন্য পাঠাইছে। এই যখন বলতেছে তখন আমার একটা মেয়ে আছে, মেয়ে পাশের ঘরে ছিল, বিকট আওয়াজে কান্নাকাটি করতেছে।
তখন আমার ওয়াইফ এসে বলতেছে যে তুমি তদবিরের কাজ বন্ধ করো, মেয়ের অবস্থা খুব খারাপ। আমি অলরেডি আমার ওই রুমে গেলাম, পাশের রুমে, যে দেখি আমার মেয়েটাও খুব কষ্ট পাইতেছে এবং অস্থিরতা করতেছে। তখন আমি এই জিনদেরকে বললাম যে ঠিক আছে, তোরা থামতে বল, আমি তোদেরকে ছেড়ে দেবো। তো থামে নাই। যখন থামে নাই তখন আমিও আর থামি নাই। আমি ওই জিনের যে মূল যে প্রধান যাকে আমি গ্রেপ্তার করেছিলাম ওটাকে আমি আগুন জ্বালিয়ে দিলাম। কাফেরদের নামগুলো দিয়ে একটা তদবির করে আগুন জ্বালালে জিন মরে যায়, বাদাম তেল দিয়ে। তো ওইগুলো দিয়ে করার পর জিন মরে যায়। তা আমি এটাই করলাম। করার পরে টপাস করে একটা আওয়াজ হল, বাকিদের কান্নাকারীর আওয়াজও পেলাম। অন্য জিনগুলো কাঁদতেছে, এটা আমি বুঝতে পারলাম যে কাঁদতেছে। অর্থাৎ ওই জিনটা মারা গেল। মারা যাওয়ার 10 থেকে 15 মিনিট পরে পুরো বাড়ি ঠান্ডা হয়েছিল। এবং যখন এই অবস্থা হচ্ছিল তখন পুরো বাড়ির ভাড়াটিয়া সহ বাড়িওয়ালা ছেলে মেয়ে সবাই আমার রুমে এসে আশ্রয় গ্রহণ করছিল। বাড়িতে টিকতে পারতেছিল না তারা, ভয়ে আতঙ্কে সবাই কান্নাকারি শুরু করে দিয়েছিল। এমনকি বাড়িওয়ালা তার বউ ওই এলাকার খুবই একটা প্রসিদ্ধ মেয়ে, অর্থাৎ তার বউয়ের পাওয়ারটাই বেশি। বউ তখন কাঁদতে অবস্থা খারাপ হয়ে ওই রুমে আসে বলতেছিল যে হুজুর বন্ধ করেন। সমস্ত ভাড়াটিয়া সহ সমস্ত মানুষ ভয়ে আতঙ্কে অস্থির হয়ে গেছিল। এমনকি জ্বরও হয়েছিল সবার। পরবর্তীতে বেশিরভাগই জ্বর, পেট ব্যথা, বিভিন্ন রোগ সৃষ্টি হয়েছিল। আমি সহ আরো 3টা ফ্ল্যাট, 4টা ফ্ল্যাট, প্রতিটা সদস্যই একটা না একটা রোগের মধ্যে আক্রান্ত হয়ে গেছিল। 3 থেকে আমার হয়েছিল জ্বর। আমার যখন জ্বর হলো তখন আমার এই যে ভাই, উনিও তো দেরির কাজ করেন, উনি আমাকে বলতেছিল যে আপনি আপনার উস্তাদের শরণাপন্ন হন। তখন আমার যে উস্তাদ আমি যার কাছে শিখছি উনি সুন্দরবন থাকে, লোকালয়ে খুব কম আসে। আমি ওনাকে ফোন করে বললাম যে আমার এই অবস্থা। তখন উনি আমার তদবিরটা উনি করেছিল। তো পরবর্তী আমি সুস্থ হয়েছিলাম। আমি জিনদের আমি একটু বলি যে আপনি যেই বাড়িটাকে আপনি মুক্ত করতে গিয়েছিলেন, তো সেই বাড়িটা কি এখন ঠিকঠাক আছে না? ঠিকঠাক আছে বলতে এই ঘটনাটা বেশি আগের নয়। এক ভাই গেছে হজে, আর এক ভাই বাড়িতে আছে, 2 বোন আছে। ওনারা আমাকে ফোন দিছিল, ফোন দিয়ে বললো যে একটু বাসায় আসবেন। আমি বললাম যে হ্যাঁ আসবো। গেলাম, একসাথে খাইতেছি। খাওয়ার মধ্যেই হঠাৎ করে দেখি আমার ভাইয়ের পিঠের শার্ট ছিঁড়ে গেছে, নতুন শার্ট। ওই বাসায় এখনো পর্যন্ত জিনের উৎপাত কিছুটা আছে। অর্থাৎ আমি এখনো এর বাড়ির কাজ সমাপ্ত করতে পারি নাই। এখনো আপনার এটা কাজ চালিয়ে যাচ্ছেন মুক্ত করার জন্য। তবে আগের মতো অবস্থা এতটা নাই, পরিবর্তন ঘটেছে। ওরা অনেকটা মুক্ত এখন। মানে ভয়। আরো একবার ছোট্ট একটা বিরতির সময় হলো। রাত অনেক গভীর হয়েছে, বিশেষ করে অনেকের জন্য তো নিশুতি রাত। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ডর, এবিসি রেডিও FM 89.2 ঠান্ডা শীতল একটা অনুভূতি আজকের এই ডরে। হয়তো অনেকেই ধরতে পারছেন, অনেকেই পারছেন না। সবার জন্য আমন্ত্রণ আমাদের ফেসবুক পেজে চলে আসতে পারেন। বেশ কিছু ছবি ওখানে দেওয়া হয়েছে আজকের এই ঘটনাগুলোর প্রেক্ষাপটে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/ABC Radio FM 89.2। আমি আবার বলছি facebook.com/ABC Radio FM 89.2। আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই। বিরতি নেবার আগে আপনি ডরের রেসিপিটা মনে রেখে ডর শুনছেন কিনা সেটা আপনাকে আরো একবার স্মরণ করিয়ে দিচ্ছি। ডরের রেসিপি হচ্ছে কোন একটি শুনশান নীরব জায়গা যেখানে আপনাকে একলা থাকতে হবে। আমরা এভাবে বলি, একলা ঘর অবশ্যই অন্ধকার করা, জানালা থাকলে হালকা করে খোলা রাখুন এবং রেডিওর একেবারে পরিষ্কার শব্দ নিশ্চিত করুন, যাতে করে ডরের এভরি বিট অফ সাউন্ড আপনি খুব ভালোভাবে বুঝতে পারেন। এবার হালকা মনে শুনতে থাকুন ডর। দেখুন শেষ পর্যন্ত আপনি ভয় সন্ধান পান কিনা। আমরা ফিরে আসছি ঠিক রাত 1টায়। ডর। বিরতির পর আরো একবার স্বাগত এবিসি রেডিও FM 89.2 আমি আরজে কিবরিয়া এই মুহূর্তে আপনার সঙ্গী এবং
আপনি শুনছেন ডর। 3 মিনিট রয়েছে আমার সঙ্গে হন্টেড প্লেস থেকে সুমন এবং রেহান, ঢাকা এবং চট্টগ্রামের হাইওয়ের যে কোনো একটা হন্টেড প্লেসে, আর সঙ্গে রয়েছে সাউন্ডে লোবান। প্রিয় শ্রোতা, আমরা ধীরে ধীরে যে জীবনের অধিভৌতিক ঘটনার মুখোমুখি হচ্ছি তার নাম হচ্ছে ফারদিন। ফারদিন এতটাই ভূত বিশ্বাসী কিংবা এই ধরনের ভৌতিক ঘটনা বিশ্বাসী যে মোটামুটি একটা প্রজেক্টই খুলে বসেছে। কি করছে তারা, কেন করছে, কোন কারণে করছে, সবকিছুই আমরা ফারদিনের কাছ থেকে শুনবো। আর প্রিয় শ্রোতা, আপনি যদি ফারদিনের মতো আপনার জীবনের কোনো অধিভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান, লাখো মানুষকে জানাতে চান, যা আপনার কাছেও অনেক বেশি অবিশ্বাস্য মনে হয়েছে, ফোন করুন আমাদেরকে। ফোন নাম্বারটি হচ্ছে 09613892 আমি আবারও বলছি 09613892। ফোন করার পরে আপনি অবশ্যই ফোনের কথাগুলো মেনে চলে আপনার কথা রেকর্ড করবেন এবং আপনার জীবনে যে ঘটনাটা ঘটেছিল সেটা খুব সংক্ষিপ্ত করে বলবেন। আমাদের হন্টেড টিম আপনাদের সঙ্গে যোগাযোগ করবে। ফিরে যাচ্ছি সুমন এবং রেহানের কাছে। তো মনির ভাই, মানে মোটামুটি আপনার অভিজ্ঞতা হচ্ছে এই যে আপনি জিন নামাতে গিয়ে বা ইয়ে করতে গিয়ে। আচ্ছা, আমি ছোট্ট করে একটু আপনার কাছে একটা কথা জানতে চাই, যেটা হচ্ছে আপনি আমল করার কথা বলেছিলেন, মানে বশ করার কথা। এটা কিভাবে করেছিলেন বা আপনার কেমন সময় লেগেছিল? এটা সময় লেগেছিল 340 অর্থাৎ 120 দিন। 40 দিন করে একটা আমল করতে হয়। তো এটা বশ করার সিস্টেমটা এরকম ছিল যে প্রথম 40 দিন যখন আমল করা লাগে 1.25 লক্ষ বার সূরা জিন পড়তে হয়। এই 40 দিনে অনেক খাওয়া পড়ার মধ্যে অনেক বাস গোস করতে হয়, মানতে হয়। শুকনো রুটি, আলু ভর্তা দিয়ে, তেল ছাড়া আলু ভর্তা, এভাবে খেতে হয়। মানে খাবার দাবারের রেস্ট্রিকশন, চলাফেরার রেস্ট্রিকশন করে অনেকটা বাধা করে আরো অনেক কিছু নিয়ম কানুন পালন করতে হয়। তো আমার যে ওস্তাদ ছিল, যাকে বললাম, যে উনি আমাকে বলেই দিছিল যে এটা কিন্তু কঠিন একটা সাধনা, অনেক লোক মারা গেছে এই কাজ করতে চায়। ইভেন আমার যখন ছোটকালে আমি মাদ্রাসায় পড়ি, হেফজখানে যখন পড়ি, মাদ্রাসার ওস্তাদ উনি এই কাজ করতে যেয়ে মারা গেছিলেন। আমরা ছোটকালে দেখছি 39 দিনের দিন উনি ভয় পেয়ে গেছিল। তো ভয় পাওয়ার কারণে ওনাকে অনেক উপরে উঠাইয়া ফেলে দিছিল। তো যখন পড়ার পর আরো 10 দিন বেঁচে ছিল উনি, কিন্তু ওনার হাড় গোড় সবকিছু ভেঙে গেছিল, পুরো বডির হাড়। মানে এই কাজটা করার জন্য মানসিক ভাবে অনেক বেশি সাহসী হতে হয়। আর প্রস্তুতি নিয়েই আমি কাজটা শুরু করেছিলাম। 25 দিন যেদিন আমার হয় সেদিন আমি একটা সাপ দেখেছিলাম আমার উপরে আক্রমণ করার অবস্থা। অর্থাৎ আমি যখন কাজটা শুরু করি তখন আমার চতুর্পাশ দিয়ে একটা বাউন্ডারি দিয়ে দিয়েছিলাম। বাউন্ডারি বলতে হাতের ইশারা দিয়ে একটা গন্ডি দিয়েছিলাম। তো আমি দেখলাম একটা সাপ আসলো। সাপটার মাথা, মানে মুখটা হা করা, তো মুখটা এত বড়, আমার মতন 4-5 জন ব্যক্তিকে সে মুহূর্তে গেলে খেয়ে ফেলতে পারবে, এত বড় সাপ। সে বারবার আমার উপরে সবল মারতেছে, কিন্তু ওই সীমানা পর্যন্ত এসে থেমে যাচ্ছে। অর্থাৎ তার সবল মারাটা হলো যে আমি যদি কোনোভাবে ভয় পেয়ে আমার আমলটা বন্ধ করি, চুপ করে ফেলি, অথবা যদি আমি গন্ডি থেকে দৌড়ানো বাইরে যাওয়ার চেষ্টা করি, আমাকে সে মেরে ফেলবে। কিন্তু আমি তো জানি যে এটা আমার স্থানের মধ্যে সে ঢুকতে পারবে না, কাজে আমি আমার স্থান অনুযায়ী আমল শুরু করেছিলাম। এরপরে 40 দিন হওয়ার পরে আমি এই জিনিসটা পাই আর কি। আলটিমেটলি তবে একটা মেসেজ আছে যে এটা সবার জন্য না, সবাই আসলে এটা করতে গেলে বিপদের সম্ভাবনাটাই 100%। সো এটা যেই করতে যায় বুঝে শুনে তারপরই করা উচিত। অবশ্যই। তো অনেক ধন্যবাদ মনির ভাই, মানে আপনার ঘটনা যেটা শুনলাম এটা শুনে আসলে মানে আমি জানি না কার কি মনে হয়েছে, তবে আমার নিজের কাছে ব্যক্তিগতভাবে বেশ কিছু কিছু জায়গায় আমি অনেক ভয় পেয়েছি। তো যেহেতু আমি কাজ করতে করতে সাহসী হয়ে গেছি, আমার হয়তো অতটা ভয় লাগে না, কিন্তু ঘটনাগুলো আসলে এই ভয়ের। তবে মনির ভাই যেটা বলি যে সেটা হচ্ছে আপনি যেহেতু এই প্রফেশনটার সঙ্গে আছেন, আপনি এই ধরনের জিন ছাড়াচ্ছেন, হয়তোবা আপনার আরো অনেক অনেক অভিজ্ঞতাও ঘটতে পারে সামনে। ডরে হয়তো আরো একবার হয়তোবা আপনাকে নিয়ে আমরা কোনো একটা জায়গায় যেতে পারি। জি, অনেক ধন্যবাদ মনির ভাই। থ্যাংক ইউ। ওকে, ফারদিন ভাই কেমন আছেন? ভালো আছি। তো কেমন ভালো আছেন? আপনাকে এত মন মরা করে বলছেন ভালো আছেন। আজকে যে এখানে আমরা বসে আছি এখানের মানে ফ্যান্টমিক যে একটা আবহাওয়া, সেই কারণে আমার মানে একটু ভয় লাগছে, প্লাস সেই কারণে নার্ভাস। আচ্ছা, আপনি তার আগে একটু পরিচয়টা দেন তো, আপনি কোথায় থাকেন, কি করেন? আমার নাম ফারদিন, আমি এ লেভেল স্টুডেন্ট। আমি এই লেভেলে পড়ছেন? হ্যাঁ, আমি নারায়ণগঞ্জের ফতুয়ায় থাকি। আচ্ছা আচ্ছা। তো আমি বেশিরভাগ সময় মানে এলাকার একটা টিম আছে যেটাকে আমরা গোস্ট হান্টার নাম দিয়েছি। আমরা তো বিভিন্ন মানে হন্টেড প্লেস গুলোতে আমরা নিজেরাই ভিজিট করি
এবং ওইখানে মানে নিজের এক্সপিরিয়েন্স করতে পছন্দ করি এসব জিনিসগুলো। আচ্ছা আচ্ছা। সো তাই আমি কয়েক মাস আগে আমাদের যেই নারায়ণগঞ্জ বন্দরে একটি মন্দির আছে, আচ্ছা, তো আমরা মানে 6 জন মিলে টিমটাকে মেকআপ করেছি। সো আমরা যখনই যেখানেই যাই যে কোনো এক্সপিরিয়েন্স করার জন্য দুটো টিম মানে 6 জন 2 জন করে একটি টিম হয়ে ভাগ হয়ে যায় 3টি টিমে। সেদিন আমাদের সবাই কি আপনার মতো মানে আমার সব ফ্রেন্ডস আমরা মাঝে মধ্যে আর মানে আমাদের অন্য ফ্রেন্ডদেরকে ইনভাইট করি আমাদের সাথে যাওয়ার জন্য, তারা যদি রাজি হয় তাদেরকে নিয়ে যাই, তাদেরকে আসলে ব্যাপারটা বোঝানোর জন্য, দেখানোর জন্য। কিছুদিন আগে আমার 3টা ফ্রেন্ড, তারা আমার আরেকটি ফ্রেন্ডের নানুর বাড়ি বেড়াতে গেছিল। তো কোথায় সেটা? মুন্সিগঞ্জ। হ্যাঁ, আচ্ছা। তো আমার ফ্রেন্ডদের ভিতরে আমার কাজিন একজন আছে, সেও আমাদের এই গোস্ট হান্টার টিমে আমাদের সাথে আছে। তো সেদিন ওরা 3 জন ছিল না। তো আমরা ওই মন্দিরটার ব্যাপারে প্রায় আমি মুরব্বীদের কাছ থেকে এবং এলাকার অনেক লোকদের কাছ থেকে শুনে আসছিলাম যে ওই মন্দিরে নাকি 2টো সাপ থাকে। ইভেন রাত্রের বেলা ওইখানে প্রতি অমাবস্যার রাত্রে। এই মন্দিরটা কি মুন্সিগঞ্জে? না, মন্দিরটা নারায়ণগঞ্জে। হ্যাঁ, মুন্সিগঞ্জে। আমি বলেছিলাম যে আমার বাকি 3 জন যে মেম্বার আমাদের টিমের, তারা বেড়াতে গিয়েছিল। সো মন্দিরটা নারায়ণগঞ্জে। তো আমরা অনেক কিছু শুনেছি যে মন্দিরটার ব্যাপারে, যে মন্দিরে নাকি রাত্রের বেলা অনেক ভৌতিক ব্যাপার স্যাপার হয়ে থাকে। ইভেন ওইখানের হিন্দু মন্দির, তো হিন্দুরা বলা বলি করে যে এখানে স্বর্গীয় দেবী এবং দেবতা যারা আছে তারা এখানে এসে নৃত্য প্রদান করে। বাট আমাদের মুরব্বীদের কাছ থেকে শুনেছি তারা বলেছে এখানে জিন এবং পরীরা এসে নৃত্য প্রদান করে। আচ্ছা, এখানে যে 2টা সাপ আছে, ওই সাপ 2টা মনে করেন ক্যামোফ্লেজ টাইপ, মানে তারা কালার চেঞ্জ করে বডির মুহূর্তে কালার। মানে আশেপাশের যে ধরনের এনভায়রনমেন্ট থাকে ওই এনভায়রনমেন্টের সাথে খাপ খেয়ে যায়। ইভেন যদি একটা গাছ থাকে তারা ওই গাছ হয়ে যায়, মানে একটা গাছের যে ফর্মটা থাকে, গাছের যে শেপ থাকে, তারা ঠিক সেই শেপ নিয়ে নেয়। যদি কোনো বেঞ্চ থাকে তারা ঠিক সেম ওই বেঞ্চের উপরে আরেকটা লেয়ার তৈরি করবে, বেঞ্চটার স্থানেই থাকবে, তারা আরেকটা লেয়ার তৈরি করে ওটার উপরে বসে থাকবে। সেটা বোঝাটা খুবই ইম্পসিবল যে এখানে আসলে এটা বেঞ্চ না অন্য কিছু। তো আমি যতটুকু জানি যে ওইখানে প্রতি অমাবস্যা রাত্রের বেলা আকাশ থেকে পরীরা এসে নাচানাচি করে, তারপর জিন আসে। যখন বন্দরের এই ব্যাপারটা আমরা জানতে পারলাম, তো আমরা 3 জন ছিলাম, আমার কাজিন রাব্বি আর আমার একটা ফ্রেন্ড আছে, ওর নাম ফৈরা রাকিব। আমরা সবাই সেখানে গেলাম রাত্রের বেলা। তো ওইখানে শুধু আমরা যখন গেলাম তখন আমরা দেখতে পেলাম যে সেখানে শুধু আমরা একা না, আরো মানুষ আছে, তারাও ঠিক একই জিনিস দেখতে গেছে। ফার্স্টের দিন আমরা কিছু দেখতে পারলাম না। পরের দিন, সেদিন অমাবস্যা রাত চলছিল, পরের দিন রাত্রে ঠিক 3টা বাজে হঠাৎ আমি দেখলাম পুরোটা স্থানে, যেরকম আপনার স্টেডিয়ামে খেলার সময় যে ধরনের লাইটগুলো ইউজ করা ঠিক সেই টাইপের লাইট পুরো এলাকায়, মানে পুরো মন্দিরটা জুড়ে, আর বাইরে কোথাও ওই লাইটটা দেখা যাচ্ছে না। তখন আমরা ওই লাইটটাকে কিছুক্ষণ পরে দেখলাম কিছু অসংখ্য নারী, দেখতে খুবই সুন্দর, তারা এত সুন্দর আমি এখানে থেকে বর্ণনা দিতে পারবো না। হঠাৎ আকাশ থেকে নামছে, নেমে তারা দেখি সেখানে নাচানাচি করতেছে। কয়টা বাজে তখন রাত্রে 2টা বাজে। কিছু সংখ্যক পুরুষ, কজন? আমরা 3 জন। কিছু সংখ্যক পুরুষ ছিল যারা কিছু ধরনের, আমি সেই ধরনের বাদ্যযন্ত্র আজ পর্যন্ত কারো কাছে দেখিনি, তারা ওগুলো বাজাচ্ছিল কিন্তু আওয়াজ পাচ্ছিলাম না আমরা। আপনারা পাচ্ছেন না, বাট তারা নাচছিল, মানে মনে হচ্ছে যে তারা সেই বাদ্যযন্ত্রগুলোর তালেই তারা নাচানাচি করছে, বাট আমরা সেই আওয়াজটা পাচ্ছিলাম না। তো আমরা একটা গাছের পিছন থেকে অনেকক্ষণ ফলো করি। হঠাৎ আমাদের চোখ যায়, মন্দিরটা আসলে শিব মন্দির, তো মন্দিরে যে শিবলিঙ্গটা আছে সেটার উপরে সাপ 2টো বসে আছে। মন্দিরে যে সাপ 2টো থাকে, সাপ 2টো বসে সেই নৃত্য দেখছে, এবং তার পিছনে অসংখ্য সাপ হবে, হাজার হাজার সাপ হবে, তারাও ঠিক সেই জিনিসটা এনজয় করতেছে। আমরা 3 জনই এই জিনিসটা দেখলাম। যেহেতু বলেছে আমাদের একটা টিম আছে, আমাদের কিছু ইকুইপমেন্ট আছে, যেরকম মাইক, স্পেশাল ক্যামেরা। সো আমাদের ওই দিন আমরা ক্যামেরা নিয়ে যাইনি, আমরা জাস্ট মাইক নিয়ে গেছিলাম। আমরা চেষ্টা করছিলাম যে সাউন্ডটা যাতে আমরা ক্যাপচার করতে পারি অ্যাটলিস্ট। তো অনেক জায়গায় দেখা যায় আমাদের ক্যামেরা কাজ করে না, আমরা তখন সাউন্ডটা ক্যাপচার করার জন্য একটু কাছে চলে যাই। তো কাছে যাওয়ার পরে আমি সেখানে দেখলাম যে একটা সাপ নেই। তো তখন আমার পাশের যে আমার ফ্রেন্ড আছে ফৈরা রাকিব, ও বলতেছে এখানে তো আর থাকা যাবো না, এখানে তো একটা সাপ নেই। ও বলতেছে আমি যতটুকু শুনছি ওই সাপটা নাকি মানুষ খেয়ে ফেলে, তারপর মানুষকে গায়েব করে ফেলে, তুলে নিয়ে যায়। তো তখন আমি একটু ভয়ভীত হয়ে গেলাম যে আসলে এই ব্যাপারটা তো আমিও শুনছি, তো এখানে আর থাকাটা উচিত হবে। আমরা চলে আসতেছি। ঠিক সেই মুহূর্তে একজন বৃদ্ধ লোক আমার সামনে আসলো, এসে বললো বাবা দাঁড়াও। আমরা দাঁড়ালাম। তোমরা কোথা থেকে আসছো? আমরা বললাম যে আমরা এরকম এত রাত্রে থেকে আসো না, এখানে আসাটা উচিত না। সো আমরা সেদিন কিছু আর হলাম, আমরা বাসায় চলে গেলাম। তো পরের দিন আমার ওদের 2 জনকে ফেলে আমি মানে এত এক্সাইটেড ছিলাম যে আমার এই ব্যাপারটা আমার যেভাবে ক্যাপচার করতেই হবে, মাইকে হোক আর ক্যামেরা হোক। সেদিন আমি ক্যামেরাও নিয়ে আসছি, প্লাস মাইকও নিয়ে আসছি। আমি বলছি যে অনেক পর্যায়ে আমাদের ক্যামেরা কাজ করে না, সেখানেও ঠিক একই অবস্থা।
তো ওইখানে ক্যামেরা কাজ করতেছে না। আমি সেই ধরনের ক্যামেরা আপনি নিয়েছেন? সেটা হলো ইনফ্রারেড ক্যামেরা, I mean infrared images তুলবে, জাস্ট স্পেশালি ব্রড ফ্রম ইউএসএ। আমাদের এই কাজের জন্য সবাই মিলেই আমরা ক্যামেরাটা আমাদের আরেকটু ফ্রেন্ডের মাধ্যমে বাংলাদেশে এনেছি। সেদিন আমি ক্যামেরা নিয়ে গেলাম, ইনফ্রারেড ক্যামেরা কিছুই উঠতেছে না, আমার সামনে সব হইতেছে না, আমি ক্যামেরা কিছু উঠতেছে না। তো আমি চিন্তা করলাম আবার আজকেও একই কাজ করি। তো আমি পুরাটা মন্দিরের চারপাশে ঘুরে ঘুরে আমি মাইকে মানে সাউন্ড ক্যাপচার করার চেষ্টা করছি, তারা কি বলতেছে, বাট আমি এরকম কিছুই শুনতে পারতেছি না। তো কিছুক্ষণ পরে সেই বৃদ্ধ লোক, আবার সেম বৃদ্ধ লোক আমার সামনে আসলো, আমাকে ডেকে নিয়ে আসলো। মানে মন্দির থেকে সাইডে একটা জঙ্গল টাইপ একটা জাংলা যেটাকে বলে, কিছু আছে গাছ টাছে ভরা, তো সেইখানে আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে সে আবারও আগের মতো সাবধান করলো যে তুমি এখানে আইসো না, তোমার এখানে আসলে। আপনি কি তখন একা ছিলেন? হ্যাঁ, তখন আমি একা ছিলাম, আমার হাতে জাস্ট মাইক আর আমার ক্যামেরা। তো আমি অলরেডি যেখানে ফার্স্টে যেখান থেকে আমি ওইখানে মানে ছবি তোলার চেষ্টা করছিলাম সেখানে ফেলে আসছি। তো আমি পরে ওইখানে তো লোকটা আমাকে সাবধান করে দেওয়ার পরে লোকটা যাচ্ছিল, তখন আমি একটা অস্বাভাবিক জিনিস লক্ষ্য করলাম যে লোকটার পা নেই, দুটো পাই নেই লোকটার। কিভাবে তাহলে? সে হাওয়ায় ভাসছে। আমি এই জিনিসটা দেখে আমি পুরো স্তব্ধ হয়ে গেলাম, আমার চোখগুলো বড় বড় হয়ে গেল। এবং কিছুক্ষণ পরেই সেই লোকটা আমার সামনে সাপ হয়ে গেল। আমি ফার্স্টে আমি ভাবতেছি যে আমার নিশ্চয়ই এটা কোনো কল্পনা হতে পারে, কারণ আমি এতক্ষণে এত কিছু দেখছি, ব্রেনে কোনো কিছু ভুল হচ্ছে আমার। কতক্ষণ পরে আবার দেখি সে আবার সাপ থেকে আবার পুনরায় সে বৃদ্ধ হলো, ধরার পর আবার সে সাপ হলো। এবং পরের বার মানে লাস্ট টাইম যখন সাপ হলো, সে এমন এক মানে সাপের যে ফেনা বললো, সেই এমন এক ফেনা তুললো যে আমি খুবই আতঙ্কিত হয়ে গেলাম, খুবই ভয় পেয়ে গেলাম এবং আমি সেখানে অজ্ঞান হয়ে গেলাম। তো অজ্ঞান হওয়ার পরের দিন আমি আমাকে ডিসকভার করলাম মেরিনের যে সিকিউরিটি আছে তাদের রুমের ভিতরে। রাত্রে আমি সকালবেলা বললাম আমি এখানে কি করতেছি, আমি তো এখানে ছিলাম। বলে হ্যাঁ, আপনাকে রাত্রের বেলা আমরা অজ্ঞান অবস্থায় পাইছি, ঠিক আছে, আপনারা ওই মন্দিরের জানলার ভিতরে, আমরা তো রাত্রেবেলা প্যাট্রোলিং করি, প্যাট্রোলিং এ আমরা বেরোইছি, তো আপনাকে পাই আমরা মনে করছি লাশ, পরে দেখি না আপনি জীবিত, তাই আপনাকে আমরা এখানে নিয়ে আসছি। তো তাদেরকে আমি বিস্তারিত বললাম যে এরকম হয়েছে। তারাও জানে যে এখানে এরকম হয়, তারাও বিশ্বাস করলো। তো আমি বললাম যে আমার একটা ক্যামেরা আছে, আমি ক্যামেরাটা আমার আনতে হবে। তো তারা আমার মাইকটাও পাইছিল, আমাকে ফেরত দিচ্ছে যে ভাই আপনার সাথে এটা পাওয়া গেছে। তো পরে আমি ক্যামেরাটা যে দেখলাম, পুরো আমার ক্যামেরাটা তখন ভেঙে চুরমার করে ফেলা হয়েছে। বাট এটলিস্ট আমার যে সিডিটা যে ক্যামেরা রেকর্ডিংটা আমি পাইছিলাম। এবং পরে আমি দেখতে পারলাম যে ক্যামেরাটা অটোমেটিক অনেক উপরে চলে গেছে, ক্যামেরাটা উপর দিকে তাক করে উপর দিকে নিয়ে যাওয়া হয়েছে, আর ওইখান থেকে ফেলে দেওয়া হয়েছে। আচ্ছা, ওইটা ওই রেকর্ডে ছিল? আপনার কাছে কি এখনো সেই ক্যামেরাটা কিংবা রেকর্ডার কি আছে? হ্যাঁ, রেকর্ডারটা আমার কাছে আছে আমার বাসায়। আচ্ছা, আর ক্যামেরা নষ্ট হয়ে গেছে, পরে আমাদের আরেকটা ক্যামেরা আনতে হয়। তো পরে যা হলো, আমি এটা আমার বাকি সেই সবাই যখন একসাথে হলাম, তো সবার সাথে আমি ব্যাপারটা শেয়ার করলাম যে দেখ আমরা তো এখানে গিয়েছিলাম, ফার্স্টের দিন দেখতে পারছি, পরের দিনে দেখে রেখে আমি গেছি। যেহেতু আমি টিম লিডার, তো আমাকে আর ওরা এত প্রশ্ন করে নাই যে একা কেন গেছো বা কি আসে বিষয়। তো পরে আমি ওদেরকে মানে বিস্তারিত বললাম আমি এইভাবে আমাকে পাওয়া গেছে। এদিকে আমার বাসায় যখন আমি সারা রাত বাসায় যাইনি, তখন তো তারা বুঝতে পারছে আমি এইরকম একটা অ্যাডভেঞ্চারে গেছি। তো বাসায় খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে, আমার বাবা অলরেডি পুলিশ ইনফর্ম করে ফেলছে আমার ছেলেকে পাওয়া যাচ্ছে না। বাসায় আসি সকালবেলা, আমার বাবা কান্নাকাটি শুরু করে দিয়েছে, মা কান্নাকাটি শুরু করে দিয়েছে যে তুমি সারাত কইছিলা। তখন আমি বললাম এরকম। তখন বাবা বললো যে আসলে তোমরা যেগুলো করো এই বয়সে, এটা তো খুবই রিস্কের একটা ব্যাপার, তবুও সাবধানে থাকো। আপনার কাছে কি সেই ভিডিওটা কি এখনো আছে? হ্যাঁ, ভিডিওটা আমার কাছে এখনো আছে। এই মুহূর্তে আপনার সঙ্গে নেই? না, এই মুহূর্তে আমার সঙ্গে নেই, আমি পরে চাইলে দিয়ে যেতে পারবো। ওকে, আমরা আশা করব কোনো না কোনো একদিন আপনার ভিডিওটা আমরা একটু দেখতে পাবো। হ্যাঁ, শিওর। আর আরেকটা জিনিস, আমি সিলেটে আমি জায়গাটার নাম বলবো না, সেখানে একটি জায়গা আছে যেখানে মনে করেন একটি শ্মশান, একটি খ্রিস্টানদের কবরস্থান এবং মুসলমানদের কবরস্থান। একটি লোক, সমাজসেবী একটি লোক, খুবই বড়, তার নামও বলবো না, তিনি দান করে দিয়ে গিয়েছিলেন, কারণ তার কোনো সন্তান ছিল না। সেই বিধায় সে এই সম্পত্তিটা মানে 3টা ধর্মের ফিউনারাল কাজের জন্য দান করে দিয়ে গেছেন। তো আমরা এটা কি সিলেট শহরেই নাকি সিলেট গ্রাম অঞ্চলের দিকে সিলেটের ওই প্লেসটা খুবই হন্টেড, ওইখানে খুবই মানে ভয়ঙ্কর ঘটনা ঘটে। তো আমরা খবর পেয়ে, আমার সিলেট আত্মীয় বাড়ি আছে, তাদের বাসায় অবস্থান করে আমরা সেখানে যাই বেড়াতে। তো আমরা যেহেতু বলেছিলাম আমরা 6 জন, ঠিক আছে, আমরা এর মধ্যে আরেকজন আছে বাপ্পি আমাদের সাথে, ও খুবই সাহসী। যে কোনো অ্যাডভেঞ্চার আমরা যাবো, যে কোনো স্থানে যাব, সবার আগে ও একাই চলে যায় এখানে আমাদেরকে ফেলেই, দেখতে আসলে এখানে কি।
যেহেতু ওর নানুর বাড়িতেই সবাই গিয়েছিল, খুব বেশি উৎসাহী। হ্যাঁ, ও খুবই বেশি এক্সাইটেড থাকে সবসময়। যখন আমরা সিলেটে পৌঁছালাম, আমাদের কিছু রুলস আছে যে আমরা ফার্স্ট অফ অল ইনফরমেশন কালেক্ট করবো এখানে কি ধরনের ঘটনা ঘটে, তারপর কারো আজ পর্যন্ত কোনো নিহত বা আহত হয়েছে কিনা, এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা, তো এরকম সব ধরনের ইনফরমেশন আমরা কালেক্ট করে আগে আমরা প্রিন্ট আউট বের করি। প্রিন্ট আউট বের করে সবার কাছেই করি। তো আমরা 6 জন, আমরা 3টা টিম করি, 2 জন করে। সো যেদিন আমরা যাবো 3টা টিম করে, এক একজনের কাছে, প্রতিটা টিমের কাছে একটা ক্যামেরা, একটা রেকর্ডার প্লাস মাইক। তো আমরা ফার্স্টে শুরু করলাম, 2 জন গেল খ্রিস্টানদের কবরস্থানের ভিতরে, আমি আর পিএল নামে আরেকজন আছে আমার ফ্রেন্ড, আমাদের টিম মেম্বারই, ও আর আমি গেলাম শ্মশানের ভিতরে। আর ফয়রা রাকিব আর রাব্বি গেল হলো গিয়ে মানে মুসলমানদের কবরস্থানের ভিতরে। তো ফার্স্টের দিন আমরা এরকম কিছুই দেখতে পারিনি। এরকম করে 1 সপ্তাহ গেল, আমরা খুবই চেষ্টা করতেছি কিছু একটা দেখার জন্য। তো 8ম দিনে, 8 নম্বর দিনে আমি তখন, আমাদের প্রতিদিন টিম মেম্বার চেঞ্জ হচ্ছে রেগুলারলি। সেদিন আমার সাথে ছিল পিএল। তখন আমরা কবরস্থানে, আর বাকিরা মানে লোকেশনে চেঞ্জ, কবরস্থানে। তো হঠাৎ পিএল মানে ওর কি জানি হলো, ও বলতেছে দোস্ত আমার তো এমার্জেন্সি, আমার টয়লেটে যেতে হইব, তুই একটু থাক, আমি একটু ম্যানেজ কর, আমি আসতেছি। তো ও চলে গেল। তো এর মধ্যে আমি ফার্স্ট অফ অল আমি অন্ধকারের মধ্যে দেখতেছি যে আমাদের আরো 2 জন টিম মেম্বার ওরা এখানে চলে আসছে, বাপ্পি আর ফয়রা রাকিব। তো আমি তখন বাপ্পিকে জিজ্ঞেস করলাম, কি রে বাপ্পি তুই এখানে কি করস? তো বাপ্পি আমাকে কোনো অ্যান্সার দিতেছে না অন্ধকারের ভিতরে। তো আমি ফার্স্টে ভাবলাম ও হয়তো বা কিছু একটা দেখছে। আমি যেহেতু ফার্স্টে বললাম ও সবসময় এক্সাইটেড থাকে, কারণ ওইসব জিনিস দেখে চুপচাপ থাকে এবং নিজে এটাকে অবজার্ভ করে। এবং ইভেন এমনও কিছু জায়গায় গিয়েছিলাম, ও নিজেই যে একটা মনে করেন খুবই ভৌতিক একটা ব্যাপারের সময় ও নিজেই যে ওইখানে যে মনে করেন ওটার উপর আক্রমণ করে বসে। সো ও তাই চুপচাপ হয়ে রয়েছে, অন্যদিকে তাকিয়ে আছে। আমি ভাবছি ওর মনে হয় নিশ্চয়ই কিছু দেখছে। তো আমি ওকে ডাক দিলাম, কি রে বাপ্পি কি করস? কোনো অ্যান্সার দিতেছে না। আমি রাকিব বললাম, রাকিব ফয়রা তুই কি করতেছিস এগুলো, এখানে কি করস? তোদের তো কাজ ওইখানে শ্মশানে, তোরা তো এখানে থাকার কথা না, এখানে তো আমরা। ওরা কোনো অ্যান্সার দিতেছে না। তো যেই মুহূর্তে আমি সামনে যাই, ওরাও আমার থেকে সামনে যায়, আমি সামনে যাই, ওরাও আমার থেকে সামনে যায়। তো আমি কবরস্থানটা পেরিয়ে অলরেডি আমি অনেক দূরে চলে আসছি, ওদেরকে ফলো করতে করতে একটা ফাঁকা মাঠের মধ্যে চলে আসছি, ওইখানে বাঁশ ক্ষেত। তো হঠাৎ মানে আমার চোখের পলকে তারা নাই হয়ে গেল, আমি আর তাদেরকে খুঁজে পাচ্ছি না। খুঁজতে আমি হঠাৎ আমার কেন জানি মনে হলো আমার পিছন থেকে গরম একটা নিঃশ্বাস আসতেছে। আমি যখন পিছিয়ে ঘুরে দেখলাম কালো রঙের খুব বড় বড় 4টা ঘোড়া আমার সামনে দাঁড়ায় আছে। তারা মানে এতই বড় ঘোড়াগুলো, মানে খুবই বড়, তাদের চোখগুলো খুবই লাল এবং রাত্রের বেলা তাদের চোখগুলো যেরকম ডিম লাইটের যেরকম আলো সেরকম ভাবে চলছে। আমি দেখে আমি খুবই ভয়ভীত হয়ে গেলাম যে আসলে এটা কি। কতক্ষণ পরে ঘোড়াগুলো মানে আমার সাথে একটা তাবিজ ছিল যেটার ভিতরে আয়াতুল কুরসি এবং সূরা ইয়াসিন এনে লিখে লাল কালি দিয়ে জাফরান কালি দিয়ে লিখে ভরা ছিল। তো আমার যতটুকু মনে হলো আমার কাছে তো তাবিজ আছেই, তো ও আমার কোনো ক্ষতি করতে পারবে না। তো আবার আমার কোনো ক্ষতিও করলো না। আমার পাশ দিয়ে ঠিক সে মাঠে দৌড়ে চলে গেল, সামনে যে ফাঁকা মাঠ, ওই ফাঁকা মাঠে চলে যে ঘোড়াগুলো আকাশ উড়ে শুরু করছে। আকাশে উড়ে 4টা চারদিকে চলে গেল এবং একটা ঘোড়া জাস্ট মাঝখানে মানে সেন্টারের মধ্যে 360 ডিগ্রি যে অ্যাঙ্গেলের ভিউটা, ওইখানে যে সেন্টার পয়েন্ট ছিল, একটা ঘোড়া ঠিক ওইখানেই রয়ে গেল। কতক্ষণ পরে দেখলাম বাকি ঘোড়াগুলো আবার ঠিক তার দূরে এসে তার মধ্যে মিশে গেল এবং সে আরো বড় আকার হয়ে গেল। বড় আকার হয়ে ওইখান থেকে অদৃশ্য হয়ে গেল। ওইখান থেকে ঘোড়াটা অদৃশ্য হওয়ার পরে আমি দৌড়ালাম। আমি দৌড়ে যেভাবে পারলাম, এখানে যেহেতু বললাম মাঠটা ছিল ধানের ক্ষেত, অ্যাকচুয়ালি মাঠটা কি ধানের ক্ষেত, মাত্র ধানটা কাটা হয়েছে কিছুদিন, মানে শীতকাল, জায়গায় যে কাদার মধ্যে পড়ে গেলাম। আমি আবার ওই সেই মানে কারণ কাদার পড়লে তো মনে করেন মানুষ একটা ফ্রিকশনে আটকে রাখে, তো ওই ফ্রিকশনটা আমাকে খুব জোরে আটকে রাখতেছিল। তখন আমার এমনই ভয় পেয়ে গেছিলাম যে আমার মনে হচ্ছিল যে ওরাই আমাকে, ওই ঘোড়াগুলো আমাকে মনে ধরছে। আমি কাদা থেকে, আমার ভিতরে শর্ট প্যান্ট ছিল, আমি আমার জিন্সের প্যান্ট ওইখানেই বেল্ট খুলে আমি ওই প্যান্ট থেকে বেরোয় আমি দৌড়। পরে আপনার বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে? হ্যাঁ, পরে আমার বন্ধুদের আমি যখন দৌড়াই, আমার কাদা মাঠে আমি যখন দৌড়ে আসছি, আমার বাপ্পি যার কথা বললাম ও শ্মশানের ভিতরে ছিলাম। শ্মশানের ভিতরে তোরা যখন আসছি ওরা নিজেরাই ভয় পেয়ে গেছে, মনে করছে আমরা কিছু একটা দেখছি, ওরা নিজেরাই ভয় পেয়ে গেছে। আমি কাদা মাখা, ইনফ্রারেড ক্যামেরাতেও মনে করেন আমার শরীরে নর্মাল টেম্পারেচারটা উঠতেছিল না, কারণ যেহেতু কাদা, পুরো শরীরে কাদা মাখা ছিল। তো আমাদের নর্মাল যেই হিউম্যানের যে মানুষের যে পিকচারটা উঠে সেই পিকচারটা আসতেছিল না। ওরাও ভাবছে আমরা নিশ্চয়ই কিছু দেখতে পারছি। আর আমরা ওয়াকি টকি ইউজ করি, তো সবাইকে খবর দিলাম আমরা পেয়ে গেছি। আমার ওয়াকি টকি আমার প্যান্টের সাথে ওইখানেই পড়ে গেছে। এর মধ্যে পিএলডেল সবাই দৌড়ে আসলো, দৌড়ে এসে মনে করতাম নিশ্চয়ই কিছু একটা পাইছি। পর সামনে এসে দেখে আমি হাবাইতেছি। তখন ওরা বললো যে কি হয়েছে? আমি তখন বললাম এমন তুই যে তখন চলে গেলি। তখন আমি দেখলাম বাপ্পি আর ফয়রা রাকিবকে এখানে। তো তখন বললো আমি কই চলে গেলাম, আমি তো তোর সাথেই ছিলাম। আমি তুই না বললি আমারে
যে আমি পোশাক পরেছি আমার এমার্জেন্সি ধরছে, তখন ও বললো যে কই আমি তো এরকম কিছু বলি নাই, তুই তো বললি, তুই দাঁড়া আমি আসতেছি। তার মানে হচ্ছে আপনার যে 2 বন্ধুর কথা বললেন যে আসছে, ওরা আসলে অন্য কেউ ছিল। আর আমি যেটা বললাম, পিএল আমাকে বলে গেল যে আমার এমার্জেন্সি ওয়াশরুমে যেতে হবে বা আমি একটু সাইডে থেকে আসি, আমার একটু হালকা হতে হবে। বাট ওর সাথে যখন দেখা হলো ও বললো যে আমি এটা বলি নাই, আমি নাকি ওকে বলছি যে তুই দাঁড়া আমি একটু সামনে থেকে ঘুরে আসি। আচ্ছা আচ্ছা। তো পিএল আমাকে এটা বললো, যখন ও আমাকে এই বর্ণনাটা দিল তখন আমি তখন নিজেই কনফিউজ হয়ে গেলাম, আমি তো এই কথাটা বলতেই পারি না, আর আমার একেবারেই মনে আসতেছে না যে আমি এই কথাটাকে বলছি। আর আমাদের রেকর্ডার তো চালু, তখন রেকর্ডার অন করলাম, পিএল এর কাছে যে রেকর্ডারটা ছিল, মাইকের রেকর্ডার, ওইখানেও আমি শুনলাম যে আমি বলছি যে তুই একটু দাঁড়া আমি সামনে থেকে একটু দেখে আসি। আমার নিজেই আমি কনফিউজ হয়ে গেছি। আপনাদের ওই রেকর্ডারে কি যেই 2জন বন্ধুর রূপ ধরে এসেছিল তাদের কোনো ভয়েস কি রেকর্ড করা হয়েছে? তারা একদম, আমি তো আপনাকে বললাম, তারা একদম স্তব্ধ হয়ে যায় অন্ধকারের ভিতরে। বাপ্পি একটা ব্রাউন কালারের জ্যাকেট পরা ছিল, লেদারের, ঠিক সেম জ্যাকেট, সেম ফেস, সেম শুজ, বাট কোনো কথাবার্তা কিছুই ছিল না। রাকিব সেম স্নিকার্স, সেম টি শার্ট আর সেম ব্লেজার। তো ওখানে কি আর কিছু ঘটেছিল ওখানে? হ্যাঁ, ওখানে আমরা এখান থেকে আমি আপনাকে বলি সিলেটের জাফলং এর ব্যাপারটা বলি। জাফলং এ আমরা জাফলং এর একটা ব্যাপার শুনতে পারি। শোনার পরে আমরা সবাই মিলে, টিম মেম্বার মিলে, আমি খুবই ভয়ভীত হয়ে যাই। সো আমি আর ওইখানে মানে আমার এক সপ্তাহ প্রচন্ড পরিমাণে ঠান্ডা থাকে, আমার ডাক্তার, তারপর মনে করেন এতে মনে করেন আমাদের এক সপ্তাহ ওয়েস্ট হয়ে যায়। আমি ঠান্ডা থেকে ভালো হওয়ার পরে আমরা জাফলং এর দিকে রওনা দিই। আমরা শুনলাম যে জাফলং এর রাত্রের বেলা ওইখানে নদীর পাড়ে যে এরকম অনেক কিছু হয়। তো আমরা সবাই 6 জন এখানে গেলাম। তো আমরা যাওয়ার সময় আমরা শুনছি যে এখানে ফিশিং রড দিয়ে মানে রাত্রেবেলা মাছ ধরলে নাকি অনেক কিছু দেখা যেতে পারে। তো আমরা ফিশিং রড তো 3টা ম্যানেজ করতে পারছিলাম, আর বাকিগুলো বসছি। যেটা ফিশিং রড মিনস ইউ মিন দ্যাট রড টু ক্যাচ ফিশেস, হিউজ ফিশেস। কেমন এটার আকারটা কেমন? এটা টল হবে 5 থেকে 6 ফিটের মতো টল, আর খুবই চিকন হবে রডটা, মেটালের, ফুলি মেটালের। হ্যাঁ, আর ওটাও হুইল যুক্ত, ফিশিং হুইল, এটাতে হুইল যুক্ত, বাট ওটা হুইলটা আপনার অটোমেটিক, আপনার ট্রিগার আছে, প্রেস করার সাথে সাথে যে কোনো ধরনের মাছ হোক এটাকে টেনে নিয়ে আসবে। আচ্ছা আচ্ছা। তো আমার 3টা ম্যানেজ করতে পারছি, বাকিগুলো বড়শি, যেটা বলে গ্রামে বড়শি দিয়ে, যেটা দিয়ে মাছটা ধরে, ছিপ, তো সেটা ম্যানেজ করলাম। তো আমি তো ছিপ দিয়ে একেবারে ধরতে জানি না, বাট আমার বাকি ফ্রেন্ড গুলো সবাই জানে মোটামুটি। আবার রাব্বি ও আবার এটা মানে ইউজ করতে জানে না। তো আমরা ওই ফিশিং রডটা নিলাম আমরা 2 জন, আর বাকি 4 জনে ওই একটা ফিশিং রড আর বাকি সিপ গুলা বন্টন করে নিল। মাছের মেন খাবার হচ্ছে সয়েল ওয়ার্মস গুলো, যেগুলো আছে গার্ডেন ওয়ার্ম। তো ওই ওয়ার্মস গুলো ওদের হলো মেন খাবার মাছেদের। তো আমরা গার্ডেন ওয়ার্ম, সারাদিন গার্ডেন ওয়ার্ম কালেক্ট করলাম। কালেক্ট করে শোনার পর খাওয়া দাওয়া করে আমরা রওনা হয়ে গেলাম জাফলং এর দিকে। তো জাফলং এর দিকে রওনা হওয়ার পর এখানে যে নদীটা আছে পাহাড়ের সাইডে, আমরা ঠিক সেই নদীর পাড়ে অবস্থান করলাম গাড়ি নিয়ে আমরা। তো গাড়ির রিয়ার গ্লাসটা, গাড়িটা উল্টা দিয়ে ঘুরানো, রিয়ার গ্লাসের পিছনে 2টা ক্যামেরা আর আমাদের সাথে একটা ক্যামেরা। রিয়ার গ্লাসের 2টা ক্যামেরা ছিল ইনফ্রারেড, আর সামনে যে ক্যামেরাটা ছিল আমাদের ভিডিও ক্যামেরা, নর্মাল যে ক্যামেরাগুলো আমরা ইউজ করি সেই ক্যামেরা। তো আমরা সবাই মানে ক্যামেরাতে কথা বলতেছিলাম, তো সবাই ফান করতেছিলাম। তো আমরা মাছ ধরতে বসে পড়ছি। তো আমি একটা মাছও ধরতে পারি নাই। আর তখন বাজে রাত্রে, না সন্ধ্যার পর আমরা যেতে যেতে আমাদের এখানে বেজে গেছিল রাত্রে 10:30টার মতো। তো রাতের অন্ধকারে, হ্যাঁ অন্ধকারে, কারণ সিপি দিয়ে মাছ ধরাটা একটু অন্যরকম। হ্যাঁ, আমরা যতটুকু জানি ওইখানে শুনছি যে এখান থেকে সিপি দিয়ে কিছু দেখতে হলে ওই সিপ বা হুইল বা রড, এই ফিশিং রড বা এরকম টাইপের কিছু দিয়ে মাছ ধরতে হবে। যদি জাল দিয়ে ধরি এরকম কিছু আমরা দেখতে পারবো না, আমরা যতটুকু শুনছি। আর তার মানে আপনারা শুধু মানে মাছ ধরার ট্রাই করছেন? হ্যাঁ, ওইটা হলে পাহাড়ি নদী, তো এখানে জাল দিয়ে ধরাটা খুব টাফ, কারণ পাথরে ভরা। তো সিপ দিয়ে ধরাটা আর কি বেস্ট। তো আমার পাশে ছিল ফুরা রাগিব, ও প্রায় একটা ব্যাগ ভরে ফেলছে মাছ দিয়ে, ছোট ছোট মাছ দিয়ে ব্যাগ ভরে ফেলছে। তো ওর সাথে আমি জিত কইরা, মানে আমি ওর সাথে ওর উপর খুবই মেজাজ খারাপ হয়ে গেছে, এতগুলো ধরছে, আমার জেলাস ফিল হয়েছে, এতগুলো মাছ ধরছে, আমি একটাও ধরতে পারিনি। তো আমি করতেছিলাম কি, কতক্ষণ পর পর আর একটা করে মাছ নিয়ে আমি ছেড়া দিতেছিলাম আবার পানিতে, যে এতগুলো ধরছে আমি ধরতে পারি নাই আর আমি মাছ ছেড়া দিব। তো এরকম করতে করতে ডিসকভার করছে যে একটা করে মাছ ধরে আর আমি ওগুলো দ্বারা ছেড়া দিই, আর নাহলে করে কি আমার সিপের মধ্যে লাগাই, আমি উঠে আবার পানিতে ফেলা, আবার উঠাই আবার আমার ব্যাগে পড়তেছি। ওইটা ডিসকভার করে আমার ঘোষণ শুরু করে, তুই আমার কাছ থেকে শর্ট দূরে যা। তো আমি দূরে গেলাম। তো কতক্ষণ পরে হইলো কি, ও 2টা ব্যাগ অলরেডি ভরে ফেলছে মাছ দিয়ে। ও একটা করে টেপ ওয়ার্ম লাগায় আর ওটা পানির মধ্যে ফেলায়, আর মনে করেন যখন টান দেয় মাছ উঠে আসে। ও 2টা ব্যাগ ভরে ফেলছে। কতক্ষণ পরে ও পাশে চেয়ে দেখে ওর ব্যাগ নেই। এক সিরিয়ালে বসে মাছ ধরছিলাম, ও দেখে ব্যাগ 2টা নাই।
তো তোরা আমার কাছে এসে বল আমার ব্যাগ দে মাছের। আমি বললাম তোর ব্যাগ মানে ব্যাগ দে। তখনই একটা মেয়ে মানে খুবই সুন্দর করে হাসতেছে, মাছের ব্যাগ লাগবে আমার কাছে আসো। তো তখনই আমরা সাথে সাথে তার পাশে তাকানো শুরু করলাম, কে বলবো বা কে হইতে পারে। তো আমরা কিছুই পাইলাম না, তো সবাই একটু ভয় পেয়ে গেলাম, টেন্সড হয়ে গেলাম। তো সবাই গাড়ির ভিতর ঢুকলাম। গাড়ির ভিতর যা দেখি মাছের ব্যাগ দুইটা গাড়ির ভিতরে, কিন্তু গাড়ি আমরা লক করে, ঠিক আছে, আমাদের ড্রাইভ আমরা নিজেরাই করি। তো আমরা গাড়ি লক করে আমরা কিন্তু মাছ ধরতে বসলাম, যে এই গাড়ি লক করে কিন্তু মাছের ব্যাগগুলো ভিতরে, আর প্রচন্ড বাজে রকমের মাছের গন্ধ ছুটে গেছে গাড়ির ভিতরে। আমরা এয়ার ফ্রেশনার দিয়ে বায়ুটাকে পরিষ্কার করলাম। তো ব্যাগটাকে খুলে দেখি ব্যাগের ভিতর, আপনি বিশ্বাস করবেন না, ব্যাগের ভিতর সব মানুষের হার্ট যেরকম বিট করতেছে, ঠিক এই টাইপের কিছু বস্তু সব একসাথে বিট করতেছে, আর ব্লাড বেরোইতেছে ওগুলো থেকে। এই সিন দেখে সাথে সাথে রাকিব অজ্ঞান হয়ে গেল। জাস্ট ইসে বাপ্পি আমি বললাম ও সবসময় এক্সাইটেড থাকে, ও ব্যাগের ভিতর হাত ঢুকাই দিছে। ও হাত ঢুকে গুলো কি দেখবে, ও যতই হাত ঢুকায় উঠায় ততই যখনই এখান থেকে ওই জিনিসটা উঠায় তখনই ও উঠে দেখে মাছ হয়ে যাচ্ছে। আর আমি তো কোনো কথাই বলতে পারতেছিলাম মেশিন দেখে। তো বাপ্পি এগুলো হাত দিয়ে উঠে আর মাছ হয়ে গেছে। তো আমরা চিন্তা করলাম এই জায়গায় আর থাকা যাবে না। তো আমরা পরে পিএল যে ছিল ও করলো কি, গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করতেছে, গাড়ি স্টার্ট হইতেছে না, গাড়ির ভিতরে কোনো লাইট চলতেছে না, গাড়ির কোনো কিছুই কাজ করতেছে না। তো আমরা ভাবলাম ব্যাটারি হয়তো বা কোনো প্রবলেম হতে পারে, গাড়িটাকে ধাক্কা দিলে স্টার্ট হয়ে যাবে। এখন নামতেও অলরেডি আমাদের দুজন সেন্সলেস হয়ে গেছে, তাদের কোনো সেন্স নেই। তো আমরা এখন ভয় লাগতেছে আমরা নামবো কিনা। তো চিন্তা করলাম সাহস করে আসে, হ্যাঁ আমরা দুজন নামি, আমি পেলাম আর বাপ্পি তুই এই গাড়িটাকে ঠেলবি। আমি একজনের নাম বলি নাই, ওর নামটাও বলতে না করছে, আমি ওর নাম বলবো না। ও তৃতীয় জন, আমরা তিনজন নামি, তিনজন গাড়ির ভিতরে। বাপ্পি গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করছে, আমরা ধাক্কা দিয়েছি। এর মধ্যে কিছু সংখ্যক ছোট ছোট প্রাণী, যাদের প্রচুর লোম, মাথা নেই, তাদের চোখ একটা করে চোখ বুকের মধ্যে দেখি নদী থেকে উঠে আসতেছে আমাদের দিকে দৌড়ে আসতেছে। তো আমি এই সিন দেখে আমরা খুবই ভয় পেয়ে গেলাম। আমরা সাথে সাথে আবার গাড়ির ভিতরে ঢুকে গেলাম। ঢোকার পরে আমরা সারা রাত মনে করেন গাড়ির ছাদের উপরে মনে করেন কেউ ইটা ফেলতেছে, মনে হইতেছে কেউ পাথর মারতেছে, আবার মনে হচ্ছে শিলা বৃষ্টি যেটা হয় সেরকম কিছু হইতেছে। আমরা সারা রাত গাড়ির ভিতরে মনে করেন গাড়ির ভিতরে কিছু কাপড় ছিল আমাদের, ওগুলো আমরা জানলা টানলা কভার করে রাখি যাতে আমাদেরকে না দেখতে পারে। আর পিছের যে ক্যামেরাগুলাতে আমরা চেষ্টা করতেছিলাম যতটুকু পারি এটা রেকর্ড করতে, ওটা উঠানোর। বাট একটা ক্যামেরাতে একটা জিনিসই জাস্ট উঠছে, বাকি দুইটা ক্যামেরা ছিল আমি বললাম রিয়ার গ্লাসের পিছনে। একটা ক্যামেরাতে জাস্ট ওদের একটার জাস্ট একটু সাইজটা উঠছে কোন রকম। তাও প্রায় 3 ঘন্টা পরে, আমরা প্রায় তখন রাত্রে 3টা বাজে গেছে, এরকম চলতেছে, গাড়ি ধাক্কাইতেছে, গাড়ি পিছন দিক দিয়ে একবার তুলে ফেলতেছে, নামাইতেছে, এরকম অবস্থা। আর আমি তো অবস্থা খুবই খারাপ, আমি অনেক ভয় পেয়ে গেছি। তো বাপ্পি শেষে খুব সাহস করে আমাদের গাড়ির একটা ইসলামিক একটা বই রাখছিল। আমি ওই ইসলামিক বই আমরা সবাই অল টাইম সাথেই রাখি, আমার সাথে ইভেনও আছে। আপনি এখনো নিয়ে আমি ওইখান থেকে বইটা বের করে ও সূরা ইয়াসিন পাঠ শুরু করে দিল। ও আবার খুবই সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারে, খুবই সুন্দর ভাবে সূরা ইয়াসিন পাঠ করা শুরু করলো। যে সূরা ইয়াসিন পাঠ করা শুরু করলো, সব ধরনের কার্যকলাপ বাইরে থেকে বন্ধ হয়ে গেল। আমি দেখলাম যে ছোট বানর টাইপ প্রাণীগুলো দৌড়ায় দৌড়ায় সব নদীতে নামতেছে, এবং আমাদের গাড়ি অটোমেটিক স্টার্ট হয়ে গেল, লাইটটা জ্বলে গেল। তখন আমরা এখান থেকে 85 থেকে 90 মতো গাড়ি চালানো শুরু করছে। আমরা সামনে যখন যাচ্ছিলাম তখন আমাদের একটা পরিস্থিতির সামনে হঠাৎ একটা গাছ চলে আসে। আর আমরা গাছের স্পিরিটের যেমন ওয়াল ভেদ করে যেতে পারে, আসতে পারে, ঠিক গাছটাকে আমরা ঠিক সেভাবে ভেদ করে চলে গেছি। ফার্স্ট মনে হচ্ছে আজকে আমরা সবাই শেষ, অ্যাক্সিডেন্ট হবো, গাছটা যা পড়ছে সামনে, গাছটা আকৃতিটা দেখা গেছে, বাট পাশের থেকে সামনে চলে আসছে। আমরা গাছটাকে ভেদ করে চলে গেলাম। পরে দিকে একটা মেয়ে হঠাৎ করে হাঁটতেছে, হঠাৎ করে লাফ দিয়ে প্রায় 100 হাত দূরে আমাদের, আমরা দেখতেছি গাড়ির লাইটে, ও ঠিক আছে ব্লু কালারের শাড়ি পরা, 100 হাত দূরে এখান থেকে লাফ দিয়ে আমাদের গাড়ি ছাদের উপরে এসে পড়লো। আবার কতক্ষণ পরে নাই হয়ে গেল। পরে আবার ওই যেই বানর টাইপ প্রজাতি প্রাণীগুলোর কথা বললাম সেগুলো আবার দেখি সামনে, পরে এগুলো নাই হয়ে গেল। তো আমরা এইভাবে প্রায় অনেকক্ষণ, প্রায় আমরা তখন জাফলং টুরিস্ট পয়েন্ট যেটা আছে সেখানে চলে আসছি। আর এর মধ্যে আরেকটা জিনিস হয়েছে, এই কিলোমিটারের যে মিটারটা থাকে, মাইলেজ মিটার, ওইখানে দেখলাম যে আমরা 4 মাইল যত 4 মাইল পার করলে আমরা 8 মাইল পিছনে চলে যেত। এটা দেখতেছি যে আমাদের এইমাত্র দেখলাম মিটার যেমন এততে আছে, আর একটু পরে দেখি আবার পিছনে চলে গেছে, আবার সেম প্লেস। তো আমরা খুব কষ্টে যেখানে টুরিস্টরা বেশি থাকে, টুরিস্ট পয়েন্ট, ওইখানে চলে আসি। তো এখানে আসার পরে কোন রকম হাঁপাইতে থাকি, বাকি সবাই তো সেন্সলেস, তাদেরকে টাইনা টুইনে এখানে একটা ছোটখাটো একটা লজে উঠি।
আজান দেওয়ার পর একটু স্বস্তি পাই যে না আজান দিচ্ছে, এখন আর এগুলাতে কোনো প্রবলেম হবে না। কিছুক্ষণ পর সূর্যোদয় হয়। ওরা সেন্সলেস হয়ে থাকে প্রায় 4 দিন, দুজনেই প্রায় 4 দিন সেন্সলেস হয়ে থাকে। ফজর আগে স্পেশালি ওর অবস্থা খুব খারাপ ছিল। তো এই কাহিনীর পরে আমাদের টিমটা স্প্লিট আপ হয়ে যায়। আমাদের রাকিব ও খুবই ভয়ভীত হয়ে যায়, ও ওমান চলে যায়। আর ওই কাহিনীর পরে আমার কিছু যেরকম আমি রাত্রের বেলা আমি স্বপ্নে দেখতাম একটা মহিলা আমার সামনে এসে আমাকে বলতেছে যে তুই আমাকে 60টা খাসি জবাই করে দিবি, নাহলে তোর আমি মেরে ফেলবো। বাট আমি আল্লাহকে ভয় করি। যদি আল্লাহর ভয়টা নিজের ভিতরে বেশি রাখেন তাহলে এদেরকে আর আপনি ভয় পাবেন না। এখন ইদানিং আমার যে প্রবলেমটা হয় যে আমি একটা ফ্রেন্ডের সাথে আড্ডা বসে আছি, নদীর পাড়ে যে বসে থাকি, তো একজনের থাপ্পড় টাপ্পড় মারি মাঝে মধ্যে। তো আমাকে এরকম কেউ একজন থাপ্পড় মারে আমি এটা ফিল করি, ওরাও আমার সাথে ঠিক একই রকম ফাইজলাইন করে ওই সিলেটের কাহিনীর পরে। শুধু আমি না, আমার আরো কয়েকটা ফ্রেন্ডের সাথে এই অবস্থাটা হয়। আর আপনাকে আমরা দেখতেই পাচ্ছি যে একটু আগেও আমরা দেখলাম আপনার কাছে এখনো আয়াতের বই আপনি নিয়ে চলেন সাথে কখনো যদি। তো যাই হোক, আমরা একটু কখনো কখনো কেউ আছে যে চলার পথে না চাইলেও এই ধরনের ভৌতিক ঘটনার মধ্যে পড়ে যায়। আবার আপনাদেরকে আমরা দেখলাম যে আপনারা ভূতের পিছনে ঘুরে বেড়াচ্ছেন। ভূতের পিছনে ঘুরে বেড়াই। আমাদের আমি ওয়েবসাইটের নাম বলবো না, আমাদের একটা ওয়েবসাইটও আছে যেখানে আমরা এই যেসব ভিডিওগুলো আমরা একেবারে খুব ভালো ভিডিও পাই সেখানে আপলোড করি। ওকে, আমরা ফারদিন যেটা আপনাদের ভিডিও অডিও যেগুলো থাকে আমরা আশা করবো একদিন .টিমের কাছে আসবে, আমরা আমাদের সবার সঙ্গে আপনাদের এই ভিডিও এবং অডিওগুলো শেয়ার করতে পারবো ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ ফারদিন। চল রেহান, উঠে তাইলে অনেক রাত হয়ে গেছে। দাঁড়া, ড্রাইভার ভাই একটু ফোন দিয়ে নি। ফোন দে, এই মুহূর্তে যদি গাড়ি যদি না পাই তাহলে তো যাওয়া মুশকিল হয়ে যাবে। হ্যালো হ্যালো, হ্যাঁ আপনি কই? আচ্ছা ঠিক আছে, আপনি তো স্পটের ইয়াটা তো আপনি চিনেন। হ্যাঁ, একটু সামনে আগায় বাম দিকে হাঁটতে থাকলে আপনাকে পেয়ে যাবো, তাই তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন, আমরা আসতেছি। কি ঠিক হয়ে গেছে? রওনা দিছে? হ্যাঁ চল, এখন আর কোনো সমস্যা নেই। চলেন আমরা সবাই উঠে মেন রাস্তার পাশে যাই দাঁড়াই। লেটস গো। ওই দিক থেকে একটু বামে হাঁটলেই পেয়ে যাবো। ভয়। এবিসি রেডিওর টিম এবার ঘরের দিকে ফিরবে। বুঝতেই পারছেন, শেষ হয়ে গেল আরো একটি যাত্রা। রবীন্দ্রনাথের ভাষায় বলতে হয়, শেষ নাই যে শেষ কথাকে বলবে। পৃথিবীতে কোনো কিছুরই আসলে শেষ নেই। অদ্ভুত এক নিয়ম, অদ্ভুত এক পরিণতি আমাদের। তারা একটা জায়গা শেষ করে আরো একটি জায়গার জন্য প্রস্তুত হয়ে গেছে। এমনও হতে পারে সে জায়গাটি আপনার পরিচিত, কিংবা আপনার বাড়ির পাশের সবচাইতে পরিচিত জায়গাটি। এমনও হতে পারে এমন একটি জায়গা যে জায়গাটিকে আপনি আগে কখনোই এমন ভাবে ভাবেননি। এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকা শত শত হাজার হাজার হন্টেড প্লেসে ঘুরে বেড়াচ্ছে এবিসি রেডিও .টিম এবং ধারণ করছে আপনার জীবনের অধিভৌতিক ঘটনাগুলো। আপনি যদি আমাদের সাথে যোগ দিতে চান দ্রুত ফোন করুন। আমাদের ফোন নাম্বার 09613892 আরো একবার বলছি, আজকের দিনের শেষবারের মতো 09613892 আজকের মতো শেষ করছি ডর। আগামী বৃহস্পতিবার আবারও ফিরে আসবো ঠিক রাত 11:20। আরজে কিবরিয়া থাকবে, সঙ্গে থাকবে তার টিম মেম্বার 100 প্লেস থেকে সুমন ও রেহান, সাউন্ডে থাকবে লোবান এবং সাথে থাকবে বেশ কয়েকজন বন্ধু যাদের জীবনে ঘটে গেছে অবিশ্বাস্য সব ঘটনা। তারা অকপটে বলবে, তা আপনি বিশ্বাস করেন কিংবা নাই করেন। শুভরাত্রি।